আসসালামু আলাইকুম। ৫১তম বিসিএস প্রিলির ইংলিশ লিটারেচার অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস মডার্ন পিরিয়ডে তোমাদের স্বাগতম। আমরা যদি ১৫ নম্বরের মার্ক ডিস্ট্রিবিউশন যদি চিন্তা করি, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেনেসা। হ্যাঁ, রেনেসার পরে তোমরা যদি এখন ইম্পর্টেন্স দাও সেটা হচ্ছে মডার্ন পিরিয়ড। হ্যাঁ, আমরা প্রিভিয়াস বিসিএস যে প্রশ্নগুলো দেখতেছি, আমাদের দুটো স্পেশাল বিসিএস 48, 49, সেগুলো কোশ্চেন নিয়ে আমরা খুব বেশি গবেষণা করতেছি না, কিন্তু আমাদের যে রেগুলার যে বিসিএস তোমার 47 এবং 50, সেখানে আমরা দেখব যে ইংলিশ থেকে এখন কোশ্চেনের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবং কোশ্চেন প্রচুর এআই জেনারেটেড কোশ্চেন করতেছে পিএসসি। তো এআই কোশ্চেনের প্রধান যে সমস্যাটা হচ্ছে, এআই কোশ্চেনে তোমার সবগুলো অপশানই সঠিক মনে হয়, আর কোশ্চেনটা ফ্রেজিংটা এরকম, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজের তো কিছু স্ট্রাকচার আছে, যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ খুব অ্যাব্রাপ্টলি শুরু হয়, অ্যাব্রাপ্টলি শেষ হয়। হ্যাঁ, সেন্টেন্সের তোমার লেংথগুলো তোমার খুব অ্যাব্রাপ্টলি বাড়ে কমে, কিন্তু এর প্রশ্নগুলোর লেংথটা তোমার ওরকম অ্যাব্রাপ্টলি বাড়ে কমে না। আর কোশ্চেনগুলো হিউম্যানাইজ না, এআই টেক্সটকে হিউম্যানাইজ করা যায় খুব সুন্দর করে, একদম মানুষের মতো করে ভাষা বানানো যায় এআইতে, সেটা সিস্টেম আছে। তো পিএসসিতে যারা এআই দিয়ে প্রশ্ন বানাচ্ছে এখন, তাদের কোশ্চেন মোটেই হিউম্যানাইজ না। ওরা রিটেনে যে একটা তোমার কম্প্রিহেনশন দিল 47-এ 50-তে, যে কম্প্রিহেনশনগুলো দিচ্ছে, ওদের ল্যাঙ্গুয়েজগুলো এত বেশি এআই, ভোকাবুলারি এত বেশি কঠিন, তেমন হচ্ছে তোমাদের কি মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। তোমরা প্রচুর এআই জেনারেটেড কোশ্চেন পাবা মেন বিসিএসে, এটা মানসিকভাবে তোমার প্রস্তুত থাকবা। হ্যাঁ, এটা যদি মানসিক প্রস্তুতি থাকে, তখন তুমি ওখানে যে ঘাবড়াবা না, নাহলে তুমি টেনশন কি রে, কি ভাষায় এগুলো প্রশ্ন দিচ্ছে, এই ভাষাটা তো বুঝতেছি না। হ্যাঁ, এটার জন্য আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এবং ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো বিকল্প নাই। তো চলো শুরু করা যাক ইংরেজি সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পিরিয়ড মডার্ন পিরিয়ড। যেহেতু এই লেকচারটা অনেক লম্বা এবং তোমরা যথেষ্ট রকমের পেইন খাবা, সেজন্য আমি এই লেকচারটা দুটো ভাগে ভাগ করছি। তো আজকে আমরা প্রথম ভাগটা পড়াবো, আশা করি আমরা 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করতে পারবো। এবং আজকে রাত 11টায় আমাদের সৈকত আমিন ভাই, প্রথম আলোর জ্যেষ্ঠ সহ সম্পাদক, উনি পত্রিকা সেশন নেবে, তোমরা সেখানে এরপর জয়েন করতে পারবা। মডার্ন পিরিয়ডটাকে আমরা মোটা থেকে দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত তোমরা জানো মডার্ন পিরিয়ড শুরু কখন, 1901 থেকে 1939 পর্যন্ত। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড, এখন পর্যন্ত পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে মডার্ন পিরিয়ড এই 1901 থেকে 1939, তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর বছর পর্যন্ত, এই মডার্ন পিরিয়ডটা আমরা এটাকে আরো দুইটা সাব ক্যাটাগরিতে ভাগ করছি। প্রথমটা হচ্ছে 1901 থেকে 1910 পর্যন্ত, খুব অল্প একটু সময়, এটা এডওয়ার্ডিয়ান এজ। আর 1910-এর পর থেকে সেটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। তো এই এডওয়ার্ডিয়ান এজ যার নামে, সে হচ্ছে কিং এডওয়ার্ড 7, ওকে বলা হয়তো প্লে বয় কিং। হ্যাঁ, কারণ হচ্ছে ওর আম্মা মারা যাচ্ছিল না, ওর আম্মা 1832 সালে ক্ষমতা আসছে, তোর মা মারা যাচ্ছিল না, বুড়ো হয়ে গেছে সে, মানে ওর মোটামুটি 6 ডিকেড তার জীবনে পার করা লাগছে। হ্যাঁ, সে রাজা হওয়ার জন্য, তো মা হলো তার রানী, তো সে কি করবে, আর সে প্লে বয়গিরি করতে এগুলো। এই জন্য তোমার বেচারার, ওর মা অনেক বেশি আমরা সবাই চাই যে আমার মা যেন 100 বছর বাঁচে, তাই না? কিন্তু তোমার কিং এডওয়ার্ড 7-এর ক্ষেত্রে ওর জন্য অপেক্ষাটা অনেক দীর্ঘ হয়েছিল। যাই হোক, জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন কবিতার একটা লাইন আমরা পড়ি: বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। আমরা যখন পড়ি জীবনানন্দ দাশের কবিতাগুলো, আমাদের মধ্যে একটা কি কাজ করে, একটা এলিনেশন কাজ করে। হ্যাঁ, মানুষের মধ্যে একটা নিঃসঙ্গতার যে ফিলিং, হ্যাঁ, ফ্র্যাগমেন্টেশন কাজ করে, তাই না? প্রচন্ড রকমের ডিসইলিউশনমেন্ট বা হতাশা কাজ করে। হ্যাঁ, তাহলে আমরা জীবনানন্দ দাশের কবিতা আমরা স্টাডি করে যা যা পাই, কি পাই আমরা? নিঃসঙ্গতা পাই। হ্যাঁ, একটা জীবনের ফ্র্যাগমেন্টেশন, জীবনের খণ্ডিত একটা জীবন। এখানের মধ্যে ট্রেডিশনাল যে ভ্যালুস, ফেইথের উপরে যে আমরা এটার একটা আমরা ডিকেন্স দেখতে পাই, হতাশা দেখতে পাই। এবং এখানে আমরা দেখবো সাহিত্যের ভিন্ন ভিন্ন ফর্মগুলো কিভাবে এক্সপেরিমেন্ট হচ্ছে। এই সবগুলো তাহলে মডার্নিজমের প্রধান বৈশিষ্ট্য। আমরা আরো কিছু বৈশিষ্ট্য অ্যাড করি। আমরা পড়ছিলাম রোমান্টিক এজে আর্টিস্ট তার নিজের আনন্দের কারণে লিখবে, আর্ট ফর আর্ট সেক, কবি কারো কাজে লাগার কোনো প্রয়োজন নাই।
কবি আমাদের জন্য স্বপ্ন ক্রিয়েট করে। হ্যাঁ, কবি আমাদেরকে ফ্যাক্ট বলার কোনো দরকার নাই, কবি আমাদের ফিকশন বলবে। সেখান থেকে আমরা চলে আসছিলাম ভিক্টোরিয়ান এজে। আমরা একটা উপন্যাসের একটা যুগে আমরা ছিলাম, সেখানে অনেকগুলো উপন্যাস সেখানে আমরা পড়ছিলাম। মডার্ন এজে আমরা এসে বললাম যে শুধু আর্ট এটা তো সৃষ্টি করলে হবে না, শুধু আর্ট ফর আর্ট সেক এটা তো কোনো কাজে লাগতে হবে। সো আর্ট ফর লাইফ সেক। এই সময় আমরা দেখলাম যে তোমরা দেখো তো রিনাসা পিরিয়ডে তোমরা কি দেখছিলা? রাজা রানীকে নিয়ে সাহিত্য। হ্যাঁ, রোমান্টিক এজে তোমরা আসা নিউ ক্লাসিক্যাল যুগে তোমরা দেখছো সে আবার ক্লাসিক্যাল যুগে ফিরে যাওয়া। রোমান্টিক যুগে দেখছো আমরা একটা প্রকৃতিকে নিয়ে, একটা পাখিকে নিয়ে, হ্যাঁ, একটা ফুলকে নিয়ে যে কবিতা লেখা, যেটা দেখলাম আমরা। ভিক্টোরিয়ান এজে এসে আমরা দেখছি যে জীবনে টানা পড়েন। এখন আসে আরো দেখবো আমরা যে উপন্যাস তো শুধুমাত্র রাজা রানীকে নিয়ে তো হবে না। হ্যাঁ, আমরা যারা গরিব তাদেরকে নিয়ে তো উপন্যাস হইতে হবে। হ্যাঁ, তো ওয়ার্কিং ক্লাসকে নিয়ে, পুরো ক্লাসকে নিয়ে তো সাহিত্য লেখা যায়। তাহলে এটাকে নিয়ে অনেক গ্রোয়িং ইন্টারেস্ট এখন দেখা গেল। আমরা সাহিত্যের মধ্যে সাইকোলজির প্রভাব আমরা এই সময় দেখতে পাবো। এই সময় আমরা সাহিত্যে দেখতে পাবো যে কোনো একটা উপন্যাস কীভাবে সেটা সিনেমাতে কনভার্ট হয়ে যাচ্ছে। সো সো রেডিও, সিনেমা এবং টেলিভিশনের একটা ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাবো। তাহলে আগে নাটক লেখা হইতো মঞ্চে অভিনয় করার জন্য, তাহলে মডার্ন এজে গিয়ে এসে নাটক লেখা হলে কি জন্য? এটা টেলিভিশনে এই নাটকটা অভিনয় করা হবে। তাহলে একটা ফর্ম অনেক চেঞ্জ চলে আসলো যে টেলিভিশনে এটা অভিনয় করে দেখানো হবে, ওই ফর্মেটে এখানের মধ্যে আসলো। আমরা এই সময় প্রত্যক্ষ করলাম দুটো বড় বড় যুদ্ধ, যে যুদ্ধে এত বেশি মানুষ মারা গেছে এবং মানুষ মারার জন্য এত বেশি অস্ত্র আবিষ্কার করছে। আমার যে বিলিফ ছিল, আমাদের বিশ্বাসের একটা ব্যাপার যে মানবিকতা, প্রেম, এই বিশ্বাসগুলো আমাদের ভেঙে পড়লো। যে মানুষের যে আমরা এখন যে জয়যাত্রা বলি, আসলে তো যুদ্ধের ইতিহাস, কে কাকে মারবে এটাই আমরা এখনকার এই যে তোরাই দেখি, তাই না? এবং আমরা যত নীতি নৈতিকতা, আমরা যেরকম বৈশ্বিক আইন যা কিছু বলে না কেন, আমেরিকা যখন ইরানে মারতেছে, এখানে ওখানে নীতি নৈতিকতা কিছু মানতেছে। বা ইসরায়েল যখন ফিলিস্তিনে মারতেছে, ও তো কোনো কিছু ধার ধারতেছে না এখানের মধ্যে। তার মানে ওরা আমাদের যেগুলো বলতেছে মানবিকতা, হিউম্যানিজম, এগুলো আসলে ফেক জিনিস। এগুলো পৃথিবীতে যা শক্তি বেশি সে দুর্বলকে দখল করে ফেলবে, এটাই পৃথিবীতে চলে আসতেছিল। এবং এটা মডার্ন এজে গিয়ে আমরা আরো ভালোভাবে ফিল করলাম। এখানে আমরা কয়েকটা বড় বড় আমরা সাহিত্য আন্দোলনের সাথে আমাদের পরিচয় ঘটবে। হুম। আমরা যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি যখন পড়ি, এই যে কেতুপুর গ্রামের কাহিনী যখন দেখতেছি, কুবের মাঝি সে দরিদ্র একজন মাঝি, তাই না? ওর স্ত্রী মালা, সে কিছুটা শারীরিকভাবে কিছু প্রতিবন্ধী। আবার ওর ওদের শালী কপিলা খুব প্রাণোচ্ছল। হ্যাঁ, তাহলে হোসেন মিয়া যে একটা দ্বীপ যে কল্পনা করে, যে দ্বীপটা হবে একেবারে মার্ক্সবাদী একটা দ্বীপ, যেখানের মধ্যে তোমার কোনো ধর্মের বিভাজন, সামাজিক কোনো বিভাজন থাকবে না, মানে শ্রেণী বিভাজন থাকবে না, সেই দ্বীপে যাবে। এখন কবির মাঝি যখন ওখানে যাওয়ার ব্যাপারে যখন সে চিন্তা ভাবনা করে, কপিলা যখন ওকে বলে যে আমার নিবা মাঝি লগে, কবিরের মধ্যে যে একটা দ্বন্দ্ব, কেন এটা তো সামাজিকভাবে তো এটা তো খুবই অ্যাকসেপ্টেবল কোনো কাজ না। ওর স্ত্রী ওর সন্তানকে ছেড়ে সে ওই দ্বীপে যাবে, আবারও শালিকে নিয়ে চলে যাবে সেখানের মধ্যে। ওর যে মানসিক দ্বন্দ্ব ওই সময়টার মধ্যে, ও যে চিন্তার যে ওর যে মনস্তান্ত্রিক সংকট, এই যে তার চিন্তাগুলো, একবার কেতুপুর গ্রামে সেখান থেকে আবার চলে যাচ্ছে, আচ্ছা হোসেন মিয়া দ্বীপে গেলে তো ওখানে একটা সে সুন্দর একটা লাইফ পাবে, হোসেন মিয়া তাকে অনেক হেল্প করবে। এই যে তার চিন্তা ফ্লাকচুয়েট করতেছে এক জায়গা থেকে এক জায়গায়, তার নিজের মধ্যে যে মনস্তান্ত্রিক দ্বন্দ্ব, এটা যে স্ট্রিম অফ কনসাসনেস। জেমস জয়েস আমাদের দেখাইছে যে উপন্যাসের মধ্যে একটা সিনের পর একটা সিন যেভাবে ঘুরতে থাকে, বাস্তবে তো আসলে একটা সিনের পর একটা সিন এরকম ঘটে না। বাস্তবে আমাদের চারপাশটা খুব কেওয়াজ, অসংখ্য কেওয়াজ, এখানের মধ্যে একসাথে অনেক ঘটনা ঘটতে থাকে। এটা জেমস জয়েস তার লেন্সে ধরার চেষ্টা করছে, আমরা সেটা আরো পড়বো। এই আইডিয়াটার নাম হলো স্ট্রিম অফ কনসাসনেস। আমরা আরেকটু এটা জানতে হবে সামনে। এটাকে তোলা থাকলো আমাদের। জীবনানন্দ যখন আমাদের বলতেছে, হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। আমাদের এই যে সে কিন্তু যখন এই যে একাকী একটা চিল, যে মেঘের দুপুরে, আহ, ভিজে মেঘের দুপুরে সে যে উঠতেছে, একলা একলা উঠতেছে সে। হ্যাঁ, তাকে বলতেছে তুমি আর কান্না করো না ধানসিঁড়ি নদীটির পাশে। তো এই যে চিলের যে একাকিত্ব, যে চিল তো দেখবা চিল সবসময় একলা একলা সে উঠতে থাকে। হ্যাঁ, তো এই যে চিলের ইমেজটা দিয়ে এই ধানসিঁড়ি নদীটির পাশে এই যে চিল যে তোমার উঠতেছে, একলা একলা উঠতেছে একটা দুপুর বেলায়, তাহলে ওই 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 সিনটা যখন আমরা কল্পনা করতেছি, আমরা আমাদের মধ্যে গভীর নিঃসঙ্গতা কাজ করতেছে। উনি কিন্তু এই যে চিলের ইমেজের দ্বারা
যে নিঃসঙ্গতাটা ফুটে তুলছে, এটা হলো ইমেজিজম। এজরা পাউন্ডের আমরা ওনার সাহিত্যে আমরা ইমেজিজম আরো ভালো করে জানবো। তবে আজকে আমরা এজরা পাউন্ড পড়াবো না, আমরা কালকে ক্লাসে আমরা এজরা পাউন্ড পড়াবো। আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর গল্পে আমরা অমল ক্যারেক্টারে যখন দেখি, অমল খুব অসুস্থ হয়, তখন চিকিৎসক ওকে বলে যে, হেকিম আর কি, হেকিম বলে যে অমল যাতে বাইরে যাতে না বের হয়, যাতে সে বাসায় থাকে, হ্যাঁ, বাইরে গেলে ওর ইনফেকশন হবে, বাসায় থাকতে বলে ওকে, একদম ঘর থেকে বের হওয়াটা একদম বারণ ওর জন্য। তাহলে এই যে অমল সে কি করে বাইরের দুনিয়ার সাথে ওর কানেকশন কিভাবে করতেছে, কানেকশনটা করতেছে তার এখানে আহ সে জানালার পাশে বসে থাকে, হ্যাঁ, সেখানে বিভিন্ন ক্যারেক্টার তারা এখানে আসে, দোয়াল আসে, দোয়ালের সাথে কথা বলে। সে শুনে এখানে রাজা একটা ডাকঘর দিচ্ছে, এখানে রাজার ডাকঘর থেকে সে আশা করে রাজা একদিন তার সাথে দেখা করতে আসবে, দেখা করতে আসলে তখন তার অসুখ টসুখ ভালো হয়ে যাবে, সে রাজার অপেক্ষায় থাকে। সে ডাকঘর থেকে একটা চিঠি আসবে তার জন্য, হ্যাঁ, রাজা আসে তার সাথে দেখা করবে, সে অনেক অপেক্ষায় থাকে। একদিন সত্যি সত্যি রাজা আসে এখানে। রাজা কেমনে আসে, রাজার রাজবৈদ্যকে পাঠানো হয় সেখানের মধ্যে, রাজার প্রতিনিধি আর কি সে। রাজবৈদ্য যখন আসে তখন সে জিজ্ঞেস করে রাজা আসছে কিনা, সে বলেন, রাজবৈদ্য বলেন আমি আসছি তোমাকে সুস্থ করার জন্য। রাজবৈদ্য তাকে ঘুম পাড়ায় দেয়, হ্যাঁ। এই যে এই যে রাজা আসার জন্য অপেক্ষা করতেছে, তার চিঠি আসবে, তার রাজার জন্য তার যে অপেক্ষা করা, এটা মানে আসলে কি বুঝাইছে রবীন্দ্রনাথ ঠাকুর? আসলে মৃত্যু, তাই না? তাহলে আমরা যেরকম মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করতেছি, অমল এখানে মৃত্যুর জন্য সেরকম ভাবে এখানে অপেক্ষা করতেছিল। তাহলে এখানে এই যে ডাকঘর, এই প্রতীকের মাধ্যমে আসলে কি মৃত্যুর জন্য আমাদের যে প্রতীক্ষা, এটাকে বোঝানো হয়েছে। আমরা ডব্লিউ ইটস এবং টিএস এলিয়টের ওনাদের কাব্যে আমরা সিম্বলিজম দেখব। টিএস এলিয়ট আমরা আজকে পড়বো না, আজকে আমরা ডব্লিউ ইটস পড়বো। ডব্লিউ ইটস কিভাবে সিম্বলিজম ব্যবহার করছে এইটা আমরা দেখব। সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিন রাত্রিতে এখানে যখন আমরা দেখি যে চার বন্ধু, ওরা কলকাতা শহরের আমাদের এই নাগরিক সভ্যতার প্রচলিত নিয়ম কারণ ওরা এখন মানতে যাচ্ছে না, ওরা ওরা লস্ট জেনারেশন হয়ে যাবে, হ্যাঁ। ওরা কি হয়, ওরা জঙ্গলে চলে যায়, যে ওরা শহরের কোনো নিয়মকানুন মানবে না, ওরা দাড়ি গোপ কাটবে না, হ্যাঁ। ওরা অরণ্যে গিয়ে, ওরা হচ্ছে জঙ্গলে গিয়ে জঙ্গলের নিয়মকানুন ওরা, মানে সভ্যতার এই যে আমাদের মধ্যে যে বন্দি করে রাখছে, এই বন্দি দশা থেকে ওরা হচ্ছে যে ওরা মুক্তি লাভ করবে। ওই চার বন্ধু যখন সেখানে যায়, তখন এখানে ওরা ওখানে একটা জঙ্গলে একটা বাড়িতে আশ্রয় গ্রহণ করে, তখন ওদের পাল্টা ও আরেকটা বাংলোতে আরেকটা আমরা যেটা বলি সিভিলাইজড, যেটা আরেকটা ফ্যামিলি আসে। তো সেই ফ্যামিলির মধ্যে ওখানের মধ্যে একজন বিধবা মহিলা ছিল, তার নাম হলো জয়া, এবং তাদের মেয়ে ছিল নাম হলো তোমার অপর্ণা। তো এখানে চার বন্ধুর নাম ছিল অসীম, সঞ্জয়, তোমার হরি এবং শেখর, চার বন্ধু। তো এই যে হরি তখন এখানে সাঁওতাল একটা মেয়ের প্রেমে পড়ে, দুলির প্রেমে পড়ে এখানের মধ্যে, হ্যাঁ, প্রেমে পড়ে, এবং ওরা জঙ্গলে ওদের মধ্যে ইয়ে হয়। আর সঞ্জয় যে ছেলেটা, সঞ্জয়ের সাথে সাথে তোমার প্রেম হয় তোমার জয়ার সাথে। জয়া তো বিধবা, তো বিধবা তো এখানের মধ্যে ওর বিয়ে হওয়া বা এগুলোতে সামাজিকভাবে এগুলো টেবু, কিন্তু ওই টেবুটা ভেঙে গিয়ে তোমার হাসতেছে, হাসির কি হলো, এখানে প্রেম হলে ইয়ে হবে না এখানের মধ্যে? তো আরে তোমাদের জন্য তো এখন তোমরা হাসতেছো, আর এখন রোকেয়া বলবে যে আপনি জোকস কেন বলতেছেন ক্লাসের মধ্যে। আমি তো আসলে জোকস বলছি না, আমি তো বাস্তব কথাই বলতেছি। রোকে এরপরে ও মাইন্ড করবো, হ্যাঁ। রোকে তুমি কি রাগ করলা? হ্যাঁ, ও রাগ করছে নিশ্চিত। তো এই যে জয়া, এখানে সে তো বিধবা, এখন বিধবা তো এখানে বিয়ে শাদী করা, প্রেম করা, এটা তো সামাজিক ব্যাপারে টেবু। কিন্তু এরপরও ওরা, ওদের মধ্যে একটা মনস্তান্ত্রিক সংকট কাজ করতেছে, হ্যাঁ। কিন্তু এরপরও তোমার প্রেমে পড়ে যায় ওরা। আরেক বন্ধুর নাম হলো অসীম, হ্যাঁ। তো অসীম এবং অপর্ণা, হ্যাঁ, অপর্ণা এই অসীমকে বুঝাই যে দেখো তোমরা জঙ্গল আসছো, এটা তো আমাদের জন্য পার্মানেন্ট কোনো নিবাস না, এখান থেকে আমাদেরকে ফিরে যাইতে হবে, হ্যাঁ। কি হয় শেষ পর্যন্ত, ওরা বুঝতে পারে যে এখানে ওদের সাথে কি সাঁওতালদের সাথে অনেক রকম গ্যাঞ্জাম হয়, পরে গ্যাঞ্জাম হয়, ওরা বুঝতে পারে, ওদের মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন হয় যে না, জঙ্গল আসলে আমাদের জন্য না, আমরা আবার কলকাতা শহরে ফিরে যাইতে হবে, হ্যাঁ। এই সুনীল গঙ্গোপাধ্যায় যেরকম অরণ্যের দিন রাত্রিতে যেরকম একটা ল জেনারেশনকে দেখাইছে, আর্নেস্ট হেমিংওয়ের অন্যের উপন্যাস আমরা দেখব যে সুনীলের এখানে অরণ্যে দিন রাত্রিতে এই বকে বকে যাওয়া তরুণ, এটা কেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে হঠাৎ করে কি আমরা মুক্তি লাভ করছি, তাই না? ওটা একটা গভীর একটা ক্ষত ছিল ঔপনিবেশিক শাসনের, হ্যাঁ। আমাদের মন এবং মননে আমরা ছোট ছিলাম, আমরা নিজেকে সেকেন্ড ক্লাস মনে করতাম, মনে হতো ব্রিটিশরা হচ্ছে যে ওরা ফার্স্ট ক্লাস, হ্যাঁ। এখনো কিন্তু আমাদের মেধা মননে কিন্তু এখনো ওইটাই রয়ে গেছে, ব্রিটিশদের বানানো সিস্টেমটা রয়ে গেছে এখানে, হ্যাঁ। তো এই ঔপনিবেশিক যে প্রভাবটা, দেখো বাংলাদেশ একটা খুব গরিব একটা দেশ, এই গরিব দেশের মধ্যে এখানে এই দেশটা তোমার হচ্ছে যে আমি যদি স্পেসিফিক্যালি যদি বলি, তাহলে ফরেন, অ্যাডমিন, ট্যাক্স, অডিট, কাস্টম,
কয়টা ক্যাডার? 1 2 পুলিশ, 1 2 3 4 5 6, হ্যাঁ, 6টা ক্যাডার। 6টা ক্যাডার কত 30 বছর ধরে তুমি যদি বলো সব মিলে কত হাজার স্টাফ হবে এখানের মধ্যে? আম, তোমার 15 থেকে 20 হাজার হবে ম্যাক্সিমাম, 15 থেকে 20 হাজার লোক হবে ম্যাক্সিমাম, এর বেশি তো হবে না। এই রাষ্ট্রের বাটার ক্রিম যা যা আছে সব এই 15 হাজার লোকের জন্য। এই রাষ্ট্রের বাটার ক্রিম যা যা আছে সব এই 15 হাজার থেকে 20 হাজার লোকের জন্য। এই বাকি 18 কোটি মানুষের কোনো খানা নাই, এরা সেকেন্ড ক্লাস নাগরিক জাস্ট এই রাষ্ট্রের। এর সাথে মিলিটারি যোগ হবে। সো মিলিটারি অফিসার, সৈনিক না, মিলিটারি অফিসার, এবং এই 15 থেকে 20 হাজার। হ্যাঁ, তবে তোমাদের কোন আব্বা আম্মা চাচা মামা খালা, ভাই আমার তো চাচা মামারা আছে ভাই, সচিব টচিব, সমস্যা নেই, সেটা আমি ওদেরকে বলে নেই, কারণ আমার নিজের উপর পড়বে আর কি, ওদের উপরে। তা আমি, তোমাদের কোনো আব্বা আম্মা চাচা মামা যদি থাকে এইসব প্রফেশনে, তাদেরকে আমি বলি নাই, কারণ আমারও কাকা টাকা আছে আর কি, তো আবার আমি, ওরা মাইন্ড করবে আবার অন্যদের যারা পিঠতে পারে না তাদের। হুম, তোমরা বিসিএসটা পড়তেছো, তোমরা মূলত একটা শোষণ কাঠামোর অংশ হওয়ার জন্য তুমি এটা করতেছো। হুম, হুম। যে ব্যবসা করতেছে অনেস্টলি, ওকে 35% নাকি ট্যাক্স দিতে হবে, কিন্তু এনবিআর এর যে কমিশনার, ও যে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে, ওর কোনো ট্যাক্স দিতে হবে না। মানে অবৈধ টাকা ইনকাম করলে ওর কোনো ট্যাক্স নাই, কাস্টম অফিসারের কোনো ট্যাক্স নাই, কিন্তু বৈধ ব্যবসা হলে তোমাকে নাকি 35% তোমাকে দিয়ে ফেলতে হবে। তো সিস্টেমগুলো ওরাই বানাইছে। তো এখন তোমরা আসলে এটা অংশ হইতে যাচ্ছ। তো এটা কেন? ওই যে ব্রিটিশরা এই সিস্টেমটা বানাই দিয়ে গেছে ওরা, আগে ওরা এগুলোতে ছিল, এখন ওরা আমাদেরকে বানা দেওয়ার কারণে আমরা সিস্টেমটা ধরে রাখার ট্রাই করতেছি। হ্যাঁ, তোমরা মূলত এই সিস্টেমের অংশ হতে যাচ্ছ মূলত। তোমরা তোমাদের মনের মধ্যে গভীরে এই জিনিসটা আছে, তোমরা বাঙালি 18 কোটিকে তুমি শোষণ করবা তুমি। হ্যাঁ, তো এই দেখো, এই যে ঔপনিবেশিক শাসনের গভীর ক্ষত থেকে আমরা কিন্তু এখনো বের হই নাই, তাই না? আমাদের মনে কিন্তু এখনো বিসিএস ক্যাডার যারা, ওরা ফার্স্ট ক্লাস নাগরিক, সো ওরা আমাদের বস, ওরা আমাদের আব্বু। হ্যাঁ, আব্বার সাথে তুমি একদম বিসিএস ক্যাডারের সাথে কিন্তু জনগণ বেয়াদবি করে না, তাই না? আর আব্বা মেনে নিচ্ছে। এটাকে ঔপনিবেশিক শাসনের একটা ক্ষত আমাদের মনে, তাই না? আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাসের মধ্যে আমরা যখন দেখবো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমাদের মধ্যে একটা ক্ষত জাগাইছে না আমাদের মধ্যে। হ্যাঁ, আমি আর দেখো আবার তোমাদের কাকা মামাদের বলি না, আবার আমার কাকা মামা আছে, আমি তাদের বলি না আবার। তারা আবার করবে তুমি ভাতে যা, এখন তুমি নাকি মাস্টারি করো, তুমি নাকি এখন খুবই উচ্চমার্গীয় কথাবার্তা বলো আমাদের দিকে। হ্যাঁ, তাদেরকে বলি না আমি আবার। হ্যাঁ, অন্যদেরকে বলছি আর কি এটা। হ্যাঁ, আমাদের আত্মীয়গুলো তো আবার সবসময় ভালো, আমাদের আত্মীয়রা ঘুষ টুস খায় না এবং ওরা খুব ভালো। অন্যদের আত্মীয়রা খারাপ, এটা সবসময়, এটা হ্যাঁ, এটা সবসময় জন্য সত্য। তার আনএসেমিং এর আমরা যে লর্ড জেনারেশন কিসে দেখতে পাই আমরা? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে যে তোমার ইউরোপে, আমেরিকাতে তরুণদের মধ্যে যে এই যে গভীর ক্ষত, এরা যে ট্রেডিশনাল ভ্যালু ভুলে গেছে, এরা বকাটো হয়ে গেছে, সেটা সেই ফিলিংটা আমরা আর্নেস্ট হেমিংওয়ের, আমরা হচ্ছে যে তার উপন্যাসের মধ্যে পাচ্ছি। তাহলে আমরা যদি বলি মডার্নিস্ট মুভমেন্ট, পরীক্ষা কেমন প্রশ্ন হয়? পরীক্ষা আসবে যে তোমার স্ট্রিম অফ কনসাসনেস, এটার এটা কার উপন্যাসে দেখা যায়? তাহলে জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, দুজনের। পরীক্ষা আসবে জেমস জয়েসের লিটারেরি টেকনিক কোনটা? উত্তর স্ট্রিম অফ কনসাসনেস। পরীক্ষা আসবে ভার্জিনিয়া উলফের, তার লিটারেরি টেকনিক কোনটা? উত্তর স্ট্রিম অফ কনসাসনেস। পরীক্ষা আসবে ইমেজিজমের জনককে, এজরা পাউন্ড। পরীক্ষা আসবে ইমেজিজম, এটা কার লিটারেরি টেকনিক? উত্তর এজরা পাউন্ড। পরীক্ষা আসবে এজরা পাউন্ডের লিটারেরি টেকনিক কোনটা? উত্তর ইমেজিজম। পরীক্ষা আসবে ডব্লিউ ইটসের, তার কাব্যের বৈশিষ্ট্য কি? উত্তর সিম্বলিজম। সিম্বলিজম কার লিটারারি টেকনিক? উত্তর ডব্লিউ ইটস। হ্যাঁ, ভাইস ভার্সা এরকম প্রশ্ন আসবে। তো ডব্লিউ ইটস এবং টিএস এলিয়ট। এই টিএস এলিয়ট যখন আমাদের ওয়েস্টার্নটা নিয়ে ছেড়ে দিচ্ছে, ওয়েস্টার্নকে দেখে এই যে বিরান ভূমিতে আমাদের তখন খুব মন খারাপ হয়ে গেল, তাই না? এটা সিম্বলিজম। হ্যাঁ, আর আর্নেস্ট হেমিংওয়ে আমাদেরকে এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে তরুণদের মধ্যে যে যে বখাটে হয়ে যাওয়া, হ্যাঁ, উচ্ছন্ন যাওয়া, এবং বুঝতে পারা, রিয়েলাইজেশন হওয়া, না এটাই তো আমাদের গন্তব্য না আসলে। এটা ল জেনারেশন থিওরি। সেমুয়েল ব্যাকেটের আমরা থিয়েটার অফ অ্যাবসার্ড বা অ্যাবসার্ডিটি আমরা দেখবো যে ব্যাকেট অস্কার বলুন, ব্যাকেট আমরা কালকে ক্লাস জন্য রাখছি। সে কি দেখবো? ওরা গডের জন্য অপেক্ষা করতেছে, গড ওদের আসবে। হ্যাঁ, প্রতিদিন ওরা গাছের নিচে আসে, এবার গডও আসবে। গডও আর আসে না। ওরা একটা সাইকেলের মধ্যে পড়ে গেছে, প্রত্যেক দিন একই জিনিস। এটা অ্যাবসার্ড একটা ব্যাপার, তাই না? মানে মিনিংলেস একটা ব্যাপার আর কি। ডিস্টোপিয়ান ফিকশন, ডিস্টোপিয়া কি জিনিস তোমরা জানো? ডিস্টোপিয়া মানে যেখানে কোনো আইন কানুন নাই, নৈরাজ্যকর অবস্থা। তাহলে এইটাও প্রথম বিশ্বযুদ্ধের পরে যে নৈরাজ্যকর অবস্থা ছিল ইউরোপ এবং আমেরিকাতে, সেটার ভিত্তি করে এই উপন্যাসগুলো। আমরা যখন অরওয়েলের 1984 যখন দেখি, সেখানে কি আমরা দেখি যে বিগ ব্রাদার অলওয়েজ ওয়াচিং ইউ, সব কন্ট্রোল করতেছে। হ্যাঁ, এটার সাথে এটা আমাদের খুবই আমরা দুঃখজনক কি বলতে পারি আমরা, যে আমাদের দুজন শক্তিশালী ঔপন্যাসিকের মধ্যে আম, একজন হুমায়ুন আহমেদ, একজন ইমদাদুল হক মিলন। হুমায়ুন আহমেদ মারা গেলেন, তাইলে উনি যদি জীবিত থাকতেন এই 15 বছর নিয়ে ওনার অনেক কিছু হয়তো উনি লিখতে পারতেন। হ্যাঁ, এবং ওনাদের মধ্যে যে সুনীল গঙ্গোপাধ্যায় শেষ জীবনে যে ম্যাচুরিটি আসছিল, হুমায়ুন আহমেদের হয়তো এখন আর ম্যাচুর উপন্যাসগুলো পাইতাম, ধরে রাখতাম এই লেখাগুলো। তাহলে ইমদাদুল হক মিলন সে গেল একদম পায়খানা। মানে ওর নাম হচ্ছে ইমদাদুল হক মিলন, আমি নাম দিচ্ছি পায়খানা। তো ইমদাদুল হক মিলন পায়খানা।
সে পায়খানা হয়ে গেছে পুরাই। আর কালের কণ্ঠ সম্পাদক হয়ে সে আরো পায়খানা হয়ে গেছে। তার প্রতিভা ছিল ধরে রাখা, সে তো একটা ভালো উপন্যাসিক। তাহলে এই প্রতিভাটা সে কাজে লাগায় নাই। কিন্তু আমরা এখন ডিস্টোপিয়াতে বাস করতেছি। কি ডিস্টোপিয়া? এখানে কোনো কেউ রেপ হলে কোনো বিচার হয় না, খুন হলে কোনো বিচার হয় না, এখানে পেডোফিলিয়ার কোনো বিচার নাই, এখানে করে বিচার হইলে সেটা কার্যকর হয় না। একটা আলটিমেট ডিস্টোপিয়াতে আমরা বাস করতেছি। এই যে দুঃখজনক কিছু হতে পারে না, এখানে কোনো বিচার নাই এখানের মধ্যে। অপরাধ আরো বাড়বে সামনে, কারণ অপরাধী জানে এখানে কোনো বিচার হবে না। এই জিনিসগুলো যারা, যাদের ক্যানভাসে ধরে রাখতে হবে, তাদের মধ্যে একদিন হুমায়ুন আহমেদ, উনি মারা গেছেন, তাহলে ধরে রাখার মতন কেউ নাই এখন। ইমদাদুল হক মিলন ছিল, সে পায়খানা হয়ে গেছে, তো সেও আর ধরে রাখতে পারতেছে না। সাদাত হুসাইন আমন হইনি উনি ধরে রাখার মতো, উনি খুব লুটুফুটু প্রেম ভালোবাসার দিকে এখন আছে। আর অন্যদের মধ্যে এখন ধরে রাখার মতো কেউ নাই এখন। কিন্তু কেউ থাকলে ভালো হইতো, তাই না? নাই কেউ। জর্জ অরওয়েল, অ্যাল্ডাস হাক্সলি, ওর হচ্ছে এরকম ডিস্টোপিয়ান ফিকশন রচনা করছে যেখানে কি নৈরাজ্যকর একটা অবস্থা। বা অরওয়েল এনিমেল ফার্ম আমরা কি দেখি যে সমাজতন্ত্রের মধ্যে যে ওদের যে ফেক জিনিসপত্র, সেটা আমরা অরওয়েল উপন্যাসে খুঁজে পাই। তো এগুলো সবগুলো মডার্নিস্ট মুভমেন্ট এবং টেকনিক। তাহলে আমরা হুমায়ুন আহমেদকে এখানে কোন জনরায় ফেলি? হুমায়ুন আহমেদ খুব সচেতনভাবেই এ কোনো জনরার মধ্যে পড়ে নাই, উনি এখানে কোনো জনরায় ফলো করে নাই। হ্যাঁ, ওনার হিম উপন্যাসটা হচ্ছে ম্যাজিক রিয়েলিজম। হ্যাঁ, সো ম্যাজিক রিয়েলিজম কি জিনিস? ম্যাজিক রিয়েলিজম হচ্ছে তোমার, এটা পড়লে মনে হবে যে কিরে, এটা মনে হবে যেন বাস্তব। হিউমর ক্যারেক্টারটা ম্যাজিক রিয়েলিজম, এটার কিছু প্রভাব আমরা দেখতে পাই। আর আমরা মিসির আলির মধ্যে কিছু সাইকোঅ্যানালাইসিস কিছু ব্যাপার আমরা দেখি। তো ওইখানের মধ্যে মানে আমাদের ওনার মিসির আলির মধ্যে উনি সাইকোলজির অনেক থিওরি কিন্তু উল্টাপাল্টা অ্যাপ্লাই করছে। যাই হোক, উনি খুব ইচ্ছাকৃতভাবে উনি কোনো জনার মধ্যে ঢুকে নেই। হ্যাঁ, উনি ওনার নিজস্ব ঘরানা ক্রিয়েট করার ট্রাই করছে। তো চলো আমরা এখন ঢুকে যাই আমাদের মডার্ন এজের সাহিত্যে। জুলস ভার্ন, ওনাকে বল ফাদার অফ সায়েন্স ফিকশন। আমরা H.G. ওয়েলসও ফাদার অফ সায়েন্স ফিকশন বলবো, তাহলে কনফিউশন লাগাবো না। জুলস ভার্ন এবং H.G. ওয়েলস, ওনারা দুজনেই আমরা ওনাদেরকে সায়েন্স ফিকশনের ফাদার আমরা বলবো, অন্যতম। ভাইয়া পরীক্ষায় দুটো অপশন যদি থাকে, জুলস ভার্ন এবং H.G. ওয়েলস দুজনে যদি থাকে, তাহলে কোনটা দেখাবো? তাহলে ডেফিনেটলি জুলস ভার্ন দেখাবা, সেগুলো সে আগে, সে বড় ভাই, তাহলে ওকে দেখাবা, পরে H.G. ওয়েলস আসবে। আর যদি উনি না থাকে অপশানে, তাহলে অবশ্যই H.G. ওয়েলস। তাহলে আমরা জুলস ভার্ন এবং H.G. ওয়েলস দুজনকে আমরা কি দিচ্ছি? দুজনের সায়েন্স ফিকশনের আমরা ফাদার বলতেছি। জুলস ভার্নের জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, এখানে ওনার উপন্যাস যতগুলো দেখবা সবগুলোই তোমরা এগুলো মুভি আকারে অনেকে মনে দেখছো। আই হোপ তোমরা অনেকে এগুলো মুভি দেখছো। আমি এগুলো কাহিনী শেখার জন্য আর বিস্তারিত বলবো, তোমরা জানো এগুলো কাহিনীটা কি। একজন অভিযাত্রী, ওরা কি করতেছে পৃথিবীর, ওরা একদম কেন্দ্রে চলে যাবে ওরা এখানের মধ্যে। হ্যাঁ, তো এই যে ওরা যে কেন্দ্রে চলে যাবে সেখানে, ওখানে ওখানে তোমার হচ্ছে যে গেলে ওরা কিছু প্রাগৈতিহাসিক কিছু প্রাণীর মুখোমুখি হয় এবং ভূগর্ভস্থ যে এখানের মধ্যে একটা পৃথিবী আছে সেটা মুখোমুখি, ওইটার কাহিনী নিয়ে। জুলস ভার্নের একটা বিখ্যাত উপন্যাস 20,000 লিগস আন্ডার দ্য সি। হ্যাঁ, যে সমুদ্রের নিচে এখানে যে একটা জীবন আছে এখানের মধ্যে। হ্যাঁ, তো এখানে ওরা সাবমেরিন নিয়ে, তোমার ক্যাপ্টেন নিমো এবং তার সাবমেরিন নোটিলাস, ওরা সমুদ্রের নিচে চলে যায়। হ্যাঁ, তো তখনও কিন্তু সাবমেরিন আবিষ্কার হয় নাই। জুলস ভার্নের অনেক চিন্তা, অনেক আবিষ্কার, পরবর্তীতে এগুলো আমরা এই ভবিষ্যৎবাণী কিন্তু বাস্তব রূপ নিয়েছিল। সাবমেরিন নামক কোনো জিনিস যে আবিষ্কার হবে, এটা পানির নিচে দিয়ে চলবে, এটা জুলস ভার্নের উপন্যাসের প্রথম ছিল। এরপর এটা মানুষজন এটা বাস্তবে এটা রূপ দেওয়ার ট্রাই করছে, এবং সেটা তোমরা জানো এখন যেটা একেবারে বাস্তব একটা ব্যাপার। জুলস ভার্নের একটা বিখ্যাত উপন্যাস, সেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। আমি সম্ভবত ক্লাস 7-এ পড়ি। সো এই বিষয় থেকে যখন উপন্যাসটা যখন পড়ি, এটা আমি স্পয়লার দিব না। এখানে তোমরা একটা ব্রিটিশ ভদ্রলোক, সে একটা বাজি ধরে যে 80 দিনে সে পুরো বিশ্বের প্রদক্ষিণ করবে। হ্যাঁ, তো 80 দিন আসলে সে ভ্রমণ কি করতে পারছিল, বাজি থেকে সে কি জিতছিল নাকি জিতে নাই, এটা স্পয়লার দিব না। এটা তোমরা হচ্ছে যে এই সায়েন্স ফিকশনটা তোমরা পড়তে পারো, অথবা এটার তোমরা এটার সিনেমাটা দেখতে পারো। খুবই সুন্দর এটা সিনেমা। আসলে কি সে পারছিল নাকি সে বাজিতে হেরে গেছে? হ্যাঁ, এবং না পারলে কেন পারে নাই, পারলে সে কেন পারছে? সো এটা তোমাদের জন্য তোলা থাক, আমি স্পয়লার দিচ্ছি না এটার। সো আমরা জুলস ভার্নের আমরা কি বললাম, সায়েন্স ফিকশন, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, 20,000 লিগস আন্ডার দ্য সি এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। হ্যাঁ, শুনো, একটা গবেষণা দেখা গেছে পৃথিবীতে মানুষ সেকেন্ড টাইম আর আসবে না। হুম, তো যেহেতু এটা গবেষণা দেখা গেছে সেকেন্ড টাইম তুমি আসবে না, তো পৃথিবীতে যেহেতু জন্মকে গ্রহণ করেই ফেলছো, এই পৃথিবীর আহ, শ্রেষ্ঠ কিছু সাহিত্যকর্ম, শ্রেষ্ঠ কিছু মুভি, শ্রেষ্ঠ কিছু গান তুমি যদি না শুনে যদি মারা যাও, এটা আসলে দুঃখজনক ব্যাপার হবে। হ্যাঁ, তো খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে, তাই না? তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোমরা অনেক বড় বড় পেশা আছো তোমরা। হ্যাঁ, তো লাইফে শুধু টাকা কামানো এটাই ব্যাপার না, আমাদের মনেরও তো একটা খোরাক লাগবে না? আমরা যে ভাত খেলে যেরকম পেট শান্তি হয়, তো আমরা যখন পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যকর্মগুলো যখন আমরা অধ্যয়ন করি, যখন পৃথিবীর শ্রেষ্ঠ মুভিগুলো যখন দেখি, হ্যাঁ, তখন আমাদের আত্মা কি, আত্মার খোরাক আসবে না? তো শুধু রুগী দেখবা, টাকা কামাবা,
হ্যাঁ, আত্মারও তো একটু খাবার দিতে হবে। তো দেখবা মাঝে মধ্যে সময় পেলে একদিন সময় নিয়ে পরিবারের সাথে বিভিন্ন তোমার মুভি টুভি দেখবা মাঝে মধ্যে, হ্যাঁ দেখবা খুব ভালো লাগবে। সেরা সেরা মুভিগুলো দেখবা। তুমি রটেন টমেটো বা ইয়ে থেকে তুমি হচ্ছে লিস্ট করবো। এখন তো রটেন টমেটো দরকার নাই, তুমি আমরা একসময় রটেন টমেটো থেকে রিভিউ দেখতাম আগে, এই মুভিটা দেখবো কিনা। তুমি চ্যাট জিপিটিকে বললে হবে যে আমাকে পৃথিবীর বেস্ট 100 মুভি লিস্ট দাও। তো দেখবা মাঝে মধ্যে একটা দুইটা তিনটা চারটা করে দেখা শুরু করবা, তখন তোমার যে জীবন নিয়ে তোমার মধ্যে অনেক রকম ফিলোসফিক্যাল ব্যাপার কাজ করতে পারে তখন। হ্যাঁ, মাঝে মধ্যে সময় করে পরিবারের সাথে সিনেমা দেখবা। আমরা আসবো আমাদের একজন নরওয়েজিয়ান নাট্যকার, যার নাটক পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়। এইগুলো কোনো অ্যাবসলিউটলি স্ট্যাটিস্টিক্স নাই, কারণ বাংলাদেশে বা কত কত জায়গায় বাংলাদেশে কত জায়গায় মঞ্চস্থ হচ্ছে, আমরা তো এগুলোর স্ট্যাটিস্টিক্স রাখা হয় না। তো ধরা হয় শেক্সপিয়ারের পর ওনার নাটকগুলো সবচেয়ে বেশি মঞ্চস্থ হয়েছে। হ্যাঁ, হেনরিক ইবসেন, উনি একজন নরওয়েজিয়ান নাট্যকার। হ্যাঁ, ওনাকে ফাদার অফ মডার্ন ড্রামা বলা হয়। তাহলে কোথাও যদি মডার্ন ড্রামা শব্দটা থাকে, সেটা তুমি উত্তর হেনরিক ইবসেন দাগাই দিবা। হ্যাঁ, তো হেনরিক ইবসেনের একটা বিখ্যাত নাটকগুলোর একটা হচ্ছে ডলস হাউস। হ্যাঁ, তো ডলস হাউস নাটকের কেন্দ্রীয় চরিত্র, ওর নাম হচ্ছে নোরা ফাতেহি, ফাতেহি না সরি, ওর নাম হলো নোরা। হ্যাঁ, তো এটা মেন থিমটা হচ্ছে এইটা আমি অবশ্য করি না, স্লাইডগুলো আমার ছিল, কিন্তু এই পিকচারটা সিদ্ধার্থ লাগাই দিয়েছে। সিদ্ধার্থর অন্যতম তোমার প্রিয় ক্যারেক্টার হলো এই মহিলা। তো এটা সিদ্ধার্থর কাম এটা অ্যাড করা, আমি এটা অ্যাড করি নাই। আমার বাকিগুলো আমার অ্যাড করা ছিল। সো এটা এই ছবিটা ও অ্যাড করে দিছে। ওকে ভাই আমার খুবই পছন্দের নায়িকা, ভালো লাগে ডান্স দেখতে, তো ও অ্যাড, আমি ঠিক আছে তুমি অ্যাড করো, আমি আর কাটলাম না। সিদ্ধার্থের প্রতি সম্মান দেখায়। হ্যাঁ, তো এখানে এটা কাহিনীটা ছিল, নোরা ওর হাজবেন্ড ছিল টরভাল্ড। হ্যাঁ, তো টরভাল্ড অনেক ঋণগ্রস্ত হয়ে গেছিল, ওকে বাঁচানোর জন্য সে গোপনে ঋণ নিছিল। হ্যাঁ, এমনকি তার বাপের সই জাল করছিল। হ্যাঁ, তো সে ঋণদাতা কিন্তু ওকে অনেকভাবে এটা নিয়ে কিন্তু ব্ল্যাকমেল করে, এবং সে বলে আমি সব সত্য তো ফাঁস করে দিব। হ্যাঁ, টরভাল্ড একসময় সত্যগুলো জানে। তো এই যে নোরা যে তার জামার জন্য এত ত্যাগ করলো, হ্যাঁ, এটা সে বুঝে নাই, সে নিজের সম্মানে এসে চিন্তা করতেছিল। নোরা তখন বললো কি রে, স্বামীর কাছে তো সে একটা পুতুলের মতো আসলে। হ্যাঁ, তো আম, শেষে সে তখন এটা তোমার ফিমেল ডক্টরস একটা গ্রুপ আছে, এফডিএমএন। এফডিএমএন নাকি আমি জানি না গ্রুপটার নাম কি, কারণ আমার ওয়াইফ তো ডক্টর না, সেহেতু আমি গ্রুপটার নাম যেহেতু ফিমেল ডক্টরস গ্রুপে, সে একটা পোস্ট দেয় এটা নিয়ে যে আপুরা কি করবো। তখন কিছু মেয়ে বললাম আপু ডিভোর্স দেন। হ্যাঁ, তো এই যে বললো আপু ডিভোর্স দেন, এই যে সমাধানটা দিয়ে দিল সবাই। তো শেষ পর্যন্ত সে কি করবে, সে তখন একটা বুঝেছে না ঠিক আছে আমি এখন স্বাধীনতা খুঁজতে বেরো যাবো। হ্যাঁ, ইবসেনের লেখা প্রথম যে ট্রাজিক প্লে, এটার নাম হচ্ছে ক্যাটেলিনা, হেনরিক ইবসেনের। তাহলে যখন আমরা লিখি তখন ওইটা না ড্রামা, আর যখন মঞ্চে অভিনয় করা হয় তখন এটা বলে প্লে। সো ইবসেনের লেখা প্রথম ট্রাজিক প্লে ক্যাটেলিনা। হ্যাঁ, তার প্রশ্ন কেমন আসতে প্রশ্ন আসতে পারে এরকম, ইবসেনের লেখা প্রথম ট্রাজিক প্লে কোনটা, ক্যাটেলিনা কোন ধরনের নাটক। হ্যাঁ, বিভিন্নভাবে আসতে পারে। হ্যাঁ, নিচের কোনটা ট্রাজিক প্লের এক্সাম্পল, হ্যাঁ অনেকভাবে আসতে পারে। ধরো একটা ট্রাজিক প্লে দিয়ে দিল আর তিনটে কমেডি দিয়ে দিল, তাহলে তোমরা যখন একটা তথ্য ভিন্ন চিন্তা আছে এটা থেকে কেমন প্রশ্ন আসতে পারে, এটা তুমি তখন আর্টিকুলেট করতে পারবে, তো মনে থাকবে ভালো। হ্যাঁ, অনেকভাবে প্রশ্ন আসতে পারে সেম টপিক থেকে। হেনরি গিবসনের একটা নাটক এনিমি অফ দ্য পিপল। তো জনগণের এনিমি কেমন হলো, তো ওদের শহরে এরকম হলো তোমার ডক্টর স্টকম্যান, সে খুব সৎ একজন ডাক্তার। তো সেই শহরে ওদের ওখানে তোমার ইস্পাত সেন্টার আছে আর কি, যে ইস্পাত সেন্টারে তোমার হচ্ছে যে পর্যটকরা আসে। তো পর্যটকরা আবিষ্কার করলো যে স্টকম্যান আবিষ্কার করলো যে এখানে ইস্পাত থেকে দূষিত পানি বেরোচ্ছে, এর ফলে মানুষের মধ্যে রোগ ছড়াচ্ছে। হ্যাঁ, তো সে ভাবলো যে এটা যদি শহরের মানুষকে যদি বলে, এখানে যেগুলো যেগুলো এখানে হাসির ইমো দিচ্ছে, এগুলো হচ্ছে সবগুলো তোমার হচ্ছে যে বোঝা যাচ্ছে স্পা সেন্টারের ভক্ত বানানো হচ্ছে এগুলো। তো সে ভাবে যে এটা যদি জানায় তাহলে মানুষকে কৃতজ্ঞ হবে, কিন্তু উল্টাটা ঘটে। হ্যাঁ, এখন স্পা সেন্টারের উপরে শহরের উপর অর্থনীতি ডিপেন্ড করতেছে এখানের মধ্যে। ব্যবসায়ী এখানে সংবাদপত্র, তার নিজের ভাই, ওরা চাই না এই তুমি থামা ভাই, তুমি এটা নিয়ে বলার দরকার নাই। হ্যাঁ, সত্যটা আড়াল করতে চায়। তাহলে দেখো সে কিন্তু সৎ, হ্যাঁ সত্য বলতে থাকে। এখন সে জনগণের ভালোর জন্য সে এই কথাটা বলছে, কিন্তু সে কি হয়ে গেল, সে জনগণের শত্রু হয়ে গেল, পরিবারের শত্রু হয়ে গেল। তার ভাই এই যে সিটি মেয়র ছিল, সে তার শত্রু হয়ে গেছে। তো এটা হচ্ছে এনি অফ দ্য পিপলের কাহিনী সংক্ষেপ। শোনো, মানুষ তো আম, দিন শেষে আমরা তো তোমার মানে আহ, যদিও রেকর্ডিং হচ্ছে, আমার কিছু করার নাই, এটা বলতেছি। আমরা তো আসলে বায়োলজি মানে ফিজিওলজিতে কাজ করতেছে আমাদের ভিতরে, তাই না? তো পৃথিবীতে মানুষ তো যখন দুটো জিনিস ছাড়া মানুষ বাঁচতে পারবে না, একটা হচ্ছে খাবার, একটা হলো ইয়ে, এটা ছাড়া মানুষ বাঁচবে না মানুষজন। এটাই তো প্র্যাকটিস। তুমি একটা বাসার বিড়াল নিয়ে আসবা, দেখবে বিড়াল তুমি খাবার দিবা কিন্তু বিড়াল ইয়ে করার জন্য পার্টনার খুঁজে বের করে ফেলবে, আশেপাশে খুঁজে বের করে ফেলবে।
এই দুটা ছাড়া মানুষ বাঁচবে না। এটা মানুষের বেসিক জিনিস, বেসিক ইনস্টিংক্ট। হ্যাঁ, তো কিছু সমাজ এটা মেনে নেয় না, কিছু সমাজ এটা মেনে নেয়। হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশের সমাজ মনে করে যে মানুষের শুধু খাবারই খাবে, কিন্তু মানুষ করতে পারবে না। তো সে বিয়েও দিবে না, বিয়ে করতে দিবে না, বিয়ে করার ব্যাপারে অনেক ঝামেলা আছে, আবার অন্যভাবে করতে দিবে না। তো মানুষকে যখন বিয়ে করতে দিবে না, তখন অন্যভাবে মানুষ করবে। এটা তুমি আটকে রাখতে পারবে না, এটা পসিবল না। তুমি একটা বিড়ালকে দেখো, তো পারো কিনা দেখো, একটা বিড়ালকে তুমি বাসায় আনো, দেখবা যে তুমি নিউটার করা ছাড়া আটকাতে পারবে না। এটা প্রাকৃতিক একটা ব্যাপার। তো এই জন্য পৃথিবীর অনেক শহরে, যেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে কাজ করে, হ্যাঁ, ওরা সেন্টারগুলো কেন বানাইছে? নাহলে তো ওদের সমাজ টিকবে না ওখানের মধ্যে। হ্যাঁ, এখানে মানুষ থাকতেছে ফ্যামিলিকে দূরে রাখা, সো এই জন্য এই জিনিসগুলো এখানে আসছে। আনফর্চুনেটলি আমাদের সমাজ ব্যবস্থা মানুষের যে তোমার সব ডিমান্ড অ্যাকনোলেজ করে না বলেই হচ্ছে আমাদের এখানে এগুলার সাইড ইফেক্ট অনেক বেশি। বুঝতে পারছো? যদি আমাদের এখানে বিয়েটা সহজ করতো, তো তখন আমাদের সামাজিকভাবে আমরা অনেকভাবে আমরা ভালো থাকতাম। আমাদের বিয়ে তো কঠিন, আমাদের এখানে 10 লাখ 20 লাখ 30 লাখ চালা তো এখানে বিয়ে করা যায় না এখানে। হ্যাঁ? আমার কাজিন কয়দিন আগে সে আমাকে বললো যে ভাইজান দুবাই থেকে গোল্ড নিয়ে আসেন এখানের মধ্যে। আমি দিছে ঝাড়ে, কিসের গোল্ড বেটা, কিসের গোল্ড? তোমার বউরে বুঝাই বলো যে গোসের গোল্ড মিয়াং, তুমি নিজে তো একটা গোল্ড, তোমার বউরে বুঝাও যে কিসের গোল্ড আবার বিয়ের সময় ইমিটেশনের করে করবে। তাহলে আমি বললাম আমি তো বড় ভাই, আমি কি গোল্ড দিয়ে বিয়ে করছি? কিসের গোল্ড? তুমি মসজিদে কোরমা খাজুর খায় বিয়ে করে ফেলবা। 2 ভরি গোল্ডের দাম 5 লাখ টাকা। ঝাড়ি ঝাড়ি মারছি পরে। হ্যাঁ, ওর বোরে ঝাড়ি মারছে, এই তুমি কি ওর গোল্ডের কথা বলতেছো কেন? গোল্ড কোথায় কিনবে সে, এত দামি গোল্ড? যাই হোক, আমাদের সমাজ ব্যবস্থা এরকম। কারণ বিয়ে যদি কঠিন করে রাখো, তো সামাজিক তুমি অসঙ্গতি দূর করতে পারবে না। আচ্ছা আসো, ইবসেনের বাকি নাটকগুলো, এগুলো হচ্ছে তোমার আমাদের যারা ব্রিলিয়ান্ট তাদের জন্য। সো এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো সেকেন্ড স্টেজে পড়বা। তাহলে পিয়ার জান্ট, এটা হচ্ছে যে ইবসেন আরেকটা নাটক, এটা একটা ভার্স ড্রামা। হ্যাঁ, তোমরা জানো যে ভার্স ড্রামা কি জিনিস। তো এখানের মধ্যে কি ছন্দের অন্তমিল থাকে। দ্য ওয়াইল্ড ডাক, এটা সত্য মিথ্যার দ্বন্দ্ব। হ্যাঁ, এই নাটক বিষয়বস্তু। পিলার্স অফ দ্য সোসাইটি, এটা হলো প্রথম রিয়ালিস্ট প্লে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তোমার, তাহলে অন্যান্য নাটক যতগুলো দেখবে এরকম অন্যান্যগুলো, সেগুলো তুমি মনে রাখবা সেকেন্ড স্টেজে পড়বা। হ্যাঁ, প্রথম স্টেজে বাকিগুলো পড়া ট্রাই করবা, কারণ এগুলো তোমাদের মনে থাকার সম্ভাবনা একটু কম। ওকে, বাট কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে তুমি তখন হচ্ছে এগুলো পেয়ে যাবা। তাহলে আমরা একটু রিভিউ করি দুজনের কি কি লেখা পড়লাম আমরা আজকে। আমরা শুরু করছিলাম ক্লাসটা মডার্নিস্ট মুভমেন্ট দিয়ে, স্ট্রিম অফ কনসাসনেস, জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ। হ্যাঁ, আচ্ছা তোমরা এরকম হাসো কেন ক্লাসের মধ্যে? তোমরা হাসো আর রোকেয়া হচ্ছে আমার উপর মাইন্ড করে। হ্যাঁ, রোকেয়া মাইন্ড করে কারফিন ভাই ক্লাসে যোগ বলে, আমি কোন দিকে যাবো তাহলে বলো? মানে আমি তো একটা মানুষ ভাই, তোমরা ক্লাসে হাসো আর রোকেয়া মাইন্ড করে কয় ক্লাসে শুধু জোকস বলে এগুলা। পরে পিটু এর নামে বদনাম ছড়ায়, বলবে যে পিটু শুধু ক্লাসে জোকস বলে, ওটা কোনো ক্লাস পড়ায় না কিছু। তাহলে স্ট্রিম অফ কনসাসনেস, জয়েস, ভার্জিনিয়া উলফ। হ্যাঁ, ইমেজিজম, এজরা পাউন্ড। সিম্বলিজম, ডব্লিউ বিটস এবং টি এস এলিয়ট। ল জেনারেশন, হেমিংওয়ে। অ্যাবসার্ডিটি, ব্যাকেট। ডিস্টোপিয়ান, এল্ডাস হাক্সলি এবং অরওয়েল। ওকে, তাহলে এখানে মডার্নিস্ট মুভমেন্টগুলো মুখস্থ করে ফেললাম। জুলস ভার্ন, ফাদার অফ সায়েন্স ফিকশন। আমি বলছিলাম যে এই জিওসকে আমরা সামনে পাবো, মাথা রেখো, উনিও ফাদার অফ সায়েন্স ফিকশন, অন্যতম। তাহলে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, 20,000 লিগস, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, তিনটা আমরা বিখ্যাত সায়েন্স ফিকশন দেখে ফেললাম। ইবসেন, নরওয়েজিয়ান, ফাদার মডার্ন ড্রামা। ডলস হাউস একটা বিখ্যাত নাটক, থিমটা হচ্ছে রিয়েলাইজেশন অফ ট্রু ফ্রিডম। ক্যাটালিনা, এটা একটা ট্রাজিক প্লে। আর এনিমি অফ দ্য পিপল, এখানের মধ্যে সে ভালো করতে চাইছে মানুষের, কিন্তু মানুষ ওকে তোমার অন্যভাবে তোমার হচ্ছে যে দেখি আর কি। আমরা আসবো এখন দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্টে। হ্যাঁ, দেখো লাইনগুলো খুবই কাছাকাছি। হ্যাঁ, ওনার বল ফাদার অফ মডার্ন ড্রামা, ফাদার অফ মডার্ন ড্রামা। আর এটা হচ্ছে গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট। একটা কাজ করবা, যখন তুমি পড়লা দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট, সাথে সাথে চিন্তা করবো আচ্ছা মডার্ন এবং ড্রামা, আমাদের ব্রেইন তোমার এরকম সিমিলার যখন কোনো ফ্রেজিং দেখে এটার মধ্যে সে কিন্তু উল্টাপাল্টা লাগাই ফেলে। হ্যাঁ, মানুষের স্পুনারিজম হয়ে যায়, তাই না? ধরো আমরা কথা বলার সময় তোমার হচ্ছে যে অনেক সময় ধরো চুটকি পুলকাই, হ্যাঁ, তো চুটকি পুলকাই কেমন হয়েছে? স্পুনারিজম হয়ে গেছে, তাই না? আমাদের ব্রেন অনেক সময় এরকম ওয়ার্ড তোমার হচ্ছে যে ইয়েগুলো তোমার উল্টাপাল্টা এদিক সেদিক করে ফেলে। এখন যখন তুমি মডার্ন এবং ড্রামাটিস্ট দুটো যখন দেখবা এক্সাম হলে বিশেষ করে, তুমি চিন্তা আচ্ছা মডার্ন ড্রামাটিস্ট এটা কি তাহলে কে? তুমি এখন থেকে চিন্তা করো, তাহলে গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট হলো জর্জ বার্নার্ড শো। ওকে, তাহলে ওনার গ্রেটেস্ট ওয়ার্ডটা ওনাকে আমরা এই উপাধিটা ওনাকে আমরা দিছি। ক্লিয়ার? এটাকে বলা হয় আমরা রিকল করব, অ্যাক্টিভ রিকল করা বলে। অ্যাক্টিভ রিকল, যখন তুমি কোনো কিছু পড়বা চিন্তা করবো আচ্ছা এরকম কোনো কিছু কি আমি আগে পড়ছিলাম, সাথে সাথে বইটা উল্টাইয়া
স্লাইড উল্টায় দেখে আসো, ইনস্ট্যান্ট দেখে আসো। এটা হলো অ্যাক্টিভ রিকল। যত বেশি অ্যাক্টিভ রিকল করবা তত বেশি তোমাদের মনে থাকবে। সো যখন কোনো কিছু পড়ার সময় মনে হবে আচ্ছা এরকম কোনো কিছুকে আগে পড়ছিলাম, প্রথমে মনে করার ট্রাই করবা আগে পড়ছিলে কিনা। হ্যাঁ, যদি মনে করতে না পারো সাথে সাথে দেখে আসবা, তখন তোমাদের মনে থাকবে জিনিসগুলো। হ্যাঁ, অ্যাক্টিভ রিকল বলে এটাকে। তো জর্জ বার্নার্ড শ হচ্ছে গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট। এবং তুমি এটা ট্রায়াঙ্গুলেট করে ফেলো। আমরা এখানের মধ্যে শেক্সপিয়ারকে কিছু উপাধি দিয়েছিলাম, ক্রিস্টোফার মার্লো শেক্সপিয়ারের বড় ভাই ছিল, ওনাকে তো কিছু উপাধি দিয়েছিলাম আমরা, তাই না? সেগুলো সাথে মনে করে ফেলো তুমি কি কি পড়ছিলাম, তার ফাদার অফ ট্রাজেডি, ফাদার অফ কমেডি, এগুলো আস্তে আস্তে মনে করে ফেলো। অ্যাক্টিভ রিকল করলে তোমার মনে থাকবে ভালো। তো আমরা এখানে আমাদের জজ বার্নার্ড উপন্যাসগুলো আমরা মনে রাখার জন্য, সরি নাটকগুলো মনে রাখার জন্য আমরা একটা লাইন মনে রাখতে পারি। ডক্টর ওয়ারেন যখন মানুষের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস্টনিয়া সুপারম্যানের সাথে দেখা করতে গেল। সো ডক্টর হলো ডক্টরস ডিলামা, ওয়ারেন হচ্ছে মিসেস ওয়ারেন্স প্রফেশন, ম্যান হচ্ছে দ্য ম্যান অফ ডেস্টিনি, সিজার হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, আর্মস হচ্ছে আর্মস অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর সুপারম্যান হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান, আর ক্যান্সার হচ্ছে ক্যান্ডিডা। হ্যাঁ, তো আমার নিজের কখনোই আমি এরকম লাইন এটা মনে রাখতে পারি নাই। হ্যাঁ, আমি পারি না কখনো এটা। আমি সাধারণত আমি ওই তোমার হচ্ছে হয়তো কাহিনীটা পড়ার চেষ্টা করি। এক একজনের আমাদের মনে রাখার টেকনিক এক এক রকমের। অনেকে এরকম ছন্দমন্দিতে মুখস্থ করতে পারে, সে ভিন্ন ব্যাপার। তো আমি দেখছি এরকম ছন্দ মুখস্থ করতে, যদি করতে চাও এরকম, তুমি এগুলো আলাদা করে নোট করতে হবে। যে ইংলিশ লিটারেচারে যত রকম ছন্দ টেকনিক আছে সব আলাদা এক জায়গায় নোট করবা, যাতে এক্সামে 7 দিন আগে রিভিশন দিতে পারো। নাহলে এই জিনিসগুলো অত মনে থাকবে না। তবে এটা হ্যাঁ একটা উপকার পাওয়া, যেরকম তুমি যদি এই লাইনটা কয়েকবার রিভিশন দাও, তখন তুমি করতে আচ্ছা ক্যান্সারের চিকিৎসা করতে, ক্যান্সার শব্দটা হয়তো মাথা ঢুকে যাবে, তখন ক্যান্সারের সাথে ক্যান্ডিডা, ডক্টর ওয়ারেন, ডক্টর ওয়ারেন দুটা মাথা ঢুকে যাবে, তখন তুমি পরীক্ষার কিছু হেল্প পাইতে পারো। হ্যাঁ, তাহলে তোমরা ইংলিশ লিটারেচার যত রকম শর্টকাট টেকনিক আছে ওগুলো এক জায়গায় নোট করে ফেলবা। কয়েকবার পড়লে তোমার পরীক্ষার হলে কিছুটা হেল্প পাইলেও তুমি পাইতে পারো। হ্যাঁ, ডক্টর ওয়ারেন একসাথে তুমি মনে রাখলা, হ্যাঁ ক্যান্সার তো মাথায় থাকতে পারে দু একটা ওয়ার্ড। সো ওইটা থেকে তুমি অনেক সময় এমসিকিউতে তোমার হেল্প হবে। তো আমরা প্রথমে আমরা আসি ডক্টরস ডিলেমাতে। জজ বার্নার্ড শো তোমার কোনো কোনো ডক্টরদের উপরে সে খুবই খ্যাপা ছিল সে। হ্যাঁ, সম্ভবত ভিজিট নিছে, মানে মানুষজন তোমার ডক্টর ভিজিট দিলে মানুষজন খুব ইয়ে হয়ে যায়, মানে ভিজিট দিতে চায় না আর কি। ডক্টর বলছে যে আপনি ভিজিট দেন, সে চিন্তা করছে বড় রাইটার, তো ওর ভিজিট নিবে না। ডাক্তার বলছে না আপনি ভিজিট দিতে হবে আপনারা। তো এই জন্য সে ডক্টর উপর খুব সে খ্যাপা ছিল। তো এখানে তিনটা ক্যারেক্টার, ডক্টর রিজন, তোমার হচ্ছে যে লুইস এবং জেনিফার। হ্যাঁ, এটা একটা স্যাটারিক্যাল প্লে, যেখানে ডক্টরদেরকে সে ক্রিটিক করছে এবং ডক্টর ইথিক্স নিয়ে সে প্রশ্ন তুলছে। সে বলছে যে ডক্টরদের বিশ্বাস করা যাবে না টু অ্যাক্ট ইন দ্য পেশেন্টস বেস্ট ইন্টারেস্ট, যে ডক্টররা হচ্ছে কমিশন খোর এবং ওরা পেশেন্টের বেস্ট ইন্টারেস্ট নিয়ে কাজ করে না। তো ডক্টর হচ্ছে খুবই পুয়ার, সে ডক্টরদেরকে গরিব বলছে। বলছে ডক্টররা হচ্ছে পার্সোনাল এবং পিকুনিয়ারি ইন্টারেস্টের জন্য কাজ করে পেশেন্ট ট্রিটমেন্ট, মানে তোমার টাকা পয়সা এবং পার্সোনাল ইন্টারেস্ট। হ্যাঁ, গিফট পাবে ওষুধ কোম্পানি থেকে, থাইল্যান্ডে ট্যুর মুর পাবে। তো এই সকল কারণে ডক্টর ওষুধ সিলেক্ট করে। এটা বলার সাথে সাথে আমরা দুই গ্রুপ হয়ে গেছে আমাদের, ডক্টররা হচ্ছে জুতা মারতেছে আর নন ডক্টররা কিন্তু তালি দিচ্ছে। নন ডক্টর বলতেছে যে না এটা সঠিক, কারণ আমাদের দেশের মানুষ ডাক্তারকে খুব খারাপ মনে করে যদিও। হ্যাঁ, তো যাই হোক এখানে তোমরা পিটিওতে কোর্স করতে এসে অনেক ডাক্তারের সাথে তোমাদের বন্ধুত্ব হবে, তো তোমরা আজীবন বন্ধুত্ব টিকে রাখবা, তাহলে তোমরা ভিজিট দিতে হবে না আর। তাহলে কি করবা, এখানে যারা তোমার নন ডক্টর আছো, এই গ্রুপের মধ্যে যারা ডক্টর আছে ওদের সাথে তোমাদের একটা কি হয়ে যাবে, একটা সম্পর্ক হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো এরপরে তোমরা যখনই যাবা ওই ভাই আপুর সাথে পরামর্শ করে যাবা, তখন তোমার ভিজিট দিতে হবে না আর। টেকটি শিখাই দিলাম আর কি। তাহলে এই তিনজন যে ক্যারেক্টার, ডক্টর রিজন, তারপরে তোমার হচ্ছে যে লুইস এবং জেনিফার, এদের কি ঘটছিল এখানের মধ্যে। আমাদের ডক্টর রিজন সে নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করছে। তো এটা একটা যক্ষা রোগের একটা চিকিৎসা আবিষ্কার করছে, 50 জনকে দেওয়া যাবে। হ্যাঁ, তো সে চিন্তা করলো সে তোমার যেহেতু সুযোগ সীমিত, এখন সে তোমার 10 জন 10 জন করে বেছে বেছে সে দিচ্ছে আর কি। এখন শেষ পর্যন্ত এমন অবস্থা যে একজনকে সে ট্রিটমেন্ট করতে পারবে, ওর কাছে আর কোনো অবশিষ্ট নাই। লাস্টে একজনের ওর ওষুধ ওর কাছে আছে। তো দুজন রোগীর কাছে আসছে, একজন হচ্ছে তোমার লুইস ডুবেডাট, আরেকজন খুব সাধারণ একজন ডাক্তার, হ্যাঁ ডক্টর ব্লেন কিনশপ। তো এখন ডক্টর কোলেন্সো রিজন সে নিজেও ডাক্তার, এখন সে তো পড়ে গেছে একটা ডিলেমাতে পড়ে গেছে। যে লুইস ডুবেডাত সে অসাধারণ প্রতিভাবান শিল্পী। হ্যাঁ, তার আঁকা ছবিগুলো একদম মানে ধরো একদম শিল্পের ইতিহাসে অমর হইতে পারে। হ্যাঁ, তো তার ওয়াইফ তাকে এসে বলে যে আপনি আমার হাজব্যান্ডকে বাঁচান, আমার হাজব্যান্ড বাঁচালে তার সৃষ্টিগুলো কিন্তু অমর হয়ে থাকবে, যুগ যুগ ধরে তার সৃষ্টিগুলো টিকে থাকবে। আমার হাজব্যান্ড অনেক তার সৃষ্টিকর্মগুলো বাঁচা রাখার জন্য আপনি ওনাকে বাঁচান এখানে। আর লুইস ব্লিঙ্কেনশিপ সে খুব জনপ্রিয় ডাক্তার, সে খুব গরিবের ডাক্তার, ভিজিট নেয় না আর কি। আমাদের এখানে ভিজিট না নিলে ও মানবিক ডাক্তার বলে। তার মানবিক ডাক্তার কাকে বলে, যে ডাক্তার ভিজিট নেয় না তাকে মানবিক ডাক্তার বলে।
তো আমি আবার একজন ডাক্তার, মানবিক ডাক্তারকে চিনি, উনি ভিজিট নেয় না, কিন্তু তুমি ওনার এখানে গেলে উনি মোটামুটি তোমার 28-30 হাজার টাকা তোমার ওষুধ ধরা দিব, নাকি ওষুধ না মানে পথ্য ধরা দিবে তোমার, একদম সুন্দর মতো পথ্য ধরা দিবে তোমার এই যে ইয়াটিয়া, আমার বড় ভাই আর কি, বড় ভাইয়ের বিপক্ষে বলা যাচ্ছে না সেজন্য। ওখানে গেলে তুমি কয় ভিজিট নেই, কিন্তু 28-30 হাজার টাকা দামের জিনিসপত্র ধরাই দেয়। যাকে এটা তোমরা চাইলে ফলো করতে পারো, ভিজিট নিবা না, কিন্তু 28-30 হাজার টাকা দাম জিনিসপাতি বেচে ফেলবো ওর হাতে, হ্যাঁ। ইনভেস্টিগেশন ওগুলো তো ধরাই দিবাই মাস্ট। তো যাই হোক, ও ব্লিঙ্কেন সব আবার এরকম লোক ছিল না। তো সে খুব যেহেতু সে সাধারণ মানুষের চিকিৎসা যে করতো, সেও জনপ্রিয় ছিল। এখন আমাদের রিজন ভাই পড়ে গেল বিপদে, কিরে ভাই কাকে চিকিৎসা করবো, লুইসে চিকিৎসা করবো নাকি এই ব্লিঙ্কিন সবে চিকিৎসা করবো? এখন তো সবসময় ডাক্তারের দিকে টানবে, হ্যাঁ। তো রিজন চিন্তা করলো যে সে ডাক্তারকে সে ট্রিটমেন্ট করার সিদ্ধান্ত নেয় সে, হ্যাঁ। আর লুইসকে সে পাঠাই দেয় একটা কোয়াকের কাছে পাঠাই দেয়। সে জানে লুইসের এখানে কি চিকিৎসা হবে না, সে জানে এটা, জেনে শুনে সে লুইসকে কি করে একটা কোয়াকের কাছে পাঠিয়ে দেয়। তো আম, এখন লুইস লোক হিসেবে কিরকম এটা প্রমাণ করার জন্য ওরা এখানে একটা চক্রান্ত করে, হ্যাঁ। চক্রান্ত করে, তার স্ত্রী ভাবছিল যে সে খুব লুইস খুব ভালো, হ্যাঁ। কিন্তু তোমার ওরা ওই প্লট আঁকে তখন ওর ওয়াইফকে বলে দেয় যে দেখেন আপনার জামাকে আপনি এত বিশ্বাস করতেছেন, সে তো আরো বিয়ে একটা আগে করছিল, তো প্রেমিকের মেয়ে অনেক জায়গায় আছে, হ্যাঁ। তো বিভিন্ন জায়গায় টাকা সে যায়, টাকা ধার নিলে সে এরকম ধার ফিরে দেয় না, সে ঠকায় বান্ধব, খারাপ লোক খুবই, হ্যাঁ। এটা নিয়ে তার বউকে অনেক বোঝায়, এটা নিয়ে কান পড়া দেয় আর কি এটাকে। তো যাই হোক, শেষ পর্যন্ত তোমার আমাদের লুইস ভাই, সে তো কোয়াক ডাক্তার কাছে পাঠানো হয়েছিল, তার কাছে হাতুড়ে ডাক্তার কাছে, তো সে মরে যায়। তো মরে যাওয়ার পরে রিজন সে ওই যে জেনিফারকে, আমাদের এই জেনিফারকে প্রস্তাব দেয় যে আসো তোমার জামাই তো মরে গেছে, তুমি উঠে হয়ে গেছো, আসো আমরা এখন বিয়ে শাদী করে ফেলি, হ্যাঁ। তো আম, জেনিফারের যে হাজবেন্ড লুইস মৃত্যুর আগে জেনিফারকে বলে যায় যে আমি মারা গেলে তুমি একটা তরুণ একটা ইয়াং একটা ছেলেকে তুমি বিয়ে শাদী করে ফেলো, কবি, হ্যাঁ, তরুণ কবিকে তুমি বিয়ে শাদী করে ফেলো, হ্যাঁ। কবিটা আমি বানাই বলছি, কারণ আমি কবি, এই যে আমি যে কবিতা লিখতে পারি না, সো এটা আমি মনে করি যারা কবিতা লিখতে পারে ওরা গড গিফটেড। যাই হোক, তোমাকে বানাই বললাম আর কি, যে বলতে কবিকে ইয়ে করবা। তো জেনিফারকে যখন রিজন প্রস্তাব দেয়, তখন সে রিজনকে একটা এক হাত দেখে নেয়, কয় লুচ্চে বেটা, বেটা খারাপ কোথাকার, কমাতে আমার জামাই মারি ফেলছিস তুই, বেটা তুই বুড়া ধামরা, আমার বিয়ে করতে যাচ্ছিস। তো তখন সে রিজনকে জানে, রিজনকে চিন্তা করলো শালার আমি কি করলাম, আমি তো আসলে ওর পাওয়ার জন্য এত কিছু করছি। তো এখানে ডক্টর রিজনের যে একটা অ্যাজ এ প্রফেশনাল, মানে সে তো এই কাজটা করাটা ঠিক হয় নাই, সে জেনে শুনে লুইসকে কি করছে, কোয়াকের কাছে পাঠাইছে, এবং সে জানে যে কোয়াকের কাছে পাঠালে সে মারা যাবে, সে অন্য কোনোভাবে ম্যানেজ করতে পারতো, কিন্তু রিজনের তো মনে একটা গোপন স্বপ্ন ছিল যে জেনিফারকে বিয়ে করে ফেলবে লুইস মরে গেলে, হ্যাঁ। তো যাই হোক, এখানে জেনিফার তখন বলে আমি তো ইয়াং একটা ছেলেকে অলরেডি বিয়ে করে ফেলছি, আমার জামাই বলে গেছে ইয়ে করার জন্য। তো এখানে এই যে ডক্টর রিজনের যে তার মধ্যে যে একটা এই যে আমরা যেটা বলতে পারি এখানে ডক্টর রিজনকে খুব ভিলেন হিসেবে দেখাইছে আর কি আমাদের বার্নার্স ভাই। তো এখানে কয়েকটা বিখ্যাত লাইন আছে, আ লাইফ স্পেন্ট ইন মেকিং মিস্টেক্স ইজ নট অনলি মোর অনারেবল বাট মোর ইউজফুল দেন এ লাইফ স্পেন্ট ডুইং নাথিং। এই জন্য আমি তোমাদেরকে বলি ভাই, মনে যা আসে, আইডিয়া যা আসে, কোনো কিছু যেটা করতে ইচ্ছা করতেছে করে ফেলো, এটা এই ডুইং নাথিং এর থেকে ভুল করা অনেক ভালো। তো এক জীবন বাঁচবা, যেটা ইচ্ছা করবে, খারাপ কাজ না, মানে তোমার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে কোনো কিছু, তো যখন কোনো আইডিয়া কাজ করবে মনের মধ্যে, ওটা ট্রাই করে ফেলবা। সমাজ কি বলবে, কে কি বলবে না করবে এত কিছু করার টাইম নাই, ট্রাই করবে একবার, হ্যাঁ। ভুল হবে, মিস্টেক হবে, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলা বলছে এটা মোর অনারেবল, বলছে নট অনলি মোর অনারেবল বাট মোর ইউজফুলও বলছে এটাকে, হ্যাঁ। যারা কোনো ট্রাই করে না কোনো কিছুর জন্য, ওদের থেকেও এটা অনারেবল, মিস্টেক করো সমস্যা নেই, হ্যাঁ। মানে আমি এমন একটা মানুষ, জীবনে বা যেখানে আপনি সেখানেই তোমার হচ্ছে ভুল করছি, এবং সেখানে লস খাইছি, এখানে মধ্যে টাকা পয়সার দিক থেকে এত জায়গায় লস খাইছি। তো আমি লস খাওয়ার পর আবার চিন্তা করি যে আমার তো এখানে এক্সপিরিয়েন্স হয়েছে, এখানে আমার একটা শিক্ষা হয়েছে, হ্যাঁ। তার মধ্যে একটা শিক্ষা তোমাদের বলি, তুমি কখনো রিয়েল এস্টেট কেনার জন্য, গাড়ি কেনার জন্য, লাক্সারি কোনো আইটেম কেনার জন্য কখনো কারো ভাইয়া হবে না, বন্ধুরও পরামর্শ চাইবে না, বন্ধুরা জিজ্ঞেস করবে না, প্রথম পার্টিকে খুঁজে বের করবা। কারণ পৃথিবীতে দুটা দেশের মানুষ, মানে সবাই কাজ করে। চাইনিজ মানুষরা ওরা প্রত্যেকটা ফ্যামিলিতে ওরা সব কাজ করে, আর বাঙালিও কাজ করে। তার মধ্যে বাঙালির মধ্যে একটা খাসলত আছে দালালি করার। ধরো তুমি একজনকে বললো যে আমার একটা গাড়ি কিনে দাও, তো সে গাড়ি একজনকে কিনে দিবে, কিন্তু মাঝখান দিয়ে সে একটা মধ্যসত্ত্ব কমিশন খেয়ে ফেলবে। তো এই বাঙালির মধ্যে আছে ক্যারেক্টারের মধ্যে। এই মানে নলেজ তোমাদের শেয়ার করলাম আর কি, এটা মানে আমার জীবনে বহুত শিক্ষা হয়েছে সেগুলোর ব্যাপারে।
আসো আমরা বানারসের একটা নাটক মিসেস ওয়ারেন্স প্রফেশন, এটা একটু পড়ি। হ্যাঁ, তো এখানে ভিভি ওয়ারেন সে নাটকের একদম তোমার আমরা সেন্ট্রাল ক্যারেক্টার যেটাকে বলি, সে খুব ব্যক্তিত্ব সম্পন্ন তরুণী। হ্যাঁ, তো সে তার মার কাছে আসছে, মার নাম হলো কিটি ওয়ারেন। হ্যাঁ, তো মার সাথে তার মার বন্ধু, ধরো ওদের সমাজে তো এগুলো নর্মাল। হ্যাঁ, তার মারও বন্ধু আছে, তারও বন্ধু আছে, দুজনে বন্ধুকে নিয়ে আসছে। হ্যাঁ, তো মেয়েও তার বন্ধুকে নিয়ে আসছে, মারও বন্ধু, মার বন্ধুর নাম হচ্ছে স্যার জর্জ ক্রফটস। হ্যাঁ, আর ভিভির বন্ধু নাম হলো ফ্রাঙ্ক গার্ডেনার। তাহলে ভিভির বন্ধু আর মার বন্ধু। হ্যাঁ, তো ভিভির যে বন্ধু সে হলো তোমার রেভারেন্ট স্যামুয়েল গার্ডনারের ছেলে। তো ভিভি একটা সময় এখানে নাটকের একটা পর্যায়ে ভিভি তার মায়ের অতীত সম্পর্কে জানতে পারে। সে দেখে যে ভিভির যে মা মিসেস ওয়ারেন, সে একসময় দরিদ্র ছিল, অসহায় ছিল। তো এবং যেহেতু তোমার হচ্ছে যে সৎ কাজে সুযোগ না থাকায় সে তখন প্রস্টিটিউশনের পথ বেছে নিতে বাধ্য হয়। হ্যাঁ, পরে এটাকে সে ব্যবসায় রূপ দেয় এবং বিভিন্ন শহরে সে বিপুল অর্থ উপার্জন করে। হ্যাঁ, সমাজে খুব সম্মানিত স্থান লাভ করে আর কি। হ্যাঁ, দুরকম পতিতালয় আছে। এক নম্বর পতিতালয় হচ্ছে সমাজে খুবই নিকৃষ্ট মানের। হ্যাঁ, ওরা কম টাকায় পতিতা বৃত্তি করে, আর যারা বেশি টাকায় করে ওদেরকে আমরা মডেল বলি, ওরা হচ্ছে সমাজে আবার খুব সম্মানিত। তো মিসেস ওয়ারেনও ছিল তোমার হচ্ছে যে এখানে সম্মানিত ক্যারেক্টার, মানে ওসব বেশি টাকা নিত। যারা বেশি টাকা নেই ওদেরকে বলি আমরা মডেল, আর যারা কম টাকা নেই ওদেরকে বলি আমরা বেশ্যা বলি। না, এটা তো এখনো তো আমরা দেখেন এরকম। যাই হোক, তো এখন সবার জন্য নয়, এটা খুব 1 to 2% ক্ষেত্রে অন্যরকম হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম বিষয়টা। এখন এটা জানার পরে ওর খুব মন খারাপ হয়, কিরে এরকম হয়েছে কেন। সে আরো জানতে পারে যে এসএমুয়েল গার্ডনারের সাথে তার মার সম্পর্ক ছিল। সে তখন একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সেটা হচ্ছে তাইলে কি এই যে ফ্রাঙ্ক গার্ডনার, ও কি কোনোভাবে ও সৎ ভাই কিনা। কারণ এই যে রেভারেন্ড স্যামুয়েল গার্ডনারের সাথে তো ওর মার সম্পর্ক ছিল। তাহলে সে চিন্তা করছে ও যে প্রেমিক, সে আবার তার সৎ ভাই হয়ে গেল কিনা। এটা নিয়ে তার মার সাথে তার অনেক তর্ক বিতর্ক হয়। তো মা তাকে বলে যে তখনকার সময়ে যে আম, যে জীবনধারা ছিল শিল্প কলকারখানার কাজ করা, এই শোষণের জীবন পতিতালয়, সে তো ভালো না এটা। তো তার মতে সমাজে যে দারিদ্র, ভণ্ডামি দারিদ্র এই পথে ঠেলে দেয়। হ্যাঁ, তো ভিভি বিশ্বাস করে যে সত্যিকার স্বাধীনতা আসে সততা, কঠোর পরিশ্রম থেকে। তো যাই হোক, তো এখন আমাদের ভিভি সে চিন্তা করে যে মার সাথে সে থাকবে না এবং সে নিজের পথে নিজে দাঁড়াবে। এটা হচ্ছে মিসেস ওয়ারেন্স প্রফেশনের কাহিনী সংখ্যা। আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই নাটকের মধ্যে এটা সার্বিয়া বুলগেরিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়। তো সেখানে সার্বিয়ার একজন বীর, তার নাম ছিল তোমার হচ্ছে সার্জিয়াস। হ্যাঁ, সার্জিয়াস। হ্যাঁ, তো সে একজন আদর্শ বীর এবং খুব মহৎ চরিত্রের মানুষ। তো এটার নায়িকার নাম হলো রাইনা। হ্যাঁ, তো রাইনা তোমার এই যে সার্জিয়াসকে নিয়ে, সরি বারবার সার্জিয়াস বলে ফেলতেছি আমি। তো রাইনা তোমার সার্জিয়াসকে নিয়ে এসে স্বপ্ন দেখে আর কি, সার্জিয়াসকে একসময় বিয়ে শাদী করবে এরকম। হ্যাঁ, তো বাস্তবে এখানের মধ্যে মানে সে কাকে নিয়ে স্বপ্ন দেখে, সার্বিয়ার সৈন্যকে নিয়ে স্বপ্ন দেখে সে। তো আম, বাস্তবে সে দেখে যে তোমার ক্যাপ্টেন ব্লানশিল সে শত্রুর হাত থেকে বাঁচতে তোমার রায়নাদের বাড়িতে আশ্রয় নেয়। হ্যাঁ, রায়না প্রথমে ভয় পাইছিল। তো ব্লানশিল তখন ওকে বলে যে যে সে খুব বাস্তববাদী, যে যুদ্ধ নিয়ে কোনো ভণ্ডামি সে করবে না। সে স্বীকার করে যে তার বন্দুক কিন্তু তোমার বন্দুকের মধ্যে তার কি কার্তুজ নাই এখানের মধ্যে। তো সে গুলির বদলে রায়নাকে তোমার চকলেট নিয়ে আসে আর কি। হ্যাঁ, মানে পটাই ফেলতে আর কি সে। হ্যাঁ, তো রায়না তাকে মজা করে বলে চকলেট ক্রিম সোলজার। ধরো কোন একটা সোলজার, মিলিটারি কোন একটা সোলজার তোমাকে যে চকলেট গিফট করে গুলির বদলে, তুমি তুমি প্রেমে পড়ে যাবে না এরকম। তো রায়না এরকম প্রেমে পড়ে গেছে আর কি। তো ব্লামশিল তখন হচ্ছে যে ওই তোমার সার্জিসের ব্যাপারে বলে আর কি, সার্জিস একটা ভণ্ড, একটা ভণ্ড, ও বাইরে থেকে বীর মনে হইলো আসলে ভিতরে ফাফা, মাথা মোটা, অবিশ্বস্ত। তো তুমি ওরে বিয়ে করো না খবরদার। তো ব্লামশিল এভাবে ওর কান পড়া দিয়া, তো এইভাবে আস্তে আস্তে রানের সাথে ওর ইয়ে হয়, ভাব হয়ে যায় আর কি। ব্লামশিল আবার সে খুবই ইয়ে করতে পড়াইতে পারে ভালো। তো সে রানের পরিবারকে পড়াই ফেলে। তো পরে রানের সাথে ব্লামশিলের তোমার হচ্ছে যে বিয়ে হয় আর কি। তো এটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো এখানে একটা বিখ্যাত তোমার লাইন আছে, 9 soldiers out of 10 আর বর্ন ফুলস, যে 10 জন সোলজারের মধ্যে 9 জন হচ্ছে যে ওরা, যে বলো না সৈনিকদের বুদ্ধি থেকে হাঁটুর নিচে। হ্যাঁ, এরকম আর কি। তবে তোমাদের কারো জামাই বা তোমরা কিছু যদি যদি সৈনিকও আমি তোমাকে বলি না কিন্তু ভাই, এবার তুমি মাইন্ড করো না, অন্য সৈনিকদেরকে বলছি যারা পিটুতে পারে না, আমি তাদেরকে এটাই কথাটা বলছি। তাহলে আসো আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান বললাম, এখন আসো ম্যান অ্যান্ড সুপারম্যান। এখানে একজন ইয়াং উইমেন, ওর নাম হলো অ্যান। হ্যাঁ, তো এখানে একজন হাইলি ইন্টেলিজেন্ট সোশ্যাল রিভলিউশনারি একটা ক্যারেক্টার, তার মানে জন ট্যানার। মানে ট্যানার কোনো মধ্যে বিয়ে করবে না এখানের মধ্যে। তো অ্যান ওকে ফুসলে ফাসলে সুন্দর মধ্যে বিয়ে করে ফেলে। এইটা কাহিনী নিয়ে ম্যান এন্ড সুপারম্যান। তো এখানে আসলে পুরো কাহিনীটা যদি একটু ছোট করে বলি, তো এখানে আমাদের ওই অ্যানের বাপ যখন মারা যায়, তখন তোমার অ্যানের জন্য গার্ডিয়ান নিয়োগ করে যায়। একজন নাম হচ্ছে তোমার রুবাক, একজন হচ্ছে জন ট্যানার। জন হচ্ছে খুবই মানে বিপ্লব, সামাজিক রীতিনীতি, হ্যাঁ, বিবাহ প্রেম নিয়ে খুব তীব্র সমালোচনা করে, টকশো করে সে, তোমার ওই সারওয়াত তুষারের মতো সে।
তো অ্যান তোমার বাইরে থেকে খুব ভদ্র শান্ত হইলো, সে খুব দৃঢ় প্রতিজ্ঞ, কয় আমি জনকে তো আমি বিয়ে করবো, যেহেতু জন 100 জনকে পিএইচডি করাতে পারবে, জন তো বলছে 100 জনকে সে পিএইচডি করাতে পারবে। তো জন বিয়ে করতে চায় না, সে কয় না আমি বিয়ে করবো না, এটা বন্ধন, এটা আমাকে বাজার করাবে, মশারি টানাবে, এরকম এরকম, তো সে বিয়ে করতে চাচ্ছে না সে। অ্যান খুবই চালাক, হ্যাঁ, সে আস্তে আস্তে জনের সব যুক্তিগুলা ভেঙে দেয়, হ্যাঁ। তো এই নাটকের এখানে তোমার হচ্ছে যে একটা বিখ্যাত তোমার দৃশ্য আছে, ডন জুয়ান ইন হেল, আমরা যে ডন জুয়ান পড়ছিলাম, যে সেই ডন জুয়ান নিয়ে একটা দার্শনিক আলাপ হয় এখানের মধ্যে। তো অ্যান শেষ পর্যন্ত সফল হয় এবং সে জনকে কিন্তু বিয়ে করতে রাজি করায় ফেলে, হ্যাঁ। তো জন যত বিপ্লবী হোক না কেন, সে অ্যানের ইচ্ছার কাছে হারিয়ে যায়। এটা হলো ম্যান অ্যান্ড সুপারম্যানের কাহিনী। তো এই নাটকের মধ্যে একটা বিখ্যাত লাইন হলো, দেয়ার আর টু ট্রাজেডিজ ইন লাইফ, ওয়ান ইজ টু লুজ ইউর হার্টস ডিজায়ার, আদার ইজ টু গেইন ইট। সো এই দুটো হচ্ছে আমাদের দুটো ট্রাজেডি। পিগমালিয়ন উপন্যাসের বিষয়বস্তুটা হচ্ছে যে বলি প্রথমত, পিগমালিয়ন উপন্যাসের বিষয়বস্তু নাটকের, আমি উপন্যাস বলছি, উপন্যাসের নাটক, এটা নাটকের কাহিনী পরে আসছে। আগে পিগমেলিয়ন জিনিসটা কি, পিগমেলিয়ন হলো একটা ভাস্কর্য শিল্পী। তো সে চিন্তা করে সে এমন একটা শিল্পকর্ম বানাবে, হ্যাঁ, যেটা পরম সুন্দর, সে একদম গ্রিক দেবীর মতো সে একটা ভাস্কর্য সে বানাবে, হ্যাঁ। তো সত্যি সত্যি সে এরকম একটা গ্রিক দেবীর মতো পরম সুন্দরী একটা ভাস্কর্য বানায় ফেলে, তার নাম দিয়েছে গ্যালাটিয়া। তো পিগমেলিয়ন মূলত সৌন্দর্যের দেবী আফ্রোদিতির ভক্ত, হ্যাঁ, আফ্রোদিতির সাথে তোমাদের পরিচয় আছে তাই না, সুভেনাথের একটা নাম আফ্রোদিতি। তো আফ্রোদিতির কে সে বলে যে আপনি মানে যখন গ্যালাটিয়াকে সে বানাইলো, গ্যালাটিয়া এত সুন্দর হয়েছে, আফ্রোদিতিকে বলে আপনি গ্যালাটিয়াকে জীবন্ত নারী রূপে আমাকে একটু উপহার দেন, হ্যাঁ। তো গ্যালাটিয়া জীবন্ত নারী হয়ে যায়, পিগমেলিয়ন তাকে বিয়ে করে সুখী সুন্দর জীবন কাটাতে থাকে। তাহলে বিষয়বস্তুটা কি, বিষয়বস্তুটা হচ্ছে যে আমাদের এই যে পিগমেলিয়ন শিল্পী, তাহলে সে এমন একটা এইখানে ভাস্কর্য বানাচ্ছে তার একদম মনের মতো করে। এটা পুরাণে, গ্রিক পুরাণে পিগম্যালিয়ন, এটা এই যে সে পিগম্যালিয়ন, সে এত সুন্দর একটা ভাস্কর্য বানায় যে শেষ পর্যন্ত সে এটার আত্মা দিতে বলে আমাদের আফ্রোদিতিকে, আত্মা দেয় এবং পরে সে এটাকে বিয়ে করে। এই কাহিনী অবলম্বনে আমাদের বার্নার্ড শ একটা নাটক লিখছে, যার নাম পিগম্যালিয়ন। এটা বার্নার্ড শর সবচেয়ে জনপ্রিয় একটা নাটক। তো এখানে তিনটা ক্যারেক্টার ছিল, একটা নাম হলো প্রফেসর হেনরি হিগিন্স, তারপরে এলিজা ডুলিটল এবং কর্নেল পিকারিং। তাহলে হিগিন্স, তারপর হচ্ছে আমাদের এলিজা এবং পিকারিং, এই তিনজনকে নিয়ে এখানের মধ্যে কি কাহিনী, আরো সাইড ক্যারেক্টার আছে, এগুলো আনতেছি না আমরা এখানে। কি হয় এখানের মধ্যে, হিগিন্স হলো ফোনেটিসিস্ট। ফোনেটিসিস্ট কি করে, শুদ্ধ উচ্চারণ শেখায়, হ্যাঁ। তো আমরা যারা ধরছি ডাইঙ্গা, তো যারা তোমার হচ্ছে যে উচ্চারণ একটু প্রবলেম আছে আমাদের, তো সেই উচ্চারণটা ঠিক করে দেয় আর কি সে। আমাদের এই যে এলিজা, সে হলো ফুল বেচে, হ্যাঁ, ককনি ফ্লাওয়ার গার্ল, মানে সে একটা ওখানে একটা কি বলবো আমরা এটাকে ধর বস্তি বলতে পারি, সে একটা বস্তির মেয়ে যে ফুল বেচে। তো বস্তির মেয়ে যেহেতু, ওর তো ভাষা টাষা সুন্দর নাই, সে গালাগালি করে কথার মধ্যে, ওরকম পলিশ না আর কি ভাষাটা। তো হিগিন্স, সে তো ফোনেটিসিস্ট, আর হিগিন্সের বন্ধু হলো তোমার পিকারিং। তো পিকারিং এর লোক সেটা বাজি ধরে, সে বলে যে এলিজাকে আমি এমন ভাবে ফোনেটিক্স শেখাবো, সে একদম কি হয়ে যাবে, সে ডাচেসদের মতো হয়ে যাবে, সে একদম মানে একদম অভিজাত বানাই ফেলবে। হুম। তো এখানে ওরা মানে ওরা একটা এক্সপেরিমেন্ট করতেছে আর কি, মানে এলিজাকে ওরা পাত্তা দিচ্ছে না, এলিজাকে মানুষ এটা চিন্তা করতে একটা মেশিনের মতো ওরা ট্রাই করতেছে এটা, এবং ওকে খুব পলিশড ভাষা একদম শুদ্ধ উচ্চারণে, এই তোমরা কি বুঝেছো আমি কি বলেছি তোমাদেরকে, এরকম শুদ্ধ করে তোমার ইয়ে করে আর কি, ওকে শেখায় আর কি করে, হ্যাঁ। তো সে খুব শুদ্ধ শিখে। তো ওরে নিয়ে একটা পার্টিতে গেছে, সে আসলে শিখছে কিনা। তো এলিজা তো সে তো তোমার হচ্ছে এখানে সে বস্তির মেয়ে ছিল সে, তো সেখানে চুদির ভাই বলে গালি দিয়ে দিচ্ছে একজনকে। ওরা খুব লজ্জা পাই গেছে, কি রে তুমি চুদির ভাই কেন বললা ওদেরকে, কয় আমি আসলে মুখ থেকে বাইরে গেছে, আমি আসলে থামাতে পারি না এখানের মধ্যে। তো পরে ওকে নিয়ে আরো ওরা কয় না খবরদার গালি গালা করা যাবে না, করলে তুমি যে একটা অভিজাত মেয়ে, অভিজাতটা গালি দেয় না ওরা, ওরা গালি দেয় না, ওরা শুধু মুখে ভেঙচি কাটে এরকম। তো এটা বললে তখন ওরা আবার ওকে ট্রেনিং মেনিং দেয় আর কি এটা নিয়ে, এইটার কাহিনী নিয়ে। আর শেষ পর্যন্ত আছে এখানে বলি, শেষ কাহিনীটা তোমার শেষে তোমার এলিজা বুঝতে পারছে ওরা তো ওকে একটা মানুষ হিসেবে ট্রিট করতেছে না, হ্যাঁ। তো পরে এলিজার সাথে তোমার হিগিন্সের গেঞ্জাম হয়, হ্যাঁ। পরে আপনি তো আমাকে একটা মানুষ হিসেবে যে আমাদের মর্যাদা, এটা তো ওইটাই তো আমি আপনার কাছ থেকে আসলে পাইতেছি না, আপনি আমাকে এক্সপেরিমেন্ট করতেছেন আমাকে নিয়ে জাস্ট। তখন এদের কবল থেকে তোমার এলিজা বের হয়ে যায়, এবং এলিজা মনে করে যে মানুষের যে শুধু শুদ্ধ উচ্চারণে ফোনেটিক্স, এটার উপরে ভালো মানসিকতা আসলে ডিপেন্ড করে না, হ্যাঁ, এটা মানুষের ভিতর থেকে আসতে হয়। তো যাই হোক, এই যে প্রফেসর হেনরি হিগিন্সের মধ্যে এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রাইড ছিল ফোনেটিসিস্ট হিসাবে, হ্যাঁ। তো এই প্রাইডটা আমাদের বাংলাদেশেও আছে। তুমি দেখবা যারা খুবই শুদ্ধ উচ্চারণে, একদম প্রমিত কলকাতার উচ্চারণে কথা বলে,
ওদের মধ্যে একদম প্রাইড কাজ করে। আমি মনে করতাম এরা খুব ভালো লোক, যারা খুব শুদ্ধ উচ্চারণে প্রমিত কলকাতা ভাষায় কথা বলে, এরা মনে খুবই ভালো ভালো লোক, এরা মনে এরা সম্ভবত হাগে না মুতে না পাত দেয় না, এরকম মনে করতাম আর কি। পরে দেখলাম যে না, ওদের মধ্যে আসলে গ্যাঞ্জাম আছে। আমি এরকম ভাবতাম আর কি। তো এই হেনরি হিগিন্স ওই টাইপের লোক ছিল আর কি। তো যাই হোক, ও যে যে ফোনেটিক্সিস্ট হিসেবে ও যে ইন্টেলেকচুয়াল প্রাইড, সেখান থেকে ও যে মাই ফেয়ার লেডি ওইটা উৎপন্ন, যে ফোনেটিক্স শেখা সে ফেয়ার লেডি বানাই ফেলবে এলিজাকে। তাহলে এখানে কেমনে মিলালো পিগ মিলানোর সাথে? ওই যে পিগ মিলিয়ন যেরকম গ্যালাডিয়াকে তার মনের মতো করে বানাইছে, এখানে ওই হিগিন্স কি করছে, এলিজাকে তার নিজের মনের মতো করে কি বানাইছে। শেষ পর্যন্ত কিন্তু কবজা করতে পারে নাই। আরো কিছু নাটক এখানে আমরা আগে দেখছিলাম, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যান্ডিডা এবং ইউ নেভার ক্যান টেল। তো এটা পড়ার সময় তাহলে তুমি এখন, আমি বলছিলাম অ্যাক্টিভ রিকল মানে কি, তুমি আগে পড়ছো ওটার সাথে মিলাও। সিজার ক্লিওপেট্রা পড়ার সাথে সাথে তুমি এখন কল্পনা করো যে সিজার ক্লিওপেট্রা কাহিনী নিয়ে তুমি তো আগেও পড়ছিলা। কি পড়ছিলা আগে? জুলিয়াস সিজার পড়ছিলা, হ্যাঁ, জুলিয়াস সিজারের মধ্যে ছিল এখানের মধ্যে, হ্যাঁ। তারপরে অ্যান্টনি ক্লিওপেট্রা পড়ছিলা, রাইট, এই উইলিয়াম শেক্সপিয়ারের। তো শেক্সপিয়ারের পড়ছিলা দুইটা, একটা জুলিয়াস সিজার, একটা নাম অ্যান্টনি ক্লিওপেট্রা, হ্যাঁ। হাই ব্রুটাস, তুমিও পড়ছিলা তাই না, জুলিয়াস সিজারের মধ্যে পড়ছিলা। অ্যান্টনি ক্লিওপেট্রা পড়ছিলা শেক্সপিয়ারের দুটা নাটক। জন ড্রাইডেনের অল ফর লাভ পড়ছিলা, সেখানে দেখছিলা যে অ্যান্টনি কিভাবে ক্লিওপেট্রা প্রেমের জন্য তোমার তার বউ পোলাপান ছাড়া চলে আসে। তাহলে বানানো যখন বানানো লিখছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, হ্যাঁ, তাহলে কিন্তু প্যাচ লাগে যেতে পারে। জুলিয়াস সিজার শেক্সপিয়ার, অ্যান্টনি ক্লিওপেট্রা এটাও শেক্সপিয়ার। জন ডার্ডেনারটার এটা অ্যান্টনি ক্লিওপেট্রার কাহিনী, কিন্তু অল ফর লাভের ভিতরে কিন্তু অ্যান্টনি ক্লিওপেট্রার নামটা নাই কিন্তু। তাহলে জন ডার্ডেনারটা পারবা, হ্যাঁ। মানুষের লেখছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। ওই যে ক্লিওপেট্রার কথা বলছিলাম, সে ছিল সুন্দরী, মিশরের রানী ছিল সে। সে যখনই বুঝতো যে কেউ তার জন্য হুমকি, তার সে তোমার প্রেমের ফাঁদে ফালা দিত, সে তারাই বিয়ে করে ফেলতো। এবং সে রাজ্যে মানে ক্ষমতা পায়, প্রথমে তার আপন ছোট বাড়ি বিয়ে করে ফেলছে, আপন ছোট বাড়ি তোর সাথে বিট্রে করতে না পারে। জর্জ বার্নার্সকে 1925 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তো এই লোকটা তোমার ডাক্তারদের তো দেখতে পারতো না, সামাজিক অনেক অসঙ্গতি সে তার লেখা তুলে ধরতো, খাইস্টা মার্কার লোক ছিল আর কি সে। তো নোবেল কমিটি সে খুবই বকা দেয়, আমার নোবেল প্রাইজ কেন দিচ্ছেন এখন, আমি বুড়ো হয়ে গেছে এখন, হ্যাঁ। ও বলেছে নোবেল প্রাইজ হচ্ছে এটা এমন একটা পুরস্কার যে সমুদ্রে একটা নাবিক পড়ে গেছে, এখন অনেক কষ্ট করে সাঁতার কাটে সে তীরে আসছে, তীরে আসার পর ওকে লাইফ জ্যাকেট ছুড়ে মারা। সে বলছে আমি যখন প্রথম জীবনে এত নাটক লিখলাম, কেউ তো ছাপানোর জন্য রাজি হয় নাই, কোনো পাবলিশার তো ছাপাতে রাজি হয় নাই, এখন আমি তীরে চলে আসছি, এখন আমাকে নোবেল প্রাইজ দিয়ে কি হবে? তো নোবেল প্রাইজ তো কখন দেয়, একদম বুড়ো হলে দেয়, যখন আসলে স্বীকৃতি দরকার হয় না তখন আর কি। তো নোবেল কমিটিকে সে একটা বকা দিছিল। আমরা শহর আর কিছু নাটক দেখি তাহলে, সেন্ট জন, এটা হচ্ছে জোয়ান অফ আর্কের গল্প নিয়ে, এটা বলে শহর গ্রেটেস্ট ট্র্যাজেডি। মেজর বারবারা ওনার সেলভেশন আর্মি নিয়ে, এবং হার্ট ব্রেক হাউস এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সমালোচনা নিয়ে। এবং মানুষ একটা কথা বলছিল, বিওয়ার অফ ফলস নলেজ, ইট ইজ মোর ডেঞ্জারাস দেন ইগনোরেন্স। হ্যাঁ, ফলস নলেজ কিন্তু ইগনোরেন্স চেয়ে ডেঞ্জারাস। হ্যাঁ, ধরো একজন রুগী, সে কফি এনামা দিলে কি হয় এটা জানো না, শুনো না কোনোদিন, ওই এইভাবে ইগনোর। হুম, আরেকজনের বলছে যে কফি এনামা দিলে ওর অনেক শারীরিকভাবে উন্নতি হবে। কফি এনামা দিলে একটা উন্নতি হতে পারে, পাশা বুড়ে যেতে পারে। ধরো গরম পানি দিয়ে পাশা বুড়ে যেতে পারে, তোমার পাশা ইনফ্লামেশন হতে পারে তোমার। এর বাইরে কফি নামার কোনো আসলে ইয়ে নাই, এটার আর কোনো বেনিফিট নাই। হ্যাঁ, তোমরা যদি কেউ ঢুকাই দাও কফি নামা, তারা বললো যে আমাকে সাইন্টিফিক এভিডেন্স দেখান, কফি নামা দিয়ে কোনো লাভ হইতে পারে, আমাকে কোনো এভিডেন্স দেখান। তো একজন কফি নামা ঢুকাচ্ছে সকালবেলা ঘুম তুলে সে কফি নামা দিচ্ছে পাশা দিয়া, তাহলে ওটা ডেঞ্জারাস না জিনিসটা? কিন্তু ট্রু একটা কথা বলছে, কিছু ডাক্তার কফি নামা দেওয়ার কথা বলে, এটা হলো ফলস নলেজ, এগুলো তাই সিউডো সায়েন্স বলে এগুলোকে, সিউডো সায়েন্স। যত মানুষ গডের উপর দেখি খেপা ছিল, বেটা বেটা সবার উপরে খেপা, ডাক্তারদের উপরে খেপা, গডের উপরে খেপা, গড ইজ অন দ্য সাইড অফ দ্য বিগ ব্যাটালিয়ন্স। মানিক বন্দ্যোপাধ্যায় বলছিল এই কথাতে, ঈশ্বর থাকে না ভদ্রপল্লীতে। তো মানসও বলছে গড হলো বিগ ব্যাটালিয়নের পক্ষে, সে গডের উপর দেখা যাচ্ছে একটা খ্যাপা আছে, বোঝা যাচ্ছে পলিটিশিয়ানদের উপরে সে খ্যাপা। সে বলছে ইফ হিস্ট্রি রিপিটস ইটসেলফ and the unexpected always happens, how incapable must man be of learning from experience? কি পরিমাণ ক্যাপাবল হইতে পারে মানুষজন, এক্সপিরিয়েন্স থেকে ওরা শিখতে পারে না। মানে পলিটিশিয়ানরা যখন ক্ষমতা থাকে তখন ওরা এমনভাবে কথা বলে, এরা বুঝতে পারে না এর আগে এরকম কথা বললে অন্যদের কি পরিণতি ছিল, এরা বুঝতে পারে, ভাবে যে ও আজীবন ক্ষমতা থাকবে। প্রত্যেকের এই সমস্যাটা হয়, ও ভাবে যে ও আজীবন ক্ষমতা থাকবে না ও, তাই না? তো আসলে আমরা একটু, আমাদের বান্নস আমাদের অন্তত প্রিয় ভাই না, ডাক্তারদের আবার না, এই ডাক্তারদের বেশি খারাপ কথা বলছে, আমার প্রিয় ভাই হতে পারে না বেটা, খারাপ কথাকার। ডাক্তারদের সে গায়ে একদম মানে কলঙ্ক লেগে দিয়েছে সে। আচ্ছা, ডাক্তারদের সাথে ওর কিন্তু ব্যাপক জ্ঞান ছিল তখন, বুঝছো?
এবং দেখছে কেমন একটা মানে কপাল কুচকা রাখছে এখানের মধ্যে, হ্যাঁ কপাল কুচকা রাখছে, ডাক্তারদের দেখতে পারতো না একদমই সে। তখন ডাক্তারদের সাথে ওর অনেক বাকবিতন্ড হয়েছে তখন, কেমন একটা সে আমাদের দেখতে পারতো না, যে বলছে আমরা নাকি খারাপ লোক। চিন্তা কর, আমরা কমিশনের জন্য কাজ করি। তাহলে যার মানুষটাকে বলা হয় গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট। তাহলে ডক্টর ওয়ারেন যখন মানুষের ক্যান্সার চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের সাথে দেখা করতে গেল। ডক্টর ডিলেমা, মিসেস ওয়ারেন্স প্রফেশন, ক্যান্সার মানে ক্যান্ডিডা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, আর্মস মানে আর্মস দ্য ম্যান, সুপারম্যান মানে ম্যান সুপারম্যান। তাহলে এগুলো সবগুলো মোটামুটি জজ বানাসের বিখ্যাত নাটক। ডক্টর ডিলেমা নিয়ে সে এখানে আলোচনা করছে। মিসেস ওয়ারেন্স প্রফেশন নিয়ে সে সমাজের ভণ্ডামিগুলো এখানে উপস্থাপন করছে। আর্মস অ্যান্ড দ্য ম্যান এখানে সে সার্জিয়াসকে ব্যাপক আক্রমণ করছে। হ্যাঁ, সার্জিস আলমকে না, আবার সার্জিস আলম তো এখন বিয়ে শাদী করে নাই, তো মেয়েরা খুব পছন্দ করে নিশ্চয়ই। আমি কোনো মানে যে সকল ছেলেকে মেয়েরা পছন্দ করে আমি তাদের ব্যাপারে সমালোচনা করে আমি নিজেকে ইয়ে করতে চাই না, মানে বিপদের মুখোমুখি করতে চাই না। হ্যাঁ, না বাকিরা তো বিয়ে করে ফেলছে। হ্যাঁ, সাদিককে আমি বিয়ে করে ফেলছে, তো ধরো ওরা সবাই বিয়ে করে ফেলছে, এখন হাসনাত কি করে ফেলছে নাকি জানি না, করছে করছে কিনা। তারপরে তোমার হচ্ছে যে ম্যান অ্যান্ড সুপারম্যান, এটা মনে থাকবে আশা করি। তারপর পিগমেলিয়ন আশা করি মনে থাকবে। ওকে, তারপরে হচ্ছে যে নোবেল প্রাইজ পাইছিল সে জোয়ানা বার্কি নিয়ে সেন্ট জোয়ান, সেলভেশন আর্মি মেজর বারবারার, এবং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান নিয়ে হার্ড ব্রেক হাউস। তাহলে অন্যান্য যেগুলো সেগুলো হচ্ছে কি, সেগুলা নাইস টু নো কাদের জন্য, যারা 47 ইংলিশ সাহিত্য পড়ছো, 50-তে পড়ছো, তুমি তো আগরগুলো জানোই, তুমি তো পিগমিলিয়ন জানো, মিস ওয়ারেন প্রফেশন পারো, তখন তুমি এগুলো এক্সট্রা করে পড়বা। আর যারা 47-50-তে পড়ো না ইংলিশ লিটারেচার, তোমাদের জন্য এগুলো হচ্ছে নাইস টু নো, তোমাদের জন্য মেইনলি বাকিগুলা। ওকে, ধাপা ধাপা পড়তে হবে। সিগমুন্ড ফ্রয়েড, সে হচ্ছে একজন অস্ট্রিয়ান নিউরোলজিস্ট এবং তাকে বলে সাইকোঅ্যানালাইসিসের ফাউন্ডার। সাহিত্যের সাথে সাইকোলজির যে রিলেশনশিপ, এটা ওনার ওয়ার্কের উপরে অনেকাংশেই ওনার ইনফ্লুয়েন্স এখানের মধ্যে। তো ওনার যে মেজর যে ওয়ার্কগুলো সেটা কি কি ছিল, যে আনকনসিয়াস মাইন্ডের উপর ফোকাস করছিলেন ওনার কাজগুলো, হিউম্যান বিহেভিয়ার এবং সাইকোলজিক্যাল মেকানিজম। তো ওনার যে প্রধান তত্ত্বগুলো ছিল যে আমরা আমাদের মধ্যে চিন্তার মধ্যে অনুভূতির একটা বড় অংশ আমাদের অবচেতনে থাকে। হ্যাঁ, অবচেতনে যে আমাদের কামনা বাসনা যেটা জমে থাকে সেটা একটা সময় সেটা প্রতিফলিত হয়। হ্যাঁ, হুমান আমাদের বৃহন্নল উপন্যাস যদি কেউ পড়ে থাকো, তাহলে সেখানে যে মাস্টারের মনে যে একটা অবদমিত যে চিন্তা, হ্যাঁ, সে অবদমিত চিন্তা কিন্তু সে কিন্তু একটা সময় কি সে প্রকাশ ঘটায় ফেলে, রাইট? সে কিন্তু এটা ধরে রাখতে পারে না সে। তো তাহলে অবচেতন মনের যে কোনো চিন্তা শেষ পর্যন্ত আমাদের আচরণ প্রভাবিত করে। এই জন্য বলা হয় যে একটা মানুষ ছোটবেলায় তাকে সে কে ব্রট আপ হয়েছে, এটা অনেকাংশে বড়বেলায় তার আচরণকে প্রভাবিত করে। খুব ক্রুয়েল পরিবেশে যারা বড় হয় ওরা ওদের প্রভাবিত আচরণের জিনিসগুলো দেখা যায়। আমাদের পার্সোনালিটিকে সে তিনটা স্ট্রাকচারে সে ভাগ করছে। হ্যাঁ, ইড হচ্ছে খাও দাও আনন্দ করো ঘুরো করো, হ্যাঁ, জন্মগত প্রবৃত্তি, এটা ইড, প্লেজার প্রিন্সিপাল। এটা সুপার ইগো হচ্ছে খুব নৈতিকতা আদর্শ, হ্যাঁ, সঠিক ভুলের বিচার। কিছু হাই স্কুল মাস্টার আছে এরকম, হ্যাঁ, ওরা সবসময় তোমার মানে খুব নৈতিকতা নিয়ে খুব বেশি বয়ান দেয়। এটা হলো সুপার ইগো। হ্যাঁ, তাহলে ইড এবং সুপার ইগো, এদের মাঝখানে হলো ইগো। হ্যাঁ, ইগুলো ভারসাম্য রাখতেছে, ইগো হলো একটা আনন্দ আনন্দ করতে চাচ্ছে, আবার ভারসাম্য রাখতে হবে। হ্যাঁ, মানে রিয়েলিটি যেটা আর কি, এটা হলো ইগো। তো এই তিনটার যে দ্বন্দ্ব, এই তিনটা দ্বন্দ্বটাই আমরা দেখতে পাবো আমাদের ফ্রয়েডীয় সাহিত্যের বিষয়বস্তু। ফ্রয়েডীয় সাহিত্যের মধ্যে ইডিপাস কমপ্লেক্স আমরা দেখতে পাই, যেখানের মধ্যে ইডিপাসের কাহিনী তোমাদের বলছিলাম তাই না? ইডিপাস রেক্সের মধ্যে তোমাদের বলছিলাম যে ইডিপাস কি হচ্ছে, হ্যাঁ, যে শেষ পর্যন্ত ওর মায়ের সাথে ওর যখন ইয়ে হয় তখন ও কিন্তু নিজের চোখ তুলে ফেলে, ওর কিছু করার ছিল না, ওর যখন জানে যে ওর মা। তো এখানে ছেলে শিশুর যে অবচেতনে তার মায়ের প্রতি আকর্ষণ, এটাকে উনি ইডিপাস কমপ্লেক্সের সাথে তুলনা করছে। আর উনি বলে স্বপ্ন হচ্ছে অবচেতন মানে জানালা, যে মানুষের কোন লুকানো কোনো ইচ্ছা বা তোমার দমন করার কোনো চিন্তা, এটা স্বপ্নে এটা প্রকাশ পায়। এই জিনিসগুলো হচ্ছে ফ্রয়েডের প্রধান তত্ত্ব। ফ্রয়েডের আমরা একটু ওনার বইগুলো দেখি। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, তাহলে যেহেতু সে ড্রিম নিয়ে কথাবার্তা বলছে এটা মনে থাকবে। হ্যাঁ, ড্রিমস, যেহেতু সে সাইকোঅ্যানালাইসিসের ফাদার, তাহলে সাইকোপ্যাথোলজি এভরিডে লাইফ, তাইলে এটা ওনার বই। এবং আরেকটা বই স্টাডিজ অন হিস্টেরিয়া। হ্যাঁ, আমরা বাংলা যেটা গিয়ে বলি মূর্ছা যাওয়া রোগ, হ্যাঁ, হিস্টেরিয়া, এটার উপরে ওনার একটা বিখ্যাত তোমার কাজ আছে। উনি একটা কথা বলছিল, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ইজ এ রয়্যাল রোড টু নলেজ অফ দ্য
আনকনসিয়াস অ্যাক্টিভিটিস অফ দ্য মাইন্ড। তাইলে উনি এই যে ড্রিমকে ইন্টারপ্রিটেশন করাটাকে উনি রয়্যাল রোড বলছে। কোন নলেজে যাওয়ার? মানুষের আনকনসিয়াস অ্যাক্টিভিটিতে যাওয়ার রয়্যাল রোড বলছে। ড্রিম অ্যানালাইজ করে আমরা সেগুলা বুঝতে পারি। আর ফ্রয়েড বলছে যে মানুষের আনএক্সপ্রেসড ইমোশনটা এটা উইল নেভার ডাই, দ্যার বারিড অ্যালাইভ উইল কাম ফোর্থ লেটার ইন আগলিয়ার ওয়েস। এই জন্য দেখা যায় ছোট বেলায় যখন কেউ সেক্সুয়ালি অ্যাবিউজ যখন হবে, তখন এরা বড়বেলায় এই অবদমিত চিন্তা অনেক বেশি ওরা হয়তো অন্যের উপর সে প্রকাশ করে ফেলে। হ্যাঁ, এগুলো সব সিগমন্ড ফ্রয়েডের থিওরি। যাই হোক, ওনার থিওরি অনেক থিওরি বিতর্কিত, এবং এই বিতর্কিত থিওরিগুলো অনেক অংশেই এগুলো নিয়ে অনেক বিতর্ক, সবকিছু নিয়ে তো বিতর্ক আছে, থাকবে মানে অনেক কিছু নিয়ে বিতর্ক আছে। তো যাই হোক, এটা পরীক্ষা আসবে না। উনি বলছে যে মাই বয়, স্মোকিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড চিপেস্ট এনজয়মেন্ট ইন লাইফ, and if you decide in advance not to smoke, I can only feel sorry for you. সে বলতো আমাদেরকে স্মোক করতে বলছে সে। যাই হোক, পরীক্ষা আসবে না, তাও ভালো লাগলো লিখলাম জিনিসটা এখানে। তো যারা তোমরা স্মোক করো, তোমাদের জন্য তোমরা এটা শুনে খুবই মানে সান্ত্বনা পাবা, তাই না? সে তোমাদেরকে স্মোক করতে বলছে আর কি। এতক্ষণ যাদেরকে পড়লাম আমরা একটু শর্ট রিভিউ করে আসি। তাহলে আমরা হচ্ছে যে ক্লাসটা শুরু করছিলাম আমরা আমাদের জুলস বার্ন দিয়ে। সো জুলস বার্নের কী কী বললাম আমরা? জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, 20,000 লিগস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, ভ্যান্ডি গিবসন আসছি, মডার্ন ড্রামার ফাদার বলা হয়। তারপরে ডলস হাউস, এটার থিমটা ছিল রিয়েলাইজেশন অফ ট্রু ফ্রিডম। ক্যাটারিনা, এটা ছিল ট্রাজিক প্লে এনিমি অফ দ্য পিপল, যে কীভাবে সে উপদেশ থেকে জনগণের শত্রু হয়ে যায় সেটার উপরে। জজ বার্নের সাথে আসলাম, ডক্টরদের দেখতে পারতেন একদম সে গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট বলা হয়। ডক্টর দিলামা, মিস ওয়ার্নস প্রফেশন, দ্য ম্যান অফ ডেস্টিনি, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান এবং ক্যান্ডিডা। এগুলো ছিল ওনার সবচেয়ে বিখ্যাত নাটক। এরপরে আমরা ওপিক মিলিয়ন একটা নাটক দেখলাম আমরা ওনার। তারপরে হচ্ছে যে আমরা আসলাম সিগমুন্ড ফ্রয়েডে, সাইকোঅ্যানালাইসিসের জনক। তারপরে হচ্ছে তার কিছু থিওরি দেখলাম আমরা, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, একটা বই, সাইকোপ্যাথোলজি এবং স্টাডিজ অন হিস্টেরিয়া। এখন হচ্ছে জোসেফ কনরাড, উনি পোলিশ, মানে হচ্ছে পোল্যান্ডের জন্ম, পোলিশ ব্রিটিশ নোবেলিস্ট। হ্যাঁ, ইংরেজের অন্যতম গ্রেটেস্ট নোবেলিস্ট তাকে বলা হয়। উনি কিন্তু ব্রিটিশ মার্চেন্ট নেভিতে কাজ করছে। এই জন্য দেখবা তোমরা সমুদ্র ভ্রমণ নিয়ে ওনার অনেক তোমরা অনেক উপন্যাস দেখবা। তো তার হার্ট অফ দ্য ডার্কনেস, এই উপন্যাসের বিষয়বস্তুটা হচ্ছে একজন সেইলর, তার নাম হলো মার্লো। ও মার্লো মূলত ওনার নিজেকে উনি প্রতিফলিত করছে, উনি নিজে মার্লো। হ্যাঁ, তো সে আফ্রিকাতে যায়, আফ্রিকাতে গিয়ে সে একটা লোককে খুঁজে বের করে, ওর নাম হলো কুটস। হ্যাঁ, তো কুটস ওখানে সে আইভরি কালেক্ট করে, মানে হাতির দাঁত কালেক্ট করে। তো কুটস তো এখানে ইউরোপীয় শিক্ষা শিক্ষিত, সেখানে গিয়ে আফ্রিকানদেরকে সে একদম দাস হিসেবে সে ট্রিট করে, এবং আফ্রিকানদের সে অনেক রকম থিওরি শেখায়, মানবিকতা শেখায়, পড়াশোনা শেখায়। হ্যাঁ, এবং সেখানে ঈশ্বরের মতো একটা সে রোল সেখানে সে প্লে করে, ওদের ওদের উপরে সে ব্যাপক টর্চার করে, এবং বলে ওর হচ্ছে স্যাভেজ, ওর হচ্ছে আনসিভিলাইজড। হ্যাঁ, ওদেরকে সে সভ্যতা শেখানোর নামে সে অনেক রকমভাবে টর্চার করে, এবং সে নিজে এখানে যেখানে গড সাজে, মানে ও যেখানে থাকে মানুষের তোমার নরমুণ্ড দিয়ে সাজানো একটা ব্যাপার এখানে। মানে কুর্স তো এডুকেটেড লোক ছিল, ইউরোপিয়ান ম্যান ছিল, কিন্তু আফ্রিকাতে গিয়ে সে কি করে সেন্স অফ রাইট অ্যান্ড রং হারাই ফেলছে সে। যেরকম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে এমন শোষণ করছে যে ওরা কিন্তু রাইট রং কিন্তু এখানে এসে হারাই ফেলছে। তো কনরাড এই যে সাম্রাজ্যবাদ, ইম্পেরিয়ালিজমকে কিন্তু ব্যাপক এখানে সমালোচনা করছে, যে বলছে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ওরা শুধু আফ্রিকান ল্যান্ডটা ওরা হচ্ছে যে টুক ওভার করছে, এবং ওরা অভিনয় করতেছে ওরা আফ্রিকাকে হেল্প করতেছে। আসলে না, ওরা আফ্রিকার সম্পদ লুট করতেছে। হ্যাঁ, তো এই স্টোরি আমাদের বলতেছে যে আসলে যে সো কল সিভিলাইজড এবং স্যাভেজের মধ্যে কোনো পার্থক্য আসলে আছে কিনা। তাহলে ইউরোপিয়ানরা, আমেরিকানরা যখন বলে যে হচ্ছে তোমার আমাদের সভ্যতা নিয়ে যখন প্রশ্ন তুলে, আর আবার সভ্যতাটা ওরা অনেক পরে শুরু করছে, আমাদের এখানে সভ্যতাটা অনেক আগে শুরু হয়েছে, আমরা ওদের থেকে অনেক বেশি সিভিলাইজড। হ্যাঁ, ওরা যেন আমাদের সিভিলাইজেশন শিখাইতে আসে, আমরা ওদের থেকে বেশি সিভিলাইজড। হ্যাঁ, ওরা যা কিছু বলে এগুলোতে সবগুলো হচ্ছে তোমার আমাদের এখানে লুট করা ধান্দা, আর কিচ্ছু না। ওরা যে যত থিওরি নিয়ে আসে এখানের মধ্যে সবগুলো হচ্ছে আমাদের সম্পদ লুট করার ধান্দা, আর তো কিছু নেই এখানের মধ্যে। আর আমরা আরো ভোগ বিলাসে মত্ত হয়ে যাই, এইসব চিন্তা আমাদের থেকে বেশি সেল করতে পারে, আমাদের টাকা পয়সা যাতে নিতে পারে, এই চিন্তাগুলো ওদের মধ্যে কাজ করে। ওরা যা কিছু বলে, ওরা নারী মুক্তি, নারী স্বাধীনতা, লিবারেলিজম যা কিছু বলে এটার পিছনে কাজ করতেছে আসলে ওরা পণ্য বিক্রি করবো, ওরা এখানের মধ্যে জিনিসপাতি বেচতে চাচ্ছে। হ্যাঁ, সেগুলো সবগুলো হচ্ছে ভণ্ডামি। তো এখানে শেষ পর্যন্ত কি হয়, কুটস তো তখন সে জাহাজে করে যখন যাচ্ছে, কুটস তখন অসুস্থ হয়ে পড়ে। হুম, মৃত্যুসজ্জায় একটা কথা সে বলে, সে দ্য হরর, দ্য হরর। হ্যাঁ, মানে শেষ মুহূর্তে তার জীবনে শূন্যতা, সে যে এত বেশি অত্যাচার করছে মানুষের উপরে, সে সভ্যতার নামে যে বর্বরতা করছে মানুষের মধ্যে, এটাই
মৃত্যুর সময় সে এটা কিন্তু দেখতে পায়। এই লাইনটা খুব বিখ্যাত, দ্য হরর, দ্য হরর। এটা হার্ট অফ ডার্কনেস থেকে। তাহলে এখানে আমাদের জোসেফ কনরাড বলে ডার্কনেস মানুষের হার্টে বাস করে, এটা কোনো শিক্ষা দীক্ষার উপরে ডিপেন্ড করে না। ইউরোপিয়ানরা শিক্ষিত, কিন্তু এরা তো এখানে কি, এরা আফ্রিকাকে এশিয়াকে এরা এত শোষণ করছে, তাহলে তো ওরা ওদের ডার্কনেসটা আসলে ওদের ভিতরে। এই যে করছে শেষ কথা, দ্য হরর, দ্য হরর। হ্যাঁ, এখানে ব্রাসেলস যে শহরটা, মানে বেলজিয়াম ব্রাসেলস, ওখান থেকে আফ্রিকা কন্ট্রোল করা হইতো। হ্যাঁ, তাহলে আজকে যে ইউরোপ যারা আমাদের সিভিলাইজেশন শেখাচ্ছে, ইউরোপ কেমনে ধনী হয়েছে, এটা আফ্রিকা এবং এশিয়াকে শোষণ করে আজকের ইউরোপ হয়েছে। হ্যাঁ, তো তোমরা যখন ইউরোপে যাবো, আমেরিকাতে যাবো, তখন তোমাকে সিভিলাইজেশন শেখাতে আসবে, তখন তুমি বলবে বেটা তোরা ছিল চোর, বেটা তোরা গুন্ডা ছিলি, ডাকাত ছিলি, তোরা আমাদের টাকা পয়সা নিয়ে আসে বেটা, এত ধনী হয়েছিস বেটা, তোরা আমাদের শেখাতে, আমাদের বাপ দাদারা তোদের সিভিলের ছেলে বেটা। তো এখানে ব্রাসেলটা কোনি বলছে হোয়াইটেড সেপালকার। সেপালকার মানে কি? সেপালকার মানে হচ্ছে এটা একটা বিবলিক্যাল রেফারেন্স। বিবলিক্যাল মানে হচ্ছে বাইবেলে ছিল এটা। হ্যাঁ, তো এখানে তোমার জেসাস এটা বলে আর কি। মেথু 23 মানে মেথুর তোমার 23 নম্বর চ্যাপ্টারের 27 নম্বর অনুচ্ছেদ, 27 নম্বর তোমার হচ্ছে প্যারা। এগুলো এটা লাগবে না অবশ্য পরীক্ষায়, তোমার লাগবে যে এই যে হোয়াইটেড সেপালকার বলতে উনি কোন শহরকে বুঝে? ব্রাসেলস। মানে বাইরে থেকে দেখতে খুবই সাদা, খুব ভালো, কিন্তু ভিতরে মৃত্যু, ভিতরে আসলে ডার্কনেস। এই যে ব্রাসেল যে আফ্রিকার কন্ট্রোল করতেছে, এটা ভালো কাজ করতেছে না। হ্যাঁ, আইভরি বলতে বুঝেছে ইউরোপীয়দের লোভ, এই যে হাতের দাঁত কালেক্ট করতে গিয়ে ওরা আফ্রিকাকে ধ্বংস করে দিচ্ছে। আর মাল্লো নিজে জোসেফ কনরাড, হ্যাঁ, সে নিজে হলো মাল্লো ক্যারেক্টারের মাধ্যমে নিজেকে উপস্থাপন করছে। কনরাডের আরো বিখ্যাত কয়েকটা উপন্যাস তোমার এখানের মধ্যে, এই দুটা মানে তিনটা, লর্ড জিম, নস্ট্রোমো এবং টাইফুন। টাইফুন একটা নোভেলা, মানে শর্ট নোভেল। লর্ড জিম, আমি দেখবি সাহস এবং পাপ শেষ পর্যন্ত কোনটা জিতে, এটা বিষয়বস্তুটা নাইস টু নো, একটু পড়ে নিবা। নষ্ট মধ্যে দক্ষিণ আমেরিকার যে রাজনীতি সেটা নিয়ে। তো মাঝে মধ্যে বইয়ের কাবার দেখবা। হ্যাঁ, এই যে লর্ড জিম, তাহলে জোসেফ কনরাড সে নিজে নেভিতে চাকরি করছে। তাহলে দেখো যে তোমার হচ্ছে যে তোমার লর্ড জিমের কাবারটা দেখো এখানের মধ্যে। সো নাবিক রিলেটেড কোনো কিছু যদি পাও, তাহলে ওর উপন্যাসের মধ্যে তোমার তার নিজের যে পেশাগত এক্সপার্টিসের প্রতিফলন দেখতে পাবা। তাহলে লর্ড জিম, নস্ট্রোম এবং টাইফুন, এই তিনটা মনে রাখবা। আসো এমিলে ডুরকেম, ফরাসি, প্রথম জীবন হুজুর হতে চাইছিল, সে র্যাবাই হতে চাইছে, মানে ইহুদি হুজুরকে বলে র্যাবাই। পরবর্তী জীবনে সে অ্যাগনস্টিক হয়ে যায়। অ্যাগনস্টিক মানে হচ্ছে যারা তোমার সংশয়বাদী। সোশিওলজির প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। তার মেজর যে ওয়ার্ক সেটা হচ্ছে ডিভিশন অফ লেবার, সুইসাইড এবং এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ। তাকে বলা হয় সোশিওলজির ফাউন্ডার এমিলে ডুরকেম। ও হেনরি, ওনার পুরো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার, মানে ও হেনরি না ছদ্মনামে সে লিখতো। সে হচ্ছে ফেমাস আমেরিকান শর্ট স্টোরি রাইটার। তো তার গিফট অফ দ্য ম্যাজাই, এটার কাহিনী মনে আমরা বলছিলাম তোমাদেরকে। গিফট অফ দ্য ম্যাজাইতে কি ছিল? নায়িকার নাম ছিল ডেলা আর স্বামী ছিল জিম। ওরা খুব গরিব। তো গরিব হলেও ওরা এক অপরকে ভীষণ ভালোবাসে ওরা। হ্যাঁ, তো ওদের এখন ক্রিসমাস ডে আসছে, দুজন দুজন উপহার দিবে। এখন কি করবে? ডেলার কাছে আছে ওর লম্বা চুল, জিমের কাছে আছে ওর মূল্যবান সোনার ঘড়ি আছে, বাট এটা চেইন নাই এটার। তো ডেলা ও চুল বিক্রি করে জিমের জন্য একটা ঘড়ির চেইন কিনে, আর জিম তার ওই ঘড়ি বিক্রি করে ডেলার জন্য তোমার দামি চিরুনি কিনে। যখন তার উপহার বিনিময় করতে আসে, তখন একটা আইরনি হয়ে যায়। আইরনিটা কি? দেখে যে কোনো উপহার ব্যবহার করা আর সম্ভব নয়। তাহলে দেখো যে উপরের চেয়ে এখানে বড় হলো তাদের ভালোবাসা এবং ত্যাগ। যে অনেক দামি কোনো কিছু তোমার হচ্ছে যে যে দিতে হবে, তোমার হচ্ছে যে এরকম কোনো ব্যাপার না। মানুষের যে তোমার ইমোশনটা তো আসলে আমরা বুঝতে পারি, রাইট? অনেক দামি আইফোন, অনেক কিছুই। হ্যাঁ, আমি যখন বিয়ে করি তখন তোমার ইভেন যখন আমাদের বিয়ের অনুষ্ঠান হয়, তখন আমার ক্যাপাসিটি ছিল না, যে অ্যাবিলিটি ছিল না যে তানার জন্য হচ্ছে যে আমি কোনো গোল্ড কিনবো বা কিছু কিনবো। আমি যখন ওর বিয়ের শাড়ি কিনতে হবে, ওটার জন্য আমি তো ফেনীতে ডিউটি করতে গেছি। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে তোমার হচ্ছে আমার বিয়ে অনুষ্ঠানের পড়া হয় অনেক। আমি 20,000 টাকাতে আমি একটা বিয়ের শাড়ি কিনছিলাম। হ্যাঁ, তো ওটার জন্য ফেনীতে আমি 7 দিন ডিউটি করে আসছি। ফেনীতে 3,000 টাকা করে ডিউটি করতাম, একটা হাসপাতাল ছিল ওইটা। তো তাহলে ওই সময়টা আমরা কাটে আসছি একটা সময়। হ্যাঁ, এখন আল্লাহ আমার অ্যাবিলিটি দিছে যে এখানে ওরও রোল আছে ডেফিনেটলি। তো এখানে আমি একলা কাজ করতেছি না, ও কাজ করতেছে। তাইলে আম, মানুষকে আসলে তোমার এই যে ভালোবাসাটা তুমি তখন দামি আইফোনের উপরে, গোল্ডের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, গোল্ড না দিতে পারলে, আইফোন না দিতে পারলে, হ্যাঁ, ইয়া করা।
আম, পুরুষ মানুষের না অনেক তোমার হচ্ছে যে ক্যাপাবিলিটি কদ্দুর মানুষ সমাজ বুঝতে চায় না, হ্যাঁ। অনেক স্ত্রীরা বুঝতে চায় না যে এই লোকটা তো আসলে ক্যাপাবিলিটি নাই। পুরুষ মানুষ তো কাঁদতে পারে না। পরিবেশ চাই, বাপ মা চাই, ভাই বোন চাই, স্ত্রী চাই, ভাই যাবে কোথায় সে? সুজেট করা ছাড়া কোনো গতি থাকে না শেষ পর্যন্ত, হ্যাঁ। তো আমার মনে হয় আমাদের সামাজিক সিস্টেমটা আসলে এরকম, অনেক বেশি চাওয়াটা আমাদের। তো যাই হোক, এখানে আমাদের যে আম, আমাদের ডেলা এবং জিম, ওরা বোঝে যে উপহার আসলে এখানে অনেক বড় ব্যাপার না, দামি উপহার বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো ওদের মধ্যে ভালোবাসাটা। ওয়েন্ডিস সিক্সেস অ্যান্ড সেভেন্স এখন জেনজি, জেনজি না সরি জেন আলফা, ওরা সব কথার মধ্যে 6 7। হ্যাঁ, আমাদের ওরও দেখি 6 7, সে একটা বিশেষ ভঙ্গি ওরা 6 7 বলে। তো সিক্সেস অ্যান্ড সেভেন্স এটা ওয়েন্ডির একটা একটা ওনার বিখ্যাত গল্প, রোডস অফ ডেস্টিনি। এটা একটা একটা বিখ্যাত কালেকশন ওনার। এবং দ্য 4 মিলিয়ন, এটা মনে রাখতে পারো তোমরা, যে ও হেনরি 4 মিলিয়ন মূল্যের গিফট নিয়ে কিং এর কাছে যাওয়ার সময় রোডে 6 7 জন লোকের সাথে দেখা হলো। মানে দ্য 4 মিলিয়ন, গিফট অফ ম্যাজাই, ক্যাবেজ অ্যান্ড কিংস, রোডস অফ ডেস্টিনি এবং সিক্সেস অ্যান্ড সেভেন্স। আমরা একদম ক্লাসের প্রায় একদম আমরা শেষ দিকে চলে আসছি। সব বেশিক্ষণ রাখবো না, আমরা আসবো আমার নিজের পার্সোনালি অন্যতম প্রিয় একজন রাইটার, ওর নাম রুডিয়ার্ড কিপলিং। হ্যাঁ, রুডিয়ার্ড কিপলিং এর তোমার জঙ্গল বুক মনে হয় অনেকে তোমরা অনেকে পড়ছো, যারা পড়ো না তারা মোগলি মুভিটা দেখছো। হ্যাঁ, তো মোগলি মুভিটা যারা দেখছো ওইটা জঙ্গল বুক থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে, ডিজনির ওদের এটা খুবই একটা ফিক্স তোমার এই বাচ্চাদের ফরম্যাটও আছে, সো কার্টুন ফরম্যাটও আছে, কমিক আকারও আছে, আবার এমনি তুমি খুব শর্ট ফরম্যাটে কিনতে পাওয়া যাবে। এইটা নিয়ে তোমার হচ্ছে যে তোমার মোগলি মুভিও আছে। তো মোগলি মুভিটা মূলত জঙ্গল বুক থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ। তো মোগলি একটা গেছে ছোট্ট শিশু, সে জঙ্গলে তোমার হচ্ছে যে হারাই গেছিল সেখানের মধ্যে। তো একটা নেকড়ে পরিবার ওকে এখানে দেখাশোনা করে, নেকড়ে পরিবারের মধ্যে ওখানে শের খান হচ্ছে তোমার এখানের মধ্যে নেকড়ে পরিবারের মধ্যে পুরুষ, আর তোমার মহিলার নাম হচ্ছে তোমার সে একটা কালো একটা চিতার নাম হলো বাগিরা, হ্যাঁ। তো এই বাঘিরা তোমার হচ্ছে মুগলিকে কি আঁকড়ায় ধরে রাখে, আর শের খান চাই ওকে খেয়ে ফেলতে চাই, হ্যাঁ। তো বাঘিরা কালো চিতা ওকে কি করতে দেয় না, খাতে দেয় না, বাঘিরা ওকে মাতৃ স্নেহে ওকে আটকে রাখে এখানের মধ্যে। তো ওকে এখানে স্নেহ করার জন্য একটা বালু নামক একজন বালু, সে তাকে শৃঙ্খলা শেখায়, আইন শেখায়, হ্যাঁ। বাঘিরা ওকে খুবই এখানে মায়ের মতো করে টেক কেয়ার করে, শক্তি, বুদ্ধি, সাহস এগুলো হচ্ছে যে শেখায়, হ্যাঁ। তো মোগলি ওখানে জঙ্গলের প্রাণীতে ভাষাটা শিখে ফেলে, বন্ধুত্ব শিখে ফেলে, সে বুঝতে পারে সে আসলে ওদের মতো না, হ্যাঁ। কিন্তু তোমার শের খান ওকে খাই ফেলতে ট্রাই করে, শেষ পর্যন্ত ওর বুদ্ধি দিয়ে সে শের খানকে কিন্তু পরাজিত করে। একটা সময় কিন্তু সে জঙ্গলে থাকে না, সে জঙ্গল থেকে ও বুঝতে পারে সে ওদের মতো না, জঙ্গল থেকে সে কিন্তু বাইরের পৃথিবীতে সে চলে আসে। বাইরের পৃথিবীতে চলে আসলেও সে কিন্তু ওদের সাথে যোগাযোগ রাখে। এটা হচ্ছে রুডিয়ার্ড কিপলিং এর দ্য জঙ্গল বুক বইয়ের বিষয়বস্তু। ওনার আরেকটা উপন্যাস হলো কিম। তো কিমের এখানে একটা অনাথ ছেলে, তার পুরো নাম হচ্ছে কিম্বাল ওহারা, মানে সংক্ষেপ নাম হলো কিম। সে রক্তে সে ইংরেজ, ভারতে বড় হয়েছে সে, হ্যাঁ, দেখতে একদম ভারতীয় ছেলেদের মতো, হ্যাঁ। তো কিম হচ্ছে লাহোর শহরে ঘুরে বেড়ায়, দুষ্টামি করে, হ্যাঁ, নানা অভিজ্ঞতা অর্জন করে সে। তো একবার তিব্বতের লামার সাথে তার তোমার পরিচয় হয়, যেটা পবিত্র নদী খুঁজতে পারিছে, কিমের সাথে সে সঙ্গী হয়। এর মধ্যে তো আমাদের ভারতীয় সংস্কৃতি অনেক কিছু আমরা দেখি এখানের মধ্যে। তো কিম জানা যে ওর বাবা ব্রিটিশ সেনার সৈনিক ছিল, এবং তোমার হচ্ছে যে যে কিম যে ঘুরতেছে এখানের মধ্যে, কারণ ও তো রক্ত ইংরেজ, ভারতে বড় হইলে ভারতীয় ছেলের মধ্যে দেখতে হলে কি হবে। ও পরে জানা যায় ওর আব্বা ব্রিটিশ সেনা ছিল, তো পরে ওকে ব্রিটিশ হাতে তোমার হচ্ছে তুলে দেওয়া হয়। সে বড় হইয়া দেখো, সে কিন্তু ভারতীয় হয়ে বড় হচ্ছিল, ও ভারতীয় ছেলেদের মতো দেখতে মনে হচ্ছিল ওকে। যখন ব্রিটিশ হাতে তুলে দেওয়া হইলো, যেহেতু সে ভারতের সবকিছু জানে, তখন ব্রিটিশ ওকে কাজে লাগায় গ্রেট গেম নামে গুপ্তচর বৃত্তি। গ্রেট গেম মানে হচ্ছে ওরা তোমার এই যে মধ্য এশিয়া দখল নিয়ে ব্রিটিশ এবং রাশিয়ানদের মধ্যে একটা ফাইট ছিল, তো এইটা বলো বলো হয়তো গ্রেট গেম। দেখো এখন কিম, সে তাই সে ভারতীয় সংস্কৃতির সন্তান হিসেবে সে বাঁচে, আসলে তো এজেন্ট সে, হ্যাঁ। তো এই যে তার যে যার নানা জীবনে নানা অভিযান, এটাই বিষয়বস্তু নিয়ে দ্য কিম। আমাদের রুডিয়ার্ড কিপলিং উনিও তোমার হচ্ছে যে সাহিত্য নোবেল প্রাইজ পান। আসো আমরা এখন জানবো আমাদের ডব্লিউ ইটস, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আম, গীতাঞ্জলি কাব্যের, তার মানে দ্য সং অফারিংস, যেটার জন্য নোবেল প্রাইজ পান, ওটার উনি একটা ভূমিকা লিখে দেন। অনেকে মনে করেন যে গীতাঞ্জলির অনুবাদ করেন নাই, অনুবাদ তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেন, হ্যাঁ। উনি এটা ভূমিকা লিখে দেয়, তো উনি রবীন্দ্রনাথ ঠাকুরের দোস্ত ছিল, এবং উনি নিজেও কিন্তু 10 বছর পরে নোবেল প্রাইজ উনি পান। তাহলে চলো আমরা ডব্লিউ ইটসকে একটু পড়ি, খুব সুন্দর কিছু কবিতা পড়বো ওনার। ডব্লিউ ইটস উনি একজন আইরিশ কবি এবং নাট্যকার। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে, আর ডব্লিউ ইটস
উনি রবীন্দ্রনাথ ঠাকুরের উনি ভূমিকা লিখে দেন। সো উনিও 10 বছর পর উনি নিজেও পেয়ে যান। হ্যাঁ, এবং উনি আইরিশ কিন্তু সিনেটরও ছিল, মানে মেম্বার অফ দ্য পার্লামেন্টও ছিল উনি, এবং ওনাকে বলে মডার্ন আইরিশ লিটারেচারের পথ প্রদর্শক। হ্যাঁ, মোট গণিত প্রতি ওনার যে অসাধারণ প্রেম, এটা আমরা দেখবো লাস্টে, যে সারা জীবন মানে বুড়া হওয়ার পরও কিন্তু স্মরণ করছে, আমরা দেখবো এটা। ওনার ফেমাস যে পোয়েমগুলো, দ্য টাওয়ার, ইস্টার 1916, সেলিং টু বাজেন্টিয়াম, দ্য সেকেন্ড কামিং, লিডা অ্যান্ড দ্য সোয়ান, প্রেয়ার ফর মাই ডটার, দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এবং হোয়েন ইউর ওল্ড। চলো আমরা কবিতাগুলো বিষয়বস্তু দেখি, তো আমাদের মনে থাকবে এগুলো। দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এখানে এই যে শহরের যে কোলাহল ব্যস্ততা, এখান থেকে কবি একটা নির্জন একটা স্থান কবি খুঁজে পান। খুব স্বপ্ন দেখে যে ইনিসফ্রি দ্বীপে গেলে ছোট্ট একটা কুড়োঘর বানিয়ে উনি থাকবে, উনি হ্যাঁ, নিজের বাগান থাকবে, সবুজ প্রকৃতি থাকবে। মাঝে মধ্যে আমাদের মনে চিন্তা হয়, তাই না, আমরা গ্রামে ফিরে যাবো, গ্রামে গিয়ে একটা কুড়োঘর দিব, সো কুড়োঘর দিয়ে টোনাটুনি বসবাস করবো এখানের মধ্যে। হ্যাঁ, কিন্তু ওখানে যে গরম ভাই, গরমে থাকা যাবে না। হ্যাঁ, তো ইনিসফ্রির এখানে যে সকালে শান্তি এবং দুপুরের যে আলো, হ্যাঁ, রাতের যে আকাশ, এটা কবিকে খুব প্রশান্তি দেয়। তাহলে উনি কি করে, ইনিসফ্রি গ্রামে গিয়ে উনি উনি পিচ ওখান থেকে উনি খুঁজতে যান উনি। ওনার অন্তরে ইনিসফ্রির ডাকটা বাসা থাকে। তো এইটা নিয়ে হচ্ছে এই কাব্যের বিষয়বস্তু। তাহলে ওনার একটা খুব সুন্দর লাইন আছে, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনিসফ্রি। সে ইনিসফ্রিতে চলে যাবে। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা বিখ্যাত লাইন, ফর পিচ কামস ড্রপিং স্লো। তাহলে সে বলতেছে ইনিসফ্রি গ্রামে গেলে সেখানের মধ্যে কি এই যে স্লোলি যে তার পিচ খুঁজে পাবে, এখানে গিয়ে শহরের কোলাহল থেকে সে মুক্ত হয়ে একটা পাস্টোরাল আইডিয়ালিজমে সে থাকবে। সো এটা হচ্ছে লেক অফ ইনিসফ্রির বিষয়বস্তু। ইনিসফ্রি আয়ারল্যান্ডের একটা লাফ গিল হ্রদের ছোট একটা দ্বীপ। তো এখানে ফিরে যাওয়ার ওনার মধ্যে যে আকুতির জন্যে ফিল করেন। ক্রিকেট মানে এখানে ঝিঝি পোকা, ড্রপিং ফ্রম দ্য বেলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, মানে ঝিঝি পোকা যেখানে ডাকবে। সেলিং টু বাজেন্টিয়াম, বাজেন্টিয়াম হচ্ছে তোমরা জানো কনস্টান্টিনোপলের শহরের একটা নাম। তো আজকে যেটা তোমার ইস্তাম্বুল। হ্যাঁ, তো এই যে ইস্তাম্বুল, এই শহরটা মূলত তোমার চিরন্তন শিল্প, জ্ঞান, আধ্যাত্মিকতার একটা তোমার প্রতীক। হ্যাঁ, মুসলিমরা যখন কনস্টান্টিনোপল জয় করে, পারস্য যখন জয় করে, তখন এইখানের এই সভ্যতাগুলো কিন্তু অ্যাডাপ্ট করে। হ্যাঁ, এই অ্যাডাপ্ট করার কারণে কিন্তু ইসলামী সভ্যতার বিকাশ অনেক বড় হয়। হ্যাঁ, তো এই যে এখানের মধ্যে কবি উনি হচ্ছে যে তোমার যে সিদ্ধান্ত নেয় যে উনি ওই শহরে ফিরে যাবেন। হ্যাঁ, প্রকৃতির এই ক্ষণস্থায়ী জীবনের বদলে উনি শিল্পকলার মতো অমর হতে চান। হ্যাঁ, তো এখানে আসলে এই যে বাজেন্টিয়াম, যেটা মডার্ন ডে ইস্তাম্বুল, তোমরা যদি কোনো ইস্তাম্বুল শহরে যদি তোমরা যেয়ে থাকো, খুবই সুন্দর একটা শহর ইস্তাম্বুল। হ্যাঁ, ভয়ঙ্কর রকম সুন্দর। মানে তুমি ওইখানে ইস্তাম্বুলের দুটা পার্টে তুমি ইউরোপের পার্টে ইউরোপিয়ান ফিল পাবা, এশিয়ান পার্টে এশিয়ান ফিল পাবা। হ্যাঁ, খুবই সুন্দর। এখন তো বাংলাদেশ থেকে অনেকে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, এবং ওরা কিন্তু তোমার অনেক ভালো করতেছে। হ্যাঁ, তোমার কিছু ট্রিটমেন্ট খুব ভালো হয় টার্কিতে। তো এখানে উনি ওই যে তোমার ইস্তাম্বুলকে উনি কিসে হিসেবে কল্পনা করছে, এটার্নাল অ্যান্ড স্পিরিচুয়াল পারফেকশন হিসেবে। হ্যাঁ, তাহলে ইটস একটা বৃদ্ধ বয়সের কথা বলে, সে বলে যে আয়ারল্যান্ডের তরুণরা খুব খারাপ হয়ে গেছে, এখানে ওরা হচ্ছে যে খুব খারাপ, ওরা তোমার যে ওদের মধ্যে শুধু তোমার প্রেম ভোগ, আর শাহবাগে যাবো সাকুরাতে মদ খাবো। হ্যাঁ, খুবই সাকুরাতে যে মদ খাই আনন্দ করবো, কোন আমি এখানে থাকবো না, এখানে দেশে আমার থাকবো না, সাকুরা টাকুরা মানে থাকবো না এখানে। কয় যে না, শাহবাগে তখন ধরো 2 লাইন যে কবিতা লিখছে, যে হেও কয় যে চলো বন্ধু সাগরেতে যাই, সাগরেতে না গেলে তো কবিতা হবে না। হ্যাঁ, আমি কোনোদিন যাই না সাগরেতে, নাম শুনছি ভাই, পরে তোমরা আবার তা নাম আমাকে বলবা যে ম্যাম আরফিন ভাই সাগরে কেমন চিনে। আমি চিনি, ওই আমার বন্ধু কিছু আছে সুপার মার্কেটে থাকতো, এখানের মধ্যে উপরে থাকতো, তো ওরা আমার দেখাচ্ছে, কয় দেখ এটা সাকুরা, এখানে কবিরা এখানে আসে, এখানে শাহবাগের কবিরা এখানে আসে। তো ওইখান থেকে জানতে পারছি আর কি আমি সাকুরা সম্পর্কে। তো এখানে তোমার ওই বলে আমি থাকবো না, আমি বাজেন্টিয়ামে চলে যাবো, সেলিং টু বাজেন্টিয়াম। এটা বিখ্যাত কিছু লাইন আমরা হচ্ছে বলি এখানের মধ্যে, মিরাকল বার্ড অর গোল্ডেন হ্যান্ডিওয়ার্ক প্লান্টেড অন দ্য স্টারলিট গোল্ডেন বাউ। তাহলে এই যে কবি গোল্ডেন বার্ড বলতে কি বোঝাচ্ছে, যে অমর শিল্পের প্রতীক, মৃত্যুহীন একটা শহরে উনি চলে যেতে চান। উনি এই যে এই আইল্যান্ডে থাকবে না, দেহের ক্ষণস্থায়িত্ব থেকে উনি শিল্পে চিরস্থায়িত্ব উনি যেতে চাচ্ছেন। তাহলে এই যে চিরন্তন শিল্প বা আধ্যাত্মিকতার প্রতি যে শহর, সে শহরে উনি হচ্ছে যে ফিরে যেতে চান, সেলিং টু বাজেন্টিয়াম, দ্য সেকেন্ড কামিং। হুম, তাহলে কবিতা লাইন পড়ে তুমি বুঝতেছো এখানের মধ্যে। তাহলে এই যে বর্তমান সমাজে যে ভিত্তিম প্রথাগুলো যে ভেঙে পড়তেছে, হ্যাঁ, একটা বিপর্যয়ের দিকে আগে যাচ্ছে। হ্যাঁ, কবি মনে করেন যে বিশ্বব্যাপী একটা বিপ্লব হচ্ছে, নতুন যুগের একটা আগমন হচ্ছে, যেখানে ধর্মীয় রাজনৈতিক সামাজিক পরিবর্তন ঘটবে। এটা বিখ্যাত লাইন, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। থিংস ফল অ্যাপার্ট নামে চীনও আছে, একটা উপন্যাস আছে।
বাংলা অনুবাদ হয়েছে, সবকিছু ভেঙে পড়ে এই উপন্যাসের নাম, বাংলা ট্রান্সলেট করেছে নামে। তো থিংস ফল অ্যাপার্ট মানে কি, যেটা এর ভেঙে পড়বে এই সভ্যতা এখন যা ঘটতেছে, সেন্টার হোল্ড করে রাখতে পারবে না। আর এটা বিখ্যাত কিছু লাইন, তোমার আমরা আরো কয়েকটা লাইন পড়ি। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড। তাহলে এতদিনের যে ব্লাড ডিম টাইট হয়েছে, এই রক্ত সম্পর্কিত যে টাইট, এটা কি হয়ে গেছে, এটা লুজ হয়ে গেছে এটা। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট। তাহলে কবি একটা রাফ বিস্টের কথা কল্পনা করছে, এই লাস্ট এটা আসবে, এটা স্লাচেস টুয়ার্ড বেথলেহেম টু বি বর্ন। স্লাচেস মানে হচ্ছে হেলে দুলে হাঁটে আসা, টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। বেথলেহেম মানে কি, বেথলেহেম মানে তোমার যীশু খ্রিস্ট যেখানে জন্মগ্রহণ করছে, বেথলেহেম। তাহলে বেথলেহেমের দিকে ধেয়ে আসতেছে একটা রাফ বিস্ট, এটাকে ঠেকানো যাবে না। সে খুব হেলে দুলে বেথলেহেমের দিকে সে ফিরে আসতেছে। এটা উনি কি বুঝেছে, এটা এটা কি সিম্বলিজম এটা? তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে অরাজকতা, এই সভ্যতা যে সংকট, এই অরাজকতা বোঝানোর জন্য উনি সেকেন্ড কামিং কবিতাটার অবতারণা করছে। তাহলে প্রথাগত যে সমাজ ব্যবস্থা সব ভেঙে পড়বে, থামানো যাবে না এটাকে। এটা অমোঘ একটা ব্যাপার, এটা সাজেমান হেলে দুলে আসা, বেদনামের দিকে আগে আসতেছে। ইস্টার 1916, তাহলে দেখো প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু চলতেছে, রাইট? প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু চলতেছে এখন, হ্যাঁ। তো এখানে ইটস তো সে তো নিজে আইরিশ ছিল, ইংল্যান্ডের ওরা তো আইরিশের উপর অনেক অত্যাচার করছে ওরা। তো উনি আইরিশ বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল। ইংরেজ আইরিশদের প্রতি ব্যঙ্গ করতো, উপহাস করতো, ওদেরকে বিদ্রোহ করতো, হ্যাঁ। তো এই যে বিদ্রোহ যে লড়তেছে আইরিশ বিদ্রোহীরা, এখানে কবি আয়ারল্যান্ডের যে আত্মমর্যাদার যে সংগ্রাম, এটা জয়গান করছে, হ্যাঁ। উনি সকলকে অভিবাদন জানান। এটা হলো ইস্টার 1916-এর বিষয়বস্তু। তো এখানের তোমার এই যে আরিসটা যে ডাবলিনে একটা বিদ্রোহ করে, হ্যাঁ। এটার বিখ্যাত একটা ছিল 24 এপ্রিল 1916 সালে, এখানে 16 জন তাকে ফাঁসি দেওয়া হয়, ব্রিটিশানরা এই বিদ্রোহ দমন করে। তো এখানে আরিস জনগণের সাহস, হ্যাঁ ওদের নেতারা মারা গেছে, ওদেরকে মারে ফেলছে, কিন্তু উনি একটা কথা বলে, আর টেরিবল বিউটি ইজ বর্ন। হ্যাঁ, এখানে খুব শ্রদ্ধা এবং দুঃখ মিশ্রণের প্রতি উনি ওদের ব্যাপারে উনি প্রকাশ করছে যে টেরিবল বিউটি ইজ বর্ন, মানে ওদের এত রক্ত গেছে, ওরা না নেতাদের ফাঁসি হয়ে গেছে এখানের মধ্যে, এটা নাম দিচ্ছে টেরিবল বিউটি। লিডিয়ান দ্য সন, এখানে তোমার হচ্ছে দেবরাজ জিউস, তো লিডার নামক একটা মহিলার প্রেমে পড়ে। তো এখন ওর সাথে ইয়ে করার জন্য হচ্ছে কি করবো, তোমার লিডা পুকুরে গোসল করতেছিল। জিউস তখন রাজহাঁসের আহ, আহ, ভেষ ধরে এসে তোমার পুকুরে নামে, তখন ওকে ইয়ে করে দেয়। এরপর লিডার গর্বে, যেহেতু সে রাজহাঁস, তো লিডার তখন ওর গর্বে ও তোমার হচ্ছে ও তখন ডিম পারে, ও একটা ডিম থেকে জন্ম নেয় তোমার হেলেন অফ ট্রয়। যে হেলেনকে কেন্দ্র করেই তোমরা জানো ট্রয় যুদ্ধ হয়। হেলেনকে যখন অপহরণ করে নিয়ে আসে এখানের মধ্যে প্যারিস, তো পরে হেলেনকে উদ্ধার করার জন্য তোমার গ্রিকরা যখন আবার ট্রয় শহরকে অ্যাটাক দেয়। তো তোমরা যারা মুভি টুভি দেখো না, তোমরা ট্রয় মুভিটা দেখতে পারো, হ্যাঁ। ট্রয়টা দেখো, অনেক ভালো লাগবে। আরে সে ডাক্তার করবো নাকি মেয়ে সারা জীবন, মেয়ে মুভি টুভি দেখতে হবে না মেয়ে। হুম। তো এখন এই যে হেলেনকে কেন্দ্র করে দুটো শহর ধ্বংস হয়ে গেল এখানের মধ্যে, মানে ট্রয়ের মতো একটা সাজানো গোছানো শহর ধ্বংস হয়ে গেল এটা। তো কবি এখানে দেখাতে চাইছে যে হঠাৎ কোনো ঘটনা আমরা আঘাত হানে, ট্রয়ের মতো একটা তোমার একটা সিভিলাইজড একটা সিটি ধ্বংস হয়ে গেছে। তো কবি এখানে তার মেয়ের ব্যাপারে তোমরা জানো যে যারা সুন্দর, যারা মেয়েদের মধ্যে যারা সুন্দরী, ওরা ছেলেদেরকে পাত্তা দেয় না, একদমই ছেলেদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে একদম, হ্যাঁ, পাঙ্কু করে একদম, একটা ভাব ধরে থাকে সবসময়, কথা বলে না ছেলেদেরকে, ওদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। তো কবি এখানে আশা করছে তার কন্যাটি যেন অপরূপ সুন্দরী হয়, কিন্তু নিরহংকার যাতে হয়। এবং কবি দেখছে যে মেয়েরা রূপসীরা খুব অহংকারী হয়, হ্যাঁ। তো সে নিজে সুখ পায়, অন্য কিছুই করতে পারে না। এই জন্য সে তার মেয়ের জন্য একটা সাধারণ একটা জীবনে সে প্রার্থনা করে। তো এটা হচ্ছে তার কন্যাদের জন্য তার প্রার্থনা, ডাব্লিউ বিটস। ওই যে বলছিলাম তোমার মঠগণের প্রতি তার যে প্রেম, হুম, তো সে তাকে উদ্দেশ্য করে লিখছে, when you are old and gray and full of sleep, nodding by the fire, take down this book, হ্যাঁ, তার প্রেমিকার উদ্দেশ্য করে সেটা লিখছে। এবং এটা একদম মৃত্যুর আগ পর্যন্ত সে ভালোবেসে গেছে। তোমাদের লাইফে এরকম আছে না, ধরো প্রাইমারি স্কুলের একটা মেয়েকে ভালো লাগছিল, এটা এখন বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পয়দা করে ফেলছে, এখনো কিন্তু মেয়েটাকে তোমার হচ্ছে যে মনে পড়ে, তাই না? এরকম তো আছে, এরকম না? তো এখানে আমাদের ডব্লিউ এর লাইফ এরকম আছে আর কি এখানে। হ্যাঁ, এখানে অনেকের জানাতুল ঐশী ওর মনে খুব দুঃখ বেজে উঠছে, ও ছোটবেলায় একজন পছন্দ করতো। ডব্লিউ এর বাকি ওনার যে বইগুলো যদি দেখি, দ্য টাওয়ার, দ্য ওয়াইল্ড সোয়ান্স এট কুল,
এবং দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন। এই ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল এটার কবিতা হচ্ছে আমাদের ওই যে লিডি অ্যান্ড দ্য সোয়ান। হ্যাঁ, আসলে এইচজি ওয়েলসকে আমরা বলছিলাম যে সে সায়েন্স ফিকশন অন্যতম ফাদার, সো ওয়ান অফ দ্য ফাউন্ডার। হ্যাঁ, এবং মডার্ন সায়েন্স ফিকশনের সে বহু ধরনের প্রত্যেকটি বলতে টাইম ট্রাভেল দেখাইছে, এখানে এলিয়ান ইনভেশন দেখাইছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখাইছে। হ্যাঁ, এবং সোশ্যালিস্ট চিন্তাবিদ ছিল জি ওয়েলস। তো তার বিখ্যাত উপন্যাসের মধ্যে টাইম মেশিন, টাইম মেশিনে চড়ে মানুষ যে অতীত বর্তমান ভবিষ্যতে মুভ করতে পারে একসাথে, এটা হলো এই উপন্যাসের বিষয়বস্তু। মঙ্গলের লোকজন আমাদের ইনভাইট করছিল, সেটা নিয়ে দ্য ওয়ার অফ দ্য ওয়ার্লডস। হ্যাঁ, মঙ্গলের লোকজন, মার্সের লোকজন আমাদের ইনভাইট করছে আমাদের এখানে। ইনভিজিবল ম্যান, দ্য হলোম্যান যারা দেখছো হলোম্যান মুভিটা, ওখানের মধ্যে একটা লোক কি হয়ে যায়, সে একদম একটা সে কেমিক্যাল বানাচ্ছে, কেমিক্যাল বানানোর মাধ্যমে সে অদৃশ্য হয়ে যেতে পারে, পরে সে কি আর দৃশ্যমান হতে পারে না, সেটা কাহিনী নিয়ে। এই তিনটা সবচেয়ে বিখ্যাত, দ্য টাইম মেশিন, দ্য ওয়ার অফ দ্য ওয়ার্লডস এবং দ্য ইনভিজিবল ম্যান। এই তিনটে হলো ওর সবচেয়ে বিখ্যাত উপন্যাস। এটা নন ফিকশন সে লিখছে, নাম দ্য আউটলাইন অফ হিস্ট্রি। এগুলো টাইম মেশিন, টাইম মেশিনের জোরে এইটা হলো দ্য ইনভিজিবল ম্যান। সে একদম কি অদৃশ্য হয়ে যেতে পারে, সে একটা বিশাল একটা কেমিক্যাল বানাইছে, এই কেমিক্যাল দিয়ে অদৃশ্য হয়ে সে পরে সেই ওই উল্টা আর হতে পারে না, ভিজিবল হতে পারে না আর কি। এটা নিয়ে মনে খুব দুঃখ কাজ করে, দেখতে পারো। বাটন রাসেল, উনি মানে একাধারে যে সে তো কত কিছু, মানে কি বলবো, সে একটা দার্শনিক, সে গণিতবিদ, আল্লাহ যে তার যে কি যে মেধা দিয়েছে, মারাত্মক মেধাবী আর কি সে। হ্যাঁ, সে হচ্ছে তোমার ম্যাথমেটিশিয়ান, ফিলোসোফার, হ্যাঁ অনেক কিছুই। সাহিত্য নোবেল প্রাইজ পাইছে সে, বাটন রাসেল। তো তার কয়েকটা বিখ্যাত বইয়ের নাম জানি আমরা, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এবং থিওরি অফ নলেজ। হ্যাঁ, সেটা আমি তো ব্যাপক নলেজেবল ছিল। বইয়ের নামও থিওরি অফ নলেজ। এই বিতর্কিত কাজও আছে তার। ফ্রিডম নিয়ে একটা বই, প্রপোজড রোডস টু ফ্রিডম। আর একটা বই আছে ম্যারেজ অ্যান্ড মোরালস। তো এই বইটা নিয়ে তোমার হচ্ছে যে মানে পাশ্চাত্যে যখন বিয়ে এবং পরিবার, যৌনতা, এগুলো নিয়ে যখন ওদের চিন্তা ভাবনাগুলো যখন পরিবর্তন হচ্ছিল, সেই প্রেক্ষাপটে লেখা। যে প্রচলিত সামাজিক নিয়মে সে সমালোচনা করছে। হ্যাঁ, তো সে বলে যে প্রচলিত বিবাহ প্রথাটা এটা খুবই কৃত্রিম এবং দমনমূলক। হ্যাঁ, যে নারী পুরুষ পছন্দ করছেন একজন একজনকে, কিন্তু এভাবে তো ওরা যুগ যুগ একসাথে থেকে যাচ্ছে। তো সে বলে যে এটা কোনো মানুষের লজ্জার কোনো বিষয় না, এটা স্বাভাবিক মানবিক চাহিদা, মানে খাবার এবং ইয়ে যেরকম মানুষ, এটা তো ইয়ে করতে, এটা তো অবদমিত করে রাখা যাবে না, এটা মানে একদম স্বাভাবিক একটা চাহিদা এটা। তো এবং সে বলে সমাজে নারীর অধিকার স্বাধীনতা অত্যন্ত প্রয়োজনীয়। হ্যাঁ, এবং সামাজিক যে ভণ্ডামি, এই যে আমাদের দেশে যেরকম মানে তুমি ইয়ে করতে পারবে না, এবং মানে সব পথ এখানে বন্ধ করে রাখছে। মানে সে যে একটা মানে এর ভিতরে যে ফিজিওলজি কাজ করে, ওদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে ওর ভিতরে, মানে এটা সমাজ বুঝতে চায় না। হ্যাঁ, বিয়েও দিবে না, আবার ইয়ে করতে দিবে না, কোনো মতে কিছু করতে দিবে না, মানে ওটা তো তুই ওই কি করবে সে ভাই? হ্যাঁ, একটা বিড়ালকে পর্যন্ত থামানো যায় না, আর একটু মানুষকে এমনি থামাবে, তো অন্যভাবে করবে সে তখন। তো রাসেল বিশেষ করতে তোমার মানুষকে যদি সৎ, মুক্ত, সমতা ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে, তাহলে পরিবেশ সমাজ আরো স্বাস্থ্যকর হবে। তো ম্যারেজ এন্ড মোরালস, এখানে উনি প্রচলিত যে সামাজিক যে নিয়ম বিয়ে নিয়ে, সেগুলোকে উনি ব্যাপক সমালোচনা করে। রবার্ট ফ্রস্ট, রবার্ট ফ্রস্ট আমাদের অত্যন্ত প্রিয় একজন কবি। ওনাকে বলে আমেরিকার শ্রেষ্ঠ কবি। নিউ ইংল্যান্ড নামক জায়গায় জন্মগ্রহণ করছিল। প্রেসিডেন্ট কেনেডি ওনাকে অনেক সময় বলছিল দ্য গ্রেট আমেরিকান পোয়েট অফ আওয়ার টাইম। চারবার পুলিৎজার পুরস্কার পাইছে উনি, মানে সাহিত্যের খুব সম্মানজনক একটা পুরস্কার। তো ওনার যে কাব্যগ্রন্থগুলো, আ বয়েজ উইল, নর্থ অফ বোস্টন, মাউন্টেন ইন্টারভেল এবং নিউ হ্যাম্পশায়ার, এখানে আমরা তোমার হচ্ছে যে প্রত্যেকটা কাব্যগ্রন্থের কয়েকটা বিখ্যাত কয়েকটা কবিতা আমরা একটু পড়বো। হ্যাঁ, নর্থ অফ বোস্টনের দুটো বিখ্যাত কবিতা হলো মেন্ডিং ওয়াল এবং দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। হ্যাঁ, দুটো বিখ্যাত কবিতা। তো মেন্ডিং ওয়াল মানে হচ্ছে দুজনের যে দুটো প্রতিবেশী মাঝখান যে ফেন্স আছে, এটা মেরামত করা। এটা বিষয়বস্তুটা কি? বিষয়বস্তুটা হচ্ছে যে তোমার এটা বাস্তব জীবনে যদি তুমি যদি ফলো করো, তাহলে অনেক ভালো এটার জন্য ফল পাবা। যে তোমার যে প্রতিবেশী, তার সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখতে চাও, তাহলে মাঝখানে তুমি একটা দেয়াল রাখবা। হ্যাঁ, ভাবি শুনছে নি আপনার এরকম ঘটনা ঘটছে এরকম, যে তোমার জামাই জামাই নিয়ে তুমি পাশের পাশে ভাবিরে বলতেছো না, এটা বলা যাবে না, জামাই কিনে এগুলো বলা যাবে না। তোমার তোমার মনের ভিতরে, পেটের ভিতরে কাহিনী ভাবিকে কেন বলবা? তুমি দেয়াল রাখতে হবে মাঝখানে। যখন তুমি চাকরি করতে যাবা, ইউর কলিগ ইজ নট ইউর ফ্রেন্ড। কলিগরে তুমি একদম প্যাটে সব কথা বলবা না, কলিগের সাথে তুমি দেয়াল রাখবা। হ্যাঁ, অবশ্যই কলিগের সাথে দেয়াল রাখবা, কলিগ কখনো তোমার ফ্রেন্ড না। এটা যদি খেয়াল করো, তাহলে তুমি কিন্তু তোমার লাইফে ভালো থাকতে পারবা। তো এখানে কবি আমাদের বলছে গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। তো মাঝখান দিয়ে একটা দেয়াল রাখতে হবে, এটা মেন্ডিং ওয়াল কবিতা বিষয়বস্তু। দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান, হায়ার্ড ম্যান এখানে কেমন ডেথ হচ্ছে এখানের মধ্যে? তো এখানে একটা একটা বৃদ্ধ শ্রমিক, ওর নাম হলো সিলাস। হ্যাঁ, তো সিলাস তোমার হচ্ছে একটা কৃষক, ওর নাম হলো ওয়ারেন, ওদের বাসায় কাজ করতো আর কি। তো ও একটা তোমার একটু বেকুব টাইপের আর কি, মানে ও কাপলিট ভাঙে ফেলে, এই জন্য ওর বারবার চাকরি চলে যেত এখানে। তো সিলাস হঠাৎ একদিন খামারে ফিরে আসে, মানে সিলাস ওখান থেকে চলে গেছে, চাকরি চলে গেছে, চলে গেছে, খামারে ফিরে আসছে সে। তো খামারে ফিরে আসছে, ও তো বুড়া কবি, মরে যাবে কদিন পরে।
তো ওয়ারেন স্ত্রী বুঝতে পারে সিলাস এখন কাজ করতে আসে না, আসলে সে অন্য কিছুর জন্য আসছে, সে আশ্রয় চাইতে আসছে। তো এই যে মেরি, তার হাজব্যান্ড ওয়ারেনকে বলে যে ওকে ক্ষমা করে দেন, যে ওকে একটু থাকতে দেওয়া হয়। তো ওয়ারেন খুব চাতাচাতি করে, না ও বারবার ভুল করে, দায়িত্বহীন, কাণ্ড জ্ঞানহীন, ওকে থাকতে দিব না, ওর বাসা চলে যাক, এটা তোর বাসা না, ও বাসা চলে যাক। তখন তোমার মেরি কিন্তু একটা কথা বলে যে সে এই যে বাসা যে আসছে, এই যে আশ্রয়, এটাই ওর ঘর, এবং এখানে একটা শান্তির জন্য সে আসছে, শান্তিতে মরার জন্য সে আসছে। এটা পরে দেখা যায় সিলাস শান্তভাবে মারা যায়। এটা যে বিখ্যাত লাইনটা, হোম ইজ দ্য প্লেস ওয়ার ইউ টু গো দেয়ার, দে হ্যাভ টু টেক ইউ ইন। হ্যাঁ, এটা আসলে আমাদের ঘর। ঘর কোনো ফিজিক্যাল কোনো প্লেস না, তাইলে যেখানে আমাদের যাইতে হয়, যেটা যাওয়া ছাড়া আমাদের কোনো গন্তব্য নাই, আমরা যখনই যাই যে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেয়, সেটাই আমাদের ঘর। তাইলে আমাদেরকে এই যে মেরি ওয়ারেনকে বুঝাইছে যে এটাই ওর ঘর, ও ফিরে আসছে শেষ পর্যন্ত, ওকে আশ্রয় দেন। তো ওখানে ওর মৃত্যু ঘটে। তাইলে এই দুইটা কবিতা হচ্ছে তোমার নর্থ অফ বোস্টন গ্রন্থের অন্তর্ভুক্ত। আর মাউন্টেন ইন্টারভেলের দুটা কবিতা দেখি, দ্য রোড নট টেকেন এবং বার্চেস। দ্য রোড নট টেকেন এই কবিতাটা তোমরা অসংখ্যবার পড়ছো। এখানে শুরু হয়েছে এরকম, টু রোডস ডাইভার্সড ইন এ ইয়েলো উড অ্যান্ড সরি I could not travel both. And be one traveler, long I stood and looked down one as far as I could. তাহলে দেখো কবি এখানে কি বলতেছে, যে কবির সামনে দুটো পথ আসছে, কোন পথ উনি যাবে, উনি কি বেছে নিচ্ছে, উনি বেছে নিচ্ছে এমন একটা পথ, লেস ট্রাভেল বাই, এন্ড কবি বলছে দ্যাট মেড অল দ্য ডিফারেন্স। কবি কি বলছে, আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই এন্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। তো আমরা গতানুগতিক পথে তোমার হচ্ছে যে অনেক সময় যেতে চাই, এখানে গতানুগতিক পথে না যায় কবি এমন একটা পথে গেছে যে পথে খুব বেশি মানুষ ট্রাভেল করে নাই, এবং সেটা তার লাইফে ডিফারেন্স ক্রিয়েট করে দিচ্ছে। এটা হচ্ছে তার দ্য রোড নট টেকেন কবিতার বিষয়বস্তু। বার্চেস মানে কি, দোলনা না? তো এখানে আমরা আমরা যেরকম ছোটবেলায় যেরকম দোলনায় চড়তেছি এখানের মধ্যে, হ্যাঁ, খুব সিম্পল একটা লাইফ জন্য চলতেছি, যেখানে আমরা অ্যাডাল্ট লাইফে এত রিয়েলিটি এত এত কিছুর মধ্যে আমরা নাই। হ্যাঁ, তো কবি কল্পনা করছে যে ওই টাইমে তোমার ওই টাইমের সাথে আমাদের যে অ্যাডাল্ট লাইফে আমরা অনেক জটিলতায় ভুগি আমরা। তো কবি খুব আশা করে যে ওই লাইফে ফিরে যাওয়ার জন্য, খুব সিম্পলিসিটি এবং ইনোসেন্স অফ চাইল্ডহুডে ফিরে যাওয়ার ব্যাপারে আশা পোষণ করছে। আর নিউ হ্যাম্পশায়ার এই গ্রন্থের একটা বিখ্যাত কবিতা হলো স্টপিং বাই উডস মানে স্নো ইভিনিং। আর এই কবিতার যে চারটা লাইন সবচেয়ে বেশি তোমরা দেখছো, সেটা হচ্ছে দিজ উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই প্রমিসেস টু কিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো এই চারটা লাইন তোমরা সবচেয়ে বেশিবার দেখছো বিভিন্ন গল্প, উপন্যাস, ফেসবুক স্ট্যাটাস, বিভিন্ন জায়গার মধ্যে তুমি দেখছো এই চারটা লাইন, খুবই বিখ্যাত। তো আমাদের রবার্ট ফ্রস্ট উনি হচ্ছে সবচেয়ে বেশি উদ্ধৃত হওয়া একজন রাইটার। মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটা হচ্ছে স্টপিং বাই উডস মানে স্নো ইভিনিং এই কবিতার একটা মোস্ট কোটেড একটা পোয়েম এটা। ওনার আরো কয়েকটা বিখ্যাত কবিতা, সেটা যদি মনে রাখতে পারো, তাহলে আমরা মেন্ডিং ওয়াল, আমরা রবার্ট ফ্রস্ট, এখানে বলছো গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। হ্যাঁ, এইটা। আর ফায়ার অ্যান্ড আইস এই কবিতায় কবি এখানের মধ্যে কেউ বলছে সাম সে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার এন্ড সাম সে ইন আইস। উইলিয়াম সমারসেট মোমো, ওনার উচ্চারণ হলো মোমো, এই কান্নাকারি করে না শেষ রাইটার আমাদের। উনি একজন বিখ্যাত নোভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। হ্যাঁ, ওনার বিখ্যাত উপন্যাসগুলো হলো কেকস অ্যান্ড দ্য এলে অফ হিউম্যান বন্ডেজ, ছোট গল্পের মধ্যে হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, দ্য লাঞ্চন। হ্যাঁ, তো আমরা একটু দেখি অফ হিউম্যান বন্ডেজ। এই কানাকাটি কেন করতেছ ভাই? এখানে শেষ, তো এইটাই শেষ, এবার শেষ, লাস্ট, শেষ একদম, মানে একদমই মানে বলতেছে শেষ। হ্যাঁ, তো এখানে আমাদের ফিলিপ কেয়ারি, ফিলিপ কেয়ারি সে খুবই ভালো লোক, সে পড়াশোনা করতেছে, ভালো লোক সে। হ্যাঁ, তো আমি সবসময় জানো ভালো লোক তো তোমার সবসময় ভালো প্রেমিকা সবসময় তো তোমার পায় না, তাই না? এগুলো তো মানুষের মানে লাইফ তো। তো তার ক্লাবফুড আছে তার, হ্যাঁ, তো ক্লাবফুড থাকার কারণে নিজের মধ্যে খুব হীনমন্যতায় সে ভোগে। হ্যাঁ, কিন্তু সে খুব ভালো লোক। হ্যাঁ, তো যাই হোক, সে এক মহিলা প্রেমে পড়ে, মহিলার নাম হচ্ছে তোমার মিলড্রেড। হ্যাঁ, তো মিলড্রেড আসলে মহিলা হিসেবে বারবার ভুল করে, কিন্তু আমাদের এই যে ফিলিপ ভাই কিন্তু বারবার মিলড্রেডকে কিন্তু তোমার সঠিক রাস্তা নিয়ে আসে। কিন্তু মিলড্রেড তোমার বারবার ভুল করে এবং তার সাথে অনেক প্রতারণা করে, কিন্তু সে বারবার তার প্রেম দিয়ে তাকে ভালো করার ট্রাই করে।
তো একটা সময় মিলের তাকে ছাড়া চলে যায়, ছাড়া চলে গিয়ে খুব একটা ভালো করতে পারে সেরকম না, সে একটা তোমার হচ্ছে প্রস্টিটিউট হয়ে যায়, এবার তার সিভিলিয়াস হয়ে যায় তার তখন। হ্যাঁ, তো আমাদের ওই ফিলিপ ভাই সে একটা ভালো একটা মেয়েকে বিয়ে শাদী করে। এখানে আসলে ভালো বা খারাপ মেয়ে বলতে আমি প্রস্টিটিউট সে খারাপ মেয়ে এটা বলি নাই। মানে এখানে উপন্যাসের মধ্যে রাইটার ওইভাবে দেখায় নাই। হ্যাঁ, রাইটার এটা একটা একটা ক্যারেক্টার হিসেবে দেখা যায়, এখানে ভালো বা খারাপের বিষয় না এখানে। তো ফিলিপ কেন অফ হিউম্যান বন্ডেজের কারণে এই মেয়ে থেকে সে কিন্তু কি করতে পারতেছে না, সে ছাড়তে পারতেছে না। হ্যাঁ, তুমি যখন হাসতেছো তোমরা যারা, এটা পতিতা বেশি খারাপ নাকি আসালম বেশি খারাপ? বলো কে বেশি খারাপ? পতিতা তোমার তোমার টাকা মেরে দিয়ে যায় নাই, এটা দেশকে পঙ্গু করে দিয়ে যায় নাই। আসালম বেশি খারাপ, মানে টাকা মেরে দেয় বেশি খারাপ। কোনটা বেশি খারাপ? কোন পতিতা তোমার টাকা মারছে কোনোদিন তোমার? আচ্ছা, তো এই হচ্ছে তোমার আমাদের মানে এই যে হিউম্যান বন্ডেজের কারণে সে যে ছাড়তে পারতেছে না ওই মেয়েটাকে, ওটি হচ্ছে হিউম্যান বন্ডেজের বিষয়বস্তু। হ্যাঁ, কেক্সন অ্যালে এখানের এটা কাহিনীটা মজার। কেক্সন অ্যালে একজন রাইটার, সে তোমার মারা যাওয়ার পরে ওর সেকেন্ড ওয়াইফ, ও সেকেন্ড ওয়াইফ চিন্তা করে যে ওর হাজবেন্ডকে নিয়ে সে এমন একটা উপন্যাস লিখবে। ওর এমন একটা রাইটারের নাম হলো এডওয়ার্ড ড্রিফিল্ড। হ্যাঁ, এডওয়ার্ড ড্রিফিল্ডের রাইটারের নাম। তো সে মারা যাওয়ার পরে তার দ্বিতীয় স্ত্রী তোমার তাকে অনেক মহিমান্বিত তোমার হচ্ছে যে করতে চাচ্ছে আর কি সবসময়। তো মানে এটা অনেক দেশে আছে তাই না? ধর একজন রাইটার তো ভুলে গুণে দোষে গুণে মানুষ হতে পারে, তো দ্বিতীয় স্ত্রী অনেক সময় এমন ভাবে প্রচার করা ট্রাই করে যে ওই লোকটা কোনো দোষ ছিল না লাইফে, এরকম ভাবে ট্রাই করে। অনেক অনেক দেশে আছে এরকম মহিলা। তো এখানে ওর দ্বিতীয় স্ত্রী একটা প্রজেক্ট হাতে নেয় যে ওই রাইটারকে একদম মহিমান্বিত করে সে জীবনে কোনো ভুল করে না এরকম একটা অটোবায়োগ্রাফি লিখবে। তো ওই জন্য সমাজের মামুরকে হায়ার করে, মানে সমাজের মামু ওইখানে রাইটারের ভূমিকা থাকে আর কি ওইখানে। হ্যাঁ, তো পরে উপন্যাস লিখতে গিয়ে অটোবায়োগ্রাফি লিখতে গিয়ে তোমার অটোবায়োগ্রাফি সাথে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি নিজে লিখতে হয়, বায়োগ্রাফি লিখতে গিয়ে সে দেখে যে তোমার খোঁজ নিয়ে দেখে যে রাইটার আগে একটা বিয়ে করছিল, ওর নাম ছিল রোজি। তো ওই রোজি আবার ছিল তোমার মানে বারে কাজ করতো আর কি, মানে ইয়ে আর কি। তো এটা আসলে বুঝাইছে যে ওই রাইটার হলেও সে তো আছে দুশো গুণে মানুষ, সেও তো জীবনে আমরা তাকে খুব মহান করে দেখাইলো, সেও তো জীবনে অনেক ভুল টুল করছে অনেক। ওকে, যদি দ্বিতীয় স্ত্রী অনেক সময় রাইটারকে তোমার অনেক মহান করে দেখাতে চায়, সে জীবনে কোনো ভুল টুল কিছুই করে নাই, এ সবসময় সত্য না। প্রথম স্ত্রীর কাছ থেকে অনেক সময় এই তথ্যগুলো পাওয়া যায়, কি বলো? হ্যাঁ, তো এটা হলো কেক্স এন্ড এলের, এটা হচ্ছে যে বিষয়বস্তু। হ্যাঁ, ওকে, না আছে অনেক পৃথিবীর অনেক দেশে আছে তোমার এই যে দ্বিতীয় স্ত্রী অনেক সময় তোমার মানে মানুষকে এমনভাবে উপস্থাপন করে যে ওই লোক কোনো জীবনে কোনো অন্যায় করে নাই। কিন্তু মানুষ তো আসলে জীবনে ভুল ত্রুটি তো ঊর্ধ্বে না কেউ, না মানে তো ভুল করে, অন্যায় তো করে মানুষজন, এটা তো স্বীকার করতে হবে এটা। সর্বশেষ যেটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। তো এখানে অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার এটা খুব চমৎকার একটা গল্প। এখানে দুই ভাই, ওরা এক ভাই হলো অ্যান্ট, একটা গ্রাসহপার। অ্যান্টের নাম হলো তোমার হচ্ছে জর্জ, আর গ্রাসহপারের নাম হলো টম। হ্যাঁ, একবেলা জমায় ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে, আর টম হচ্ছে সে এরকম খাই দাই ফুর্তি করে উড়াই ফেলে। এখন জর্জের কাছ থেকে হাওলাত নাই, ভাই একটু দেস না, কিছু টাকা পয়সা দেস না। হ্যাঁ, অ্যান্ট শুধু জমায় ভবিষ্যতের জন্য টাকা জমা রাখে, আর টম শুধু খাই খাই দাই ফুর্তি করে এখানের মধ্যে। তো এন্ড ও গ্রাসাবার উপর খুবই মানে ওর উপরে ওর উপরে মানে মারাত্মক রকম ওর উপরে মানে বিরক্ত করে, ওর উপরে তুই টাকা জমা আমরা খেলায় ফুর্তি করস বেটা, তোর জীবনে অনেক খারাপ সময় আসবে। তো এটার মানে টুইস্টটা যেটা লাস্টে যেটা হয়, লাস্টে তাহলে কে জিতে এখানের মধ্যে? লাস্টে জিতে এখানের মধ্যে গ্রাসহপার। সে একটা বয়স্ক মহিলার কি বলে সুগার, মানে পুরুষগুলো বলে সুগার ড্যাডি বলে না, মোস্তাককে বলে সুগার ড্যাডি। আর মহিলাদের কি বলে, মহিলাদেরকে সুগার মাম্মি, আমি জানি না এটা অবশ্য, সুগার মাম্মি বলে মনে হয়। এটা সুগার মাম্মিরে বিয়ে করে ফেলে তাহলে। বিয়ে করে মহিলার অনেক টাকা পয়সা ছিল, মহিলা গেছে মহিলা কদিন পরে, মানে যে কারণে মেয়েরা সুগার ড্যাডিকে বিয়ে করে, কারণ ও জানে কদিন পরে এই লোক মরে যাবে, এই লোক মরে গেলে ওর বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলবে। হ্যাঁ, এরকম আর কি, এই জন্য তো সুগার ড্যাডিকে বিয়ে করে। তো ওই গ্রাসহপার সে সুগার মামিকে বিয়ে করে, মহিলা কদিন পর মরে যায়, অনেক টাকা পয়সা মানে গেছে সে। সে তখন অ্যান্ড্রে বলে, আরে বেটা তুই বেটা এতজন যে জমাইছিস করে কামাইছে এখন দেখছো আমি ভোগ বিলাস করছি, আমার এখন টাকা পার কোথায় গেছে এখানে মধ্যে। তো এটা আমাদের জন্য একটা নৈতিকভাবে একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যে লোক টাকা পয়সা জমা নেই এবং উচ্ছন্ন যাওয়া জীবন যাপন করছে, সে শেষ পর্যন্ত টাকা পয়সার মালিক হয়ে যায়, অনেক টাকা পয়সা সে সিস্টেমে ইয়ে করে। হ্যাঁ, না বাস্তবে এরকম দেখবা, ধরো তোমার যে মেয়েটা খুব উচ্ছন্নে চলে গেছে, সে সুন্দর সুগার ডেটে ম্যানেজ করে ফেলে, ম্যানেজ করে অনেক টাকা পয়সা ম্যানেজ করছে। আর যে মেয়ে কঠোর পরিশ্রম করতেছে, হাসপাতালে ডিউটি করে, চেম্বার করতেছে, সে বেশি টাকা পয়সা কামাই করতে পারে না, উচ্ছন্ন যাওয়াটা ঠিকই কামাই করতে করে ফেলতেছে। তো এটাই সমাজের মর্ম দেখা যায় এখানের মধ্যে। আচ্ছা দেখ, আমাদের সর্বশেষ যেটা কথা বলেছিল দ্য লাঞ্চন, এটা আমাদের অত্যন্ত প্রিয় গল্প, তোমরা অনেক জায়গায় পড়ছো। তো এখানে রাইটার সে তখন তো রাইটারদের চিঠি লিখতো মানুষজন। তো একটা তরুণী রাইটারকে চিঠি লিখছে, আপনি বস অনেক ভালো, আপনি অনেক সুন্দর, এরকম। তখন তো ফেসবুক ছিল না, ফেসবুক প্রোফাইল স্ক্রল করে দেখতে পাইতো যে এই মহিলাটা কিরকম। এখন চল আমরা দেখা করি, এখন সে তো মনে করছে কোনো তরুণী কোনো মেয়ে, কিন্তু আসলে তো কি আসলে একটা
বয়স্ক একটা মহিলা এরকম, মানে যেভাবে সে লিখছিল আপনারা দেখা করতে চাই, সে তো মনে করছে আরে ভাই একটা তরুণীর লোক দেখা হয়ে যাবে, আমার প্রেম টেম হয়ে যেতে পারে এখানের মধ্যে। তো মহিলা আসছে, আইসে বলতেছে যে কাম না, আমি তো তেমন কিছু খাই না, একটু স্যামন মাছ অর্ডার দেন। কোন না, আমি তো আসলে তেমন কিছু খাই না, এটা কেভিয়ার, কেভিয়ারের কি দাম, মানে কেভিয়ার তো তোমার 100 গ্রাম কেভিয়ারের দামই তোমার হচ্ছে লাখ টাকার উপরে, একটু কেভিয়ার অর্ডার দেন। কোন না, আমি তেমন কিছু খাই না, একটা অ্যাসপারাগাস অর্ডার দেন। তো খাওয়া দাওয়া শেষে কয় না, আমি তেমন কিছু খাই না, একটা আইসক্রিম খাবো। খাবার কয় না, আমি তেমন কিছু খাই না, কয়েকটা আমি একটা আমেরিকানো কফি খাবো। এমন বিল আসছে, লেখকের পুরো মাসের টাকা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো লেখক এমন অভিশাপ দেয় ওরে। হ্যাঁ, তো যখন বহু বছর পর আবার দেখা হয় তখন দেখি ওরা আরো আরো অনেক মোটা হয়ে গেছে। তো রাইটার কত, তোর একটা আমি অভিশাপ দিছি, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, দুঃখজনক ভাবে এখানে আরেকজন রাইটার রয়ে গেছে আমাদের, সে হলো ইয়ান ফার্স্টার। আমি রাখতে চাই না কিন্তু কেমন জানি চলে আসছে এখানে। ইএম ফরস্টার একটা বিখ্যাত উপন্যাস। আচ্ছা, ইএম ফরস্টার পড়ালেখা শেষ কিনা, আমি ভাবছিলাম এটা শেষ, সর্বশেষ ইএম ফরস্টার। হ্যাঁ, ইএম ফরস্টারের পরে আমাদের হচ্ছে যে, না ওইটা ওইটা কালকে পড়াবো, জেমস জয়েস আর তোমার হচ্ছে ইএম ফরস্টার। হ্যাঁ, এখানে আমরা শেষ করে দিব, ইএম ফরস্টার এখানে পড়াবো না, আমি একটা রিভিশন দিয়ে আসি। একটা রিভিশন দিয়ে আসি আমি। তাইলে আমি হচ্ছে যে কত রিভিশনটা দিব, আমরা রিভিশনটা দে হচ্ছে আমাদের বার্নার্স রিভিশন দিয়েছি, আমরা ফ্রয়েড ডিভিশন দিয়েছি, আমরা আসি জোসেফ কনরাড। তো জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস সবচেয়ে বিখ্যাত উপন্যাস। এখানে আমাদের ক্যাটাগরি কি কি ছিল, মাল্লো ছিল সে নিজে, তারপর কুট ছিল, এবং এটা লাস্ট ডায়লগটা ছিল হরর, দা হরর। তারপরে তার আরো তিনটে উপন্যাসের নাম মনে রাখতে বলছিলাম, লর্ড জিম, নস্ট্রোম এবং টাইফুন। ইমনো ডুরখেম সে হচ্ছে তোমার সোশিওলজির ফাউন্ডার। মেজর ওয়ার্ক ডিভিশন অফ লেবার, সুইসাইড এবং এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ। হ্যাঁ, ও হেনরি উইলিয়াম সিডনি পটার পুরো নাম, শর্ট স্টোরি রাইটার। তাহলে তার বিখ্যাত একটা গল্প দ্য গিফট অফ ম্যাজাই, সিক্সেস অ্যান্ড সেভেন্স, রোডস অফ ডেস্টিনি এবং 4 মিলিয়ন, দ্য 4 মিলিয়ন। মনে রাখতে বলছিলাম, ও হেনরি 4 মিলিয়ন মূল্যের গিফট নিয়ে কিং এর কাছে যাওয়ার সময় রোডে 6-7 জনের সাথে দেখা হলো। রুডেট কিপলিং, তার দ্য জঙ্গল বুক, এখানে মোগলি নামক একটা ছেলেকে নিয়ে। তারপর কিম, এই যে অনাথ কিমকে নিয়ে, যে আসলে ভারতীয় দেখতে মনে হলো কিন্তু ভিতরে সে ব্রিটিশ। নোবেল প্রাইজ পাইছিল সে। উইলিয়াম ডব্লিউ ইটস, তার এখানে কি কি দেখলাম আমরা, আমরা এখানে দেখলাম যে লেক আইল অফ ইনিসফ্রি, এখানে সে ইনিসফ্রিতে গিয়ে গভীর প্রশান্তি লাভ করার যে অনুভূতি। সেলিং টু বাইজেন্টাইন, বাইজেন্টাইনে সে চলে যেতে যাচ্ছে। দ্য সেকেন্ড কামিং, ফার্স্ট ওয়ার্ল্ডের পরে যেই যে সমাজ ব্যবস্থা যে ভেঙে পড়বে, এটা তো কোনোভাবে যে এটা রক্ষা করা যাবে না, সেটাকে নিয়ে। ইস্টার 1916, সো এটা আইরিশদের বিদ্রোহীদের প্রতি সহানুভূতি ছিল কবি খুব। লিডা অ্যান্ড দ্য সোয়ান, সো এটা দেবরাজ জিউসকে নিয়ে এবং লিডাকে নিয়ে কাহিনীটা। তার মেয়ের প্রতি তার যে প্রার্থনা, প্রেয়ার ফর মাই ডটার। আর তার যে প্রেমিকা, সে বুড়ো হয়ে যাওয়ার পর তাকে মনে রাখছে ওয়েন ইউ আর ওল্ড। বইগুলো দ্য টাওয়ার, দ্য ওয়াইল্ড সোয়ান সেট কুল, এটা হলো ওই যে লিডার সোয়ানের এই বইটা, এটা হলো সেটা। এজুয়েলস, সেও সায়েন্স ফিকশনের প্রতিষ্ঠাতা। তিনটা নাম মনে রাখতে বলছিলাম, টাইম মেশিন, ইনভিজিবল ম্যান, এবং হচ্ছে যে একটা হলো মঙ্গলের সাথে আমাদের যুদ্ধ, দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস। বার্টন রাসেল, ম্যাথমেটিশিয়ান ফিলোসফার, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, দ্য থিওরি অফ নলেজ, প্রপোজ রোডস টু ফ্রিডম, এবং আরেকটা বই ম্যারেজ অ্যান্ড মোরালস। রবার্ট ফ্রস্ট, তার আমেরিকার শ্রেষ্ঠ কবি বলা হয় তাকে। তাহলে তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে বললাম নর্থ বোস্টন, মাউন্টেন ইন্টারভেল এবং নিউ হ্যাম্পশায়ার। নর্থ বোস্টনের দুটা কবিতা, মেন্ডিং ওয়াল এবং দ্য ডেথ অফ দ্য হ্যাডম্যান, এই দুটা পড়ছি আমরা। আর একটা বললাম মাউন্টেন ইন্টারভেলের মধ্যে রোড নট টেকেন এবং বার্চেস, এই দুটো বিখ্যাত কবিতা। আর হ্যাম্পশায়ারের মধ্যে আমরা বিখ্যাত কবিতাটা পড়লাম, স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং। হ্যাঁ, আচ্ছা, আর পড়লাম সমারসেট মমর, আমরা পড়লাম যে দ্য কেকস এন্ড এলে, অফ হিউম্যান বন্ডেজ, দ্য এন্ড অফ দ্য গ্যাসওভার এবং দ্য লাঞ্চন। এ হলো আমাদের আজকের পড়া। তো ঠিক আছে, ভালো থাকো।